হ্যালো এভরিওয়ান, স্বাগতম তোমাদেরকে আমাদের এইচএসসি ফিজিক্সের নতুন একটি চ্যাপ্টারে। আজকে আমরা যে চ্যাপ্টারটি স্টার্ট করব সেটা হচ্ছে গিয়ে ভেক্টর, যেটা হচ্ছে ফিজিক্স ফার্স্ট পেপারের চ্যাপ্টার নাম্বার 2। এই চ্যাপ্টারটি আমি লার্ন উইথ হিমাল ভাই চ্যানেলে একবার কমপ্লিট করে দিয়েছি, তবে এখানে আবার নতুন করে পড়াচ্ছি, কারণ তার থেকে কম্প্যাক্টভাবে আরও গুছানোভাবে আমি এখানে পড়াতে চেষ্টা করব। আর তুমি যদি এই প্লেলিস্টটা কমপ্লিট করো তাহলে তোমার একই সাথে বোর্ড পরীক্ষা, মেডিকেল অ্যাডমিশন টেস্ট, ভার্সিটি অ্যাডমিশন টেস্ট এবং ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্ট সহ সব কিছু কভার হবে। এরকমভাবে আমি পড়াতে চেষ্টা করব। তাহলে চলো আমরা দেরি না করে স্টার্ট করি। আজকে আমাদের লেকচার নাম্বার 1, আর আজকে আমাদের লেকচার টপিক রাশির প্রকারভেদ ও বিভিন্ন ধরনের ভেক্টর। আজকে আমরা যে আলোচনাগুলো করব এগুলো মেইনলি বোর্ড পরীক্ষা, মেডিকেল অ্যাডমিশন টেস্ট এবং গিয়ে ভার্সিটি অ্যাডমিশন টেস্টের জন্য এমসিকিউ আকারে আসতে পারে, মানে এমসিকিউ এর জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তাহলে চলো আমরা দেখি। তো শুরুতে তোমাদের সাথে আমি চ্যাপ্টার রুটম্যাপটা একটু শেয়ার করে নিই যে আমরা এই চ্যাপ্টারটা কীভাবে কমপ্লিট করব। এই চ্যাপ্টারটাকে আমরা 5টা ভাগে ভাগ করতে পারি। প্রথম যে পার্টটা সেটা সাধারণ আলোচনা, মানে আমরা রাশির প্রকারভেদ, বিভিন্ন ধরনের ভেক্টর, এই ব্যাপারগুলো আমরা এই পার্টে দেখব। পার্ট 2 যেটা, এটা ভেক্টরটি জ্যামিতিক ফরম্যাটে, মানে আইজেকে ফরম্যাটে থাকবে, এরকম ব্যাপারগুলো আমরা আলোচনা করব। ভেক্টরকে আমরা দুইটা ফরম্যাটে প্রকাশ করতে পারি, একটা আইজেকে ফরম্যাট, একটা কি তার মান এবং দিক দেওয়া থাকা। ঠিক আছে, মানে এই দুইভাবে প্রকাশ করতে পারি। তো আমরা পার্ট 2তে এই অংশটা দেখব, আর পার্ট 3তে কি আমরা ওই যে গাণিতিক ফরম্যাট, যেখানে মান ও দিক দেওয়া থাকবে, ঠিক আছে, ওই পার্টটা আমরা দেখব। তারপর আমরা পার্ট 4 যেটা, এটা খুবই ছোট একটা পার্ট, জ্যামিতিক ও গাণিতিক পার্ট মিশ্র যেটা, এটা আমরা দেখবো। আর পার্ট 5 আমরা ভেক্টর ক্যালকুলাস বিষয়ক আলোচনা করব। ঠিক আছে, তাহলে চলো আজকে আমরা পার্ট 1 যেটা, সেটা গিয়ে দেখবো আর কি। তো রাশি এবং রাশির প্রকারভেদ। তো শুরুতেই আসে যে রাশি আসলে কি। ঠিক আছে, তোমাদের জন্য এই ডেফিনেশনগুলো আমি এখানে স্লাইডে অ্যাড করে রাখছি, যাতে কি ক্লাসের ডিউরেশনটা যথাসম্ভব কমানো যায়। তো চলো দেখি রাশির ডেফিনেশনটা আসলে কি। যে বস্তু জগতে যা কিছু পরিমাপ করা যায় তাকে রাশি বলে, মানে আমরা এই ভৌত জগতে যা কিছু পরিমাপ করতে পারি তাকে আমরা কি বলি, রাশি বলি। তুমি এখানে ভৌত জগৎ বললেও সমস্যা নেই। তাহলে এখন আমরা কি কি পরিমাপ করতে পারি একটু চলো তো দেখি। যে আমরা অনেক সময় যখন ক্রিকেট খেলা দেখি তখন গিয়ে একটা বল যখন বাউন্ডারি লাইন পার হয়ে যায়, মানে ধরো 6 হয়, 6 হয়েছে, তো 6 হওয়ার পরপরই কিন্তু ডিস্টেন্সটা মেপে দেখায় যে এই 6টা আসলে কতটুকু দৈর্ঘ্যের হয়েছে। মানে আমরা এই দৈর্ঘ্য যেটা, এই দৈর্ঘ্যটা এখানে কি করতে পারতেছি, পরিমাপ করতে পারতেছি। তার মানে দৈর্ঘ্য একটা রাশি। আমরা দৈনন্দিন জীবনে গিয়ে কি বিভিন্ন বস্তু পরিমাপ করি, যে বস্তুটা আসলে কত বরের বা কত গ্রাম, কত কেজি। ঠিক আছে, তার মানে গিয়ে কি আমরা বর যে একটা ব্যাপার, সেই বর কিন্তু আমরা পরিমাপ করতে পারতেছি, তার মানে বর একটা রাশি। তারপরে আমরা পরীক্ষার হলে অনেক সময় টিচারকে জিজ্ঞাসা করি যে আসলে পরীক্ষা শেষ হতে আর কত সময় আছে, ঠিক আছে, বা কত সময় পর পরীক্ষাটা স্টার্ট হবে। ঠিক আছে, এরকম ব্যাপার আমরা জিজ্ঞাসা করি। তো সময় যে ব্যাপারটা, এই সময় আমরা কি করতে পারি, পরিমাপ করতে পারি, তার মানে সময় গিয়ে একটা রাশি। তারপরে গিয়ে ধরো যখন একটা দিনের তাপমাত্রা অনেক বেশি থাকে, অনেক গরম থাকে, ঠিক আছে, মানে কেউ গরমে ক্লান্ত হয়ে বলে যে আজকে এত গরম কেন, আজকে দিনের তাপমাত্রা কত। ঠিক আছে, তো তার মানে দেখো আমরা এই তাপমাত্রা যে ব্যাপারটা, তাপমাত্রার ব্যাপারটা কিন্তু আমরা পরিমাপ করতে পারতেছি, তার মানে তাপমাত্রা একটা রাশি। তো এরকম আরও অনেক রাশি আছে যেগুলো আমরা পরিমাপ করতে পারি, মানে মেনলি যা কিছু আমরা পরিমাপ করতে পারি সেটা রাশি। আমরা এখানে কয়েকটা জাস্ট আর কি এক্সাম্পল দিলাম। তো এখন ঘটনা গিয়ে, তাইলে আমরা যা কিছু পরিমাপ করতে পারি সেগুলোকে আমরা রাশি বলতেছি। তাহলে কি এরকম কোনো কিছু আছে যেগুলো আসলে আমরা পরিমাপ করতে পারি না? হ্যাঁ, এরকম অনেক কিছু আছে যেগুলো আসলে পরিমাপ করতে পারি না। সেইগুলোকে গিয়ে আমরা তো এটাকে বলতেছি কি বস্তু জগতের পার্ট, যা সেগুলো আসলে কি বস্তু জগতে আমরা যা কিছু পরিমাপ করতে পারতেছি। ঠিক আছে, তো এরকম আরেকটা জগৎ, সেটাকে আমরা মনোজগৎ বলতে পারি। ঠিক আছে, যেগুলো আমরা পরিমাপ করতে পারি না, মনোজগৎ। ধরো আমাদের গিয়ে দুঃখ, রাগ, হতাশা, সেগুলোকে আমরা পরিমাপ করতে পারি। দুঃখ, রাগ, হতাশা, সেইগুলা কিন্তু আমরা পরিমাপ করতে পারি না। ঠিক আছে, তো সেইগুলাকে আমরা কি বলবো, সেইগুলাকে আমরা রাশি বলবো না, সেইগুলো তোমার মনোজগতের পার্ট। তো এই আর কি ব্যাপারটা। তো রাশি নিয়ে অল্প পরিমাণ জিনিস আমাদের জানা থাকলেই হবে, কাদেরকে রাশি বলে আর কোনগুলো আসলে রাশি। তারপরে আমরা যেটা দেখবো সেটা রাশির প্রকারভেদ। ঠিক আছে, তো রাশিকে আমরা ওই যে রাশিটা, এই রাশিটা পরিমাপ করার জন্য আমাদের কি কি ব্যাপার প্রয়োজন, ঠিক আছে, রাশিটা কি স্বাধীন নাকি অধীন, সেটার উপর ভিত্তি করে আমরা রাশিকে দুই ভাগে ভাগ করতে পারি। এটা মৌলিক রাশি, আর এটা তোমার লব্ধ রাশি বা যৌগিক রাশি। তাহলে চলো আমরা দেখি যে আসলে মৌলিক রাশি কোনটা, লব্ধ রাশি কোনটা। ধরো আমরা একটা দৈর্ঘ্য পরিমাপ করব, এখানে দেখতে পারতেছো যে এখানে একটা পয়েন্ট, আর এটা তোমার আলাদা একটা পয়েন্ট।
এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট। এখন আমি এই ডিস্টেন্সটা যদি পরিমাপ করতে চাই, ঠিক আছে, তাহলে এটাকে আমরা কি বলতেছি, দৈর্ঘ্য বলতেছি, বা তুমি হচ্ছে গিয়ে এখানে দূরত্ব বলতে পারো, কোনো সমস্যা নেই, যে এক্স এবং ওয়াই পয়েন্টের দূরত্ব কত বা সরণ কত বা দৈর্ঘ্য কত। তাহলে এই যে আমি দৈর্ঘ্যটাকে পরিমাপ করতে চাচ্ছি, জাস্ট শুধুমাত্র কিন্তু তার লেন্থটা নিলেই হচ্ছে বা ডিস্টেন্সটা মাপলেই হচ্ছে, একটা স্কেল দিয়ে জাস্ট আমি দৈর্ঘ্যটা বা দূরত্বটা মেপে নিলাম। তাহলে কিন্তু অন্য কোনো কিছুর প্রয়োজন হচ্ছে না, মানে অন্য কোনো রাশির আমার কিন্তু প্রয়োজন হচ্ছে না এখানে। তাহলে এইগুলাকে আমরা বলি হচ্ছে মৌলিক রাশি। আর এইখানে যে হচ্ছে কি ব্যাপারগুলো, এটা যদি তুমি একটু দেখতে চেষ্টা করো, তাহলে দেখো আমি যদি চিন্তা করি যে আমি এই যে এরিয়াটা, ঠিক আছে, এই যে এখানে একটা এরিয়া গঠন করছে, বা তুমি এই এরিয়া চিন্তা করো, এরিয়াটা আমি পরিমাপ করব, বা এই যে বস্তুটা, এই বস্তুটার ভলিউম, ঘনত্ব বা আয়তন, এগুলো আমি হচ্ছে পরিমাপ করব। তাহলে দেখো আমি যদি এরিয়া পরিমাপ করতে চাই, তাহলে এরিয়ার জন্য তোমার কি কি লাগতেছে, আমি এরিয়া পরিমাপ করব। তাহলে এরিয়া হচ্ছে আমরা জানি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তার মানে আমার একবার লাগতেছে হচ্ছে দৈর্ঘ্য, দৈর্ঘ্য, প্রস্থ যেটা, সেটাও কিন্তু আসলে এক ধরনের দৈর্ঘ্যই, ঠিক আছে। এটাকে আমি যদি দৈর্ঘ্য বিবেচনা করি, তাহলে ছোটো যে দৈর্ঘ্যটা সেটাকে আমরা কি বলতেছি, প্রস্থ বলতেছি। তার মানে আমার এরিয়া পরিমাপ করার জন্য আমার দৈর্ঘ্যটা কিন্তু দুইবার লাগতেছে, প্রস্থ, প্রস্থ আসলে এক ধরনের দৈর্ঘ্যই, তো যাই হোক আমি প্রস্থ লিখলাম। তাহলে এরিয়া সমান দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, মানে আমার দৈর্ঘ্যটা দুইবার লাগতেছে। আমি যে আয়তনের কথা চিন্তা করি, যে আয়তন আমি পরিমাপ করব, ভলিউম, ওই গণক যে বস্তুটা, এই গণকার বস্তুকার আমি ভলিউম পরিমাপ করব। তাহলে ভলিউমের জন্য কিন্তু আমার দেখো একবার দৈর্ঘ্য লাগতেছে, আরেকবার দৈর্ঘ্য লাগতেছে, মানে প্রস্থ, এটা হচ্ছে প্রস্থ, তাহলে দুইটা দৈর্ঘ্য। তারপর আবার আমি যখন উচ্চতা পরিমাপ করতেছি, উচ্চতাটাও আসলে কি এক ধরনের দৈর্ঘ্য। তার মানে আমাদের এখানে দৈর্ঘ্যটা তিনবার লাগতেছে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, ঠিক আছে। তাহলে দেখো আমাদের এই যে রাশিগুলা, এরিয়া এবং ভলিউম, এগুলা কিন্তু আমার একটা রাশির কাছে আমার বারবার যাওয়া লাগতেছে, ঠিক আছে। দৈর্ঘ্যের কাছে আমি এখানে তিনবার গেলাম, বা আমি যদি ঘনত্ব পরিমাপ করি, ঘনত্ব ইকুয়াল হচ্ছে তোমার কি বর বাই আয়তন, তার মানে আমার বরের কাছে যাওয়া লাগতেছে, তারপর হচ্ছে আয়তনটা কিন্তু আবার তিনটা দৈর্ঘ্য। তো বেশ কয়টা রাশির গুণ করে বা ভাগ করে আমার যেতে হচ্ছে তার কাছে, ঠিক আছে। তো সেইগুলোকে আমরা বলি হচ্ছে কি যৌগিক রাশি বা হচ্ছে লব্ধ রাশি। তার মানে আমরা এখানে একটা ব্যাপার ক্লিয়ার হয়েছে, এখানে দেখো যে বিভিন্ন প্রকার মৌলিক রাশির, ঠিক আছে, বিভিন্ন প্রকার মৌলিক রাশির গুণ, ভাগ ইত্যাদি প্রক্রিয়ায় লব্ধ রাশিগুলো লাভ করা যায়, যেটা আমরা মাত্র ভলিউমের ক্ষেত্রে দেখলাম। যে ভলিউমের জন্য আমি কি দৈর্ঘ্যের কাছে তিনবার গেলাম এবং তিনটা দৈর্ঘ্য আমি গুণ করলাম, গুণন করে তারপর হচ্ছে কি আমি ভলিউমটা পেলাম। তার মানে কি তিনটা মৌলিক রাশির গুণফল, যদিও মৌলিক রাশিগুলো একই, মানে তিনটাই দৈর্ঘ্য, তো তারপরেও তো আসলে আমরা গুণ করে তারপর ভলিউমটা পেলাম। তো আমি যদি তোমাকে ঘনত্ব দেখাই, ঘনত্ব, ঘনত্ব, ঘনত্ব আমরা জানি হচ্ছে বর বাই আয়তন। তাহলে দেখো এখানে আমার কি করতেছি, বর হচ্ছে একটা মৌলিক রাশি, কারণ বর পরিমাপ করার জন্য অন্য কিছুর প্রয়োজন হয় না, ঠিক আছে। তাহলে বর, আর এটাকে আমি ভাগ করতেছি কি দ্বারা, তিনটা দৈর্ঘ্য দ্বারা, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তার মানে দেখো আমরা হচ্ছে কি এখানে বেশ কয়টা রাশি গুণ করে এবং হচ্ছে ভাগ করে আমরা ঘনত্ব যে রাশিটা সেটা আমরা নির্ণয় করলাম। তো এই ব্যাপারগুলোকে আমরা বলি হচ্ছে কি যৌগিক রাশি। তাহলে আমরা এরকম যৌগিক রাশি এবং মৌলিক রাশি কিছু এক্সাম্পল চলো আমরা দেখে ফেলি, এগুলো তোমাদের মুখস্থ করে ফেললেই হবে। তো দেখো যে মৌলিক রাশি কোনগুলা, যে সকল রাশি স্বাধীন বা নিরপেক্ষ, অন্য রাশির উপর নির্ভর করে না, বরং অন্যান্য রাশি এদের উপর নির্ভর করে, তাদেরকে বলা হয় মৌলিক রাশি। এখন মৌলিক রাশি কোনগুলো, মৌলিক রাশি হচ্ছে আমাদের 7টা মৌলিক রাশি আছে। তো তুমি যদি 7টা মৌলিক রাশি মুখস্থ করে ফেলো, যেগুলো 9, 10 পড়ে আসছো, তাহলেই কিন্তু তোমার এই টাইপের যে এমসিকিউগুলো, এই এমসিকিউগুলো খুব সহজে তুমি পারবা। কারণ 7টা মৌলিক রাশি তোমার যদি 7টা থেকে অপশনে থাকে, তাহলে সেটা হচ্ছে মৌলিক। আর যেগুলা নেই, ঠিক আছে, এই 7টার মধ্যে যেগুলো নেই, দুনিয়ার যত যাই কিছু হোক না কেন, সবই হচ্ছে কি লব্ধ বা হচ্ছে যৌগিক, ঠিক আছে। তাহলে লব্ধ রাশি কোনগুলো, লব্ধ রাশির ডেফিনেশনটা একটু শিখে ফেলো। যে সকল রাশি মৌলিক রাশির উপর নির্ভরশীল, তাদেরকে হচ্ছে তোমাদের কি বলা হয়, লব্ধ রাশি বলা হয়। ওকে, তাহলে চলো আমরা সামনের দিকে অগ্রসর হই। এখন আমরা যে রাশির প্রকারভেদটা দেখব সেটা হচ্ছে দিকের উপর ভিত্তি করে, ঠিক আছে। আমরা আমাদের যে একটা রাশি আমরা পরিমাপ করতে পারি, এই রাশির কি কি আছে, বা ওই রাশিটাকে যদি আমি হচ্ছে গিয়ে কমপ্লিটলি তার সাথে আমি পরিচিত হইতে চাই বা তার ব্যাপারে জানতে চাই, তাহলে কি কি উপাদান তার জানতে হয়, ঠিক আছে। এটার উপর ভিত্তি করে আমরা হচ্ছে গিয়ে রাশিকে দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে তোমার স্কেলার রাশি। তো স্কেলার রাশি শুধুমাত্র হচ্ছে মান আছে, মান আছে, দিক নেই, দিক নেই, ঠিক আছে। আমি কোনো একটা স্কেলার রাশি সম্পর্কে ডিটেলস জানতে চাই, তাহলে তার শুধুমাত্র মানটা আমাদের জানা থাকলেই হয়, তার দিকের প্রয়োজন হয় না। অথবা দিক যদিও থাকে, ঠিক আছে,
দিকের প্রয়োজন হয় না, অথবা তার দিক নেই আর কি। স্কেলার রাশি যেটা তার হচ্ছে কি শুধুমাত্র মান আছে, দিক নেই, ঠিক আছে। তো সেইগুলোকে আমরা বলতেছি স্কেলার রাশি, বা ধরো দিক থাকলেও তাকে আমার হচ্ছে কি জানার প্রয়োজন হয় না। আর ভেক্টর রাশি কোনগুলা? ভেক্টর রাশি হচ্ছে তোমার মানও আছে, আবার তোমার দিকও আছে, দিকও আছে। তো চলো আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে দেখি। ধরো আমরা স্কেলার রাশি যেটা, একটা বস্তুর বর আমি পরিমাপ করব, বর, একটা বস্তুর বর আমি পরিমাপ করতে চাচ্ছি। এখন বরের একক হচ্ছে আমরা জানি কি কেজি। এখন আমাকে কেউ একজন বললো ওর বর হচ্ছে গিয়ে 50 কেজি, যে বস্তুটা হচ্ছে কি আমি পরিমাপ করতে চাচ্ছি ওই বস্তুর বর হচ্ছে 50 কেজি। তাইলে সে কি এই অ্যান্সারটা শুধুমাত্র 50 কেজি বলবে, নাকি হচ্ছে গিয়ে সাথে কোনো দিক অ্যাড করবে, যে 50 কেজি উত্তর দিকে বা 50 কেজি দক্ষিণ দিকে, এরকম কি বলার কোনো সুযোগ আছে? এরকম কিন্তু বলার সুযোগ নেই। তার মানে শুধুমাত্র তার মান আছে, বা শুধুমাত্র মানটা আমার জানা থাকলেই তার ব্যাপারে আমি কমপ্লিট ধারণা পাচ্ছি, সেগুলোকে আমরা বলতেছি স্কেলার রাশি। ভেক্টর কোনগুলো? আমি যদি বলি হচ্ছে গিয়ে এটা একটা পয়েন্ট, এই পয়েন্ট হচ্ছে ধরো আমি দাঁড়িয়ে আছি, আমি বললাম হচ্ছে তোমার বাসা কোন দিকে এখান থেকে, বা হচ্ছে তোমার বাসাটা কোথায়। তাহলে সে যদি বলে তার বাসা হচ্ছে এখান থেকে 500 মিটার, 500 মিটার, তার বাসাটা হচ্ছে 500 মিটার ডিস্টেন্সে। তো 500 মিটার তো সব দিক দিয়েই হইতে পারে, এই দিক দিয়েও হইতে পারে, এই দিক দিয়েও হইতে পারে, এই দিক দিয়েও, মানে যে কোনো কর্নার বরাবর যে কোনো দিক দিয়ে হইতে পারে। তাইলে এই 500 মিটার দূরে যে তার বাসা, আমি যদি তার বাসায় যেতে চাই তাহলে কিন্তু আমি জাস্ট এই ইনফরমেশনটা থেকে যেতে পারবো না, সাথে আমাকে এটাও জানতে হবে যে এখান থেকে আসলে কোন দিকে, যে এই দিকে নাকি হচ্ছে গিয়ে কি এই দিক বরাবর, কোন দিক বরাবর তার বাসাটা সেটা কিন্তু আমার জানার প্রয়োজন হবে। তো এই যে এখানে দেখো এই রাশিটার জন্য কিন্তু আমার মানের পাশাপাশি দিকেরও প্রয়োজন হচ্ছে। ধর উত্তর দিকে 500 মিটার, উত্তর দিকে, উত্তর দিকে, তাহলে একই সাথে তার হচ্ছে কি মানও আছে এবং দিক আছে, এবং হচ্ছে কি আমার দিকটাও প্রয়োজন তার ব্যাপারে জানার জন্য, কমপ্লিট আইডিয়া নেওয়ার জন্য। তো এইগুলোকে আমরা বলতেছি হচ্ছে কি ভেক্টর রাশি, ঠিক আছে। তাহলে চলো আমরা দেখি যে স্কেলার রাশি এবং ভেক্টর রাশির কিছু এক্সাম্পল। তো স্কেলার রাশি কোনগুলা? যে সকল ভৌত রাশিকে শুধু মান দ্বারা সম্পূর্ণরূপে প্রকাশ করা যায়, দিক নির্দেশের প্রয়োজন হয় না, তাদেরকে বলা হয় স্কেলার রাশি। আর ভেক্টর রাশি কোনগুলা? যে সকল ভৌত রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য আমাদের মান ও দিক উভয়ের প্রয়োজন হয়, তাদেরকে বলা হয় ভেক্টর রাশি, ঠিক আছে। তো ভেক্টর রাশির এক্সাম্পল যেগুলো, এগুলো হচ্ছে তোমাদের একটু শিখে ফেলতে হবে। যে সরণ, যেরকমভাবে তুমি মুখস্থ করতে পারো যে হচ্ছে গিয়ে গতি বিষয়ক যে শব্দগুলা, ঠিক আছে, গতি বিষয়ক শব্দ কি কি? ধর হচ্ছে সরণ, বেগ, ত্বরণ, মন্দন, এই চারটাকে হচ্ছে গিয়ে তুমি একসাথে শিখতে পারো, ঠিক আছে। কিভাবে তুমি দিলি মাথায় রাখতে পারো? এই যে আমাদের হচ্ছে গিয়ে গতি বিষয়ক এই চারটা শব্দ, এইগুলো হচ্ছে তোমার ভেক্টর। আবার হচ্ছে গিয়ে বর বেগ, এটাকেও বেগের মধ্যে ফেলে দাও, সমস্যা নেই। তারপর হচ্ছে বল বিষয়ক যে শব্দগুলা, বল, টর্ক, ওজন, বলের ঘাত, এইগুলো হচ্ছে তোমার ভেক্টর রাশি। তারপর হচ্ছে তড়িৎ তীব্রতা, তড়িৎ তীব্রতা মানে তীব্রতা টাইপের যে কিছুই থাকুক সেইগুলো হচ্ছে ভেক্টর রাশি। তারপরে কার্ল, ক্ষেত্রফল, গ্রেডিয়েন্ট, এইগুলো হচ্ছে তোমার ভেক্টর রাশি, ঠিক আছে। তুমি এরকমভাবে মাথায় রাখতে পারো। তো গতি বিষয়ক কিছু শব্দ আমরা হচ্ছে গিয়ে দূরত্ব এবং দ্রুতি, এই দুইটা কিন্তু আবার হচ্ছে গিয়ে ভেক্টর না, এখান থেকে নোট আকারে লিখে ফেলতে পারো যে দূরত্ব এবং দ্রুতি, নোট, দূরত্ব ও দ্রুতি ভেক্টর নয়, ভেক্টর নয়। যেহেতু আমি এখানে তোমাদের বলছি যে গতি বিষয়ক যে শব্দগুলো সেইগুলো হচ্ছে আমাদের ভেক্টর, কিন্তু এই দুইটাই কিন্তু আমাদের গতি বিষয়ক শব্দেই বেশি পড়ে অভ্যস্ত, তো সেইগুলোকেও কিন্তু আমরা ভুলে ভেক্টর বলে ফেলতে পারি, সমস্যা নেই। আমি পরবর্তী পেজে তোমাদের টেকনিক সহ বলে দিচ্ছি যে কীভাবে তুমি মাথায় রাখবা। তো স্কেলার রাশি এবং ভেক্টর রাশির এক্সাম্পল। স্কেলার রাশি আসলে হচ্ছে কোনগুলা? দৈর্ঘ্য, দূরত্ব, দ্রুতি, এই যে আমরা কি একটু আগে হচ্ছে বললাম যে দ্রুতি এবং হচ্ছে গিয়ে কি দূরত্ব, এই দুটো কিন্তু স্কেলার। বর, কাজ, শক্তি, সময়, তাপমাত্রা ইত্যাদি হচ্ছে স্কেলার রাশির উদাহরণ। আর ভেক্টর রাশি কোনগুলা? ত্বরণ, প্রাবল্য অথবা তীব্রতা, ওজন, মন্দন, মানে যেগুলো মাত্র আমরা পড়ে আসলাম। তো তুমি যদি এই ভেক্টর রাশিগুলা, এখানে যে এমসিকিউগুলো আসে, তুমি যদি ভেক্টর রাশি সবগুলা জানা থাকে বা ভেক্টর রাশিগুলো মুখস্থ রাখো, তাহলে কিন্তু এই টাইপের এমসিকিউগুলো পারবা। কারণ তোমাকে চারটা অপশন থাকবে, তোমাকে বলবে নিচের কোনটি স্কেলার রাশি অথবা নিচের কোনটি ভেক্টর রাশি। তো তুমি যদি ভেক্টর রাশিগুলো চিনো তাহলে ভেক্টর রাশির অ্যান্সারগুলো তো করতে পারবাই। আর যেগুলোতে বলা থাকবে নিচের কোনটি স্কেলার রাশি, তাহলে যেগুলো হচ্ছে কি ভেক্টর সেগুলো বাদ, ঠিক আছে। আর বাদ বাকি যেটা থাকবে সেটা হচ্ছে তোমার স্কেলার রাশি হবে। তার মানে তোমার যে কোনো একটা দুই ভালো করে জানা থাকে তাহলে কিন্তু হয়ে গেল।
তো ভেক্টর রাশিগুলো হচ্ছে কি তুমি কিভাবে মুখস্থ রাখবা, আমি হচ্ছে কি একটা ছন্দ আকারে চেষ্টা করছি তোমাদের শেখানোর জন্য। তুমি নিজেও অন্য কোনোভাবে ছন্দ বানাতে পারো, এই ছন্দটা যে একদম হচ্ছে অনেক বেশি সুন্দর হয়েছে এরকম না, মানে আমি তোমাদের নিজেদের কাছে আর কি জাস্ট প্রকাশ করলাম, ঠিক আছে, শেয়ার করলাম যে তোমরা ইচ্ছা করলে এরকমভাবে ছন্দ নিজেরাও বানাতে পারো অথবা এটাও মুখস্থ করতে পারো। তাহলে এখানে ছন্দটাতে আমি কোন অংশটা দ্বারা কি বোঝাতে চেষ্টা করছি একটু চলো দেখি। যে তার প্রেমে ওই যে মন বাসালাম, তর্কের আঘাতে কত বিক্ষত হয়ে গেলাম, ঠিক আছে। তাহলে যে তার হচ্ছে কি আমাদের ত্বরণ, প্রেমেতে হচ্ছে তোমার প্রাবল্য, প্রাবল্য এবং তীব্রতা একই ব্যাপার, ঠিক আছে, সিমিলার ওয়ার্ড। তো ওই যেতে হচ্ছে তোমার ওজন, মনতে হচ্ছে তোমার মন্দন, বাসালামতে হচ্ছে তোমার মাথায় রাখবা যে বরবেগ, তো এখান থেকে বেগও কিন্তু হয়ে যায়, ঠিক আছে। আর বাসালাম এসতে হচ্ছে গিয়ে স যেটা, এটা দিয়ে স্মরণও মাথায় রাখবা, তার মানে বাসালাম এটা দিয়ে হচ্ছে গিয়ে বরবেগ মাথায় রাখতে পারো, বরবেগ, তো এটা শেষে আস্তে আস্তে বেগও মাথায় রাখতে পারো। আর সতে হচ্ছে তোমার স্মরণ। তর্কের আঘাতে, তাহলে যে তর্কতে হচ্ছে টর্ক, আঘাতে হচ্ছে তোমার কি বলের গাত মানে আঘাত, কততে হচ্ছে তোমার কার্ল। তো তোমার ওইখানেও দেখো কিন্তু বল আসছে, তুমি যে কোনো একটা জায়গা থেকে বল মাথায় রাখলেই হয়েছে, কোনো সমস্যা নেই, বলের গাত। তাহলে এখান থেকে একটা বল যেটা আসছে সেটাও মাথায় রাখবা। ওকে, কততে হচ্ছে তোমার কার্ল, বিক্ষত হচ্ছে তোমার ক্ষেত্রফল, আর হয়ে গেলাম এই যে গেলাম যেটা এটা হচ্ছে গ্রেডিয়েন্ট। মানে জাস্ট কোনোভাবে মানে যে কোনো উপায়ে তোমার মাথায় রাখতে পারলেই হইলো আর কি। এই ছন্দ যে মুখস্থ করতে হবে এরকম না, বা এই ছন্দটা যে একদম পারফেক্ট হয়েছে বা অনেক সুন্দর হয়েছে এরকমও আসলো না, জাস্ট হচ্ছে আমাদের যতটুকু দরকার আমাদের কোয়েশ্চেন অ্যান্সার করার জন্য আমি এতটুকু আর কি প্রোভাইড করলাম। ওকে, তাহলে চলো আমরা আর একটু দেখি। তো এখন কয়টা ব্যাপার কিন্তু আমাদের হচ্ছে গিয়ে, এটা আমরা ধরো মুখস্থ করলাম, ভেক্টর মুখস্থ করলাম, তারপর স্কেলার মুখস্থ করলাম, তারপর আমাদের যে মেইন কনসেপ্ট যে হচ্ছে কি মান এবং দিক দুইটা যদি থাকে তাহলে সেটা হচ্ছে ভেক্টর, শুধুমাত্র মান থাকলে সেটা হচ্ছে তোমার স্কেলার। তো এইগুলো জানা থাকা সত্ত্বেও কিছু ব্যাপার অনেক সময় আমরা উল্টাপাল্টা লাগিয়ে দিই, বা যেগুলো আসলে হচ্ছে কনফিউজিং, ঠিক আছে। তো এই কনফিউজিং যে ব্যাপারগুলো সেগুলো আমি তোমাদের সাথে এখানে শেয়ার করতে চেষ্টা করি। চলো তাইলে নোটাখানে মাথায় রাখবা, সকল প্রকার প্রাবল্য অথবা তীব্রতা, ভ্রামক, ক্ষেত্র, এগুলো হচ্ছে তোমার ভেক্টর রাশি, ঠিক আছে। তোমার দেখো এখানে তিনটা ওয়ার্ড যদি তুমি পাও, যে প্রাবল্য অথবা তীব্রতা, তারপর হচ্ছে ভ্রামক, তারপর হচ্ছে ক্ষেত্র, এইগুলো হচ্ছে তোমার কি হবে, ভেক্টর রাশি হবে। তবে একটা ব্যতিক্রমও আছে, ব্যতিক্রম কোনটা, এই যে এটা হচ্ছে তোমার ব্যতিক্রম, যে জড়তার ভ্রামক কিন্তু ভেক্টর রাশি নয়, ঠিক আছে। জড়তার ভ্রামক হচ্ছে তোমার স্কেলার, স্কেলারও আসলে না, এটা কি আসলে সেটা আমরা দেখব, তবে আমাদের একাডেমিক বইটা নেই, সেজন্য আমাদের স্কেলার আকারে আমরা তাদেরকে মাথায় রাখবো। তো ক্ষেত্রফল স্কেলার মনে হলো, ক্ষেত্রফল আসলে কি, ক্ষেত্রফলের কি কোনো দিক আছে, আমি যদি নর্মালভাবে চিন্তা করি ক্ষেত্রফলে কিন্তু আমরা দিক জেনে অভ্যস্ত না, ক্ষেত্রফলের জাস্ট একটা মান আছে। তাহলে ক্ষেত্রফল স্কেলার মনে হলো আসলে ভেক্টর রাশি। তাহলে কখনো যদি এরকম এমসিকিউ চলে আসে, তো আমরা হচ্ছে ক্ষেত্রফল যেটা এটা হচ্ছে গিয়ে হয়তো স্কেলার আঁকিয়ে ফেলতে পারি, কিন্তু এটা স্কেলার মনে হলো এটা কিন্তু ভেক্টর রাশি। তারপরে চাপ ও তড়িৎ প্রবাহ ভেক্টর রাশি মনে হলেও ভেক্টর রাশি নয়, ঠিক আছে। চাপ এবং হচ্ছে তড়িৎ প্রবাহ, তাহলে দেখো আরও দুইটা ব্যাপার, চাপ এবং তড়িৎ প্রবাহ এই দুইটাকে কিন্তু আমাদের কি মনে হতে পারে, যে ভেক্টর রাশি মনে হতে পারে, কারণ আমরা পড়ে আসছি যে চাপ হচ্ছে গিয়ে কি লম্বভাবে প্রযুক্ত বল, ঠিক আছে, কোনো একটা জায়গার উপর লম্বভাবে প্রযুক্ত বল। তাহলে আমাদের এই যে বল যেহেতু ভেক্টর, তাহলে বলের দিক আছে, তাহলে চাপেরও কি থাকবে, একটা দিক থাকবে। তড়িৎ প্রবাহ আমরা কিন্তু জানি এ থেকে বিয়ের দিকে তড়িৎ প্রবাহ মানে তারের কোন দিক বরাবর তড়িৎ প্রবাহটা হচ্ছে। তাহলে এই দুইটা রাশি কিন্তু আমার আপাত দৃষ্টিতে মনে হচ্ছে আসলে কি দিক আছে, তাহলে এই দুইটাকেও কিন্তু আমাদের ভেক্টর রাশি মনে হতে পারে, কিন্তু এইগুলো কিন্তু ভেক্টর রাশি নয়। এগুলো হচ্ছে গিয়ে আমরা এই যে একটু আগে পড়লাম এখানে জড়তার ভ্রামক, তারপরে এখানে হচ্ছে গিয়ে কি চাপ এবং তড়িৎ প্রবাহ, এগুলো ভেক্টর রাশি নয়, এগুলো অ্যাকচুয়ালি হচ্ছে টেনসর রাশি, অ্যাকচুয়ালি হচ্ছে টেনসর রাশি। এখন তোমাদের মনে হতে পারে টেনসর রাশি ব্যাপারটা আসলে কি। এখন আগে তোমাদের ব্যাপারটা তোমাদের পরীক্ষার জন্য আমি হচ্ছে ক্লিয়ার করে নিই। পরীক্ষায় যদি আসে, ঠিক আছে, আমাদের একাডেমিক বইয়ে যেহেতু টেনসর শব্দটা নেই, তাহলে এইগুলোতে তোমাকে যদি এমসিকিউ আসে তাহলে এইগুলো আমরা স্কেলার আঁকাবো। ধরো জড়তার ভ্রামক, চাপ, তড়িৎ প্রবাহ, এই তিনটার জন্য আমরা স্কেলার রাশি আঁকাবো। এমসিকিউ আমরা কোনগুলো আঁকাবো, স্কেলার রাশি আঁকাবো। আর ক্ষেত্রফল যেটা এটা হচ্ছে আমাদের ভেক্টর রাশি আঁকাবো। আর টেনসর যেটা এটা যেহেতু আমাদের একাডেমিক বইয়ে নেই আমরা এটা ইউজ করব না, কিন্তু যেহেতু এই টার্মটার সাথে আমরা পরিচিত হয়েছি, চলো সেই ব্যাপারটার সাথে একটু আরেকটু ডিটেলসে জেনে নিই। তো টেনসর আসলে কোনগুলা, টেনসর হচ্ছে গিয়ে ধরো একটি ভৌত রাশি যার বিভিন্ন দিকে বিভিন্ন মান রয়েছে, ভেক্টর যুগের সূত্রগুলো সরাসরি প্রয়োগ করা যায় না। ধরো চাপ, আমরা বলছি চাপ কেমন রাশি, টেনসর রাশি। তাহলে কিভাবে সে টেনসর, চলো একটু দেখি। ধরো আমি যদি বলি যে এই বস্তুটার উপর আমি এই দিক দিয়ে হচ্ছে গিয়ে 5 নিউটন বল প্রয়োগ করছি, বল একটা ভেক্টর রাশি,
এই দিক দিয়ে হচ্ছে আমি 5 নিউটন বল প্রয়োগ করছি, 5 নিউটন বল। তাইলে তোমরা কিন্তু যদিও এখনো ভেক্টর লব্ধি সম্পর্কে জানো না, কিন্তু 9 10-এ কিছুটা হলেও আইডিয়া নিয়ে আসছো যে এই বস্তুর উপর আমি এইদিকে 5 নিউটন বল প্রয়োগ করছি আর বিপরীত দিকে আরও 5 নিউটন বল প্রয়োগ করছি, এর ফলে এই বস্তুর উপর যে সামেশন অফ বল বা লব্ধি বল যেটা, এটা কিন্তু আসলে জিরো, যেহেতু বিপরীত দিকে প্রয়োগ করতেছে। ঠিক আছে, বিপরীত দিকে যদি এরকম বলগুলোর প্রয়োগ করে একটা অপরটাকে নিউট্রাল করে দেয়। ঠিক আছে, বা তুমি এই বক্সটাকে এই দিক দিয়ে ধরো 5 নিউটন বলে একজনের ধাক্কা দিচ্ছে আর এই দিক দিয়ে বিপরীত দিকে আরও 5 নিউটন বলে ধাক্কা দিচ্ছে, তাহলে এই বক্সটা কিন্তু আর এখান থেকে সরবে না, একে অপরকে জাস্ট নিউট্রাল করে দিবে। ধরো একটা বস্তুকে যে এরকম আমি ধাক্কা দিচ্ছি, উল্টা দিকে আরেকজন ধাক্কা দিচ্ছে, যেরকম নিউট্রাল হয়ে গেল। উল্টাভাবেও আমরা এক্সাম্পলটা দিতে পারি যে একটা বস্তুকে আমি এই দিকে টানতেছি 5 নিউটন আমার দিকে নিয়ে আসার জন্য, আর অন্য একজন ব্যক্তি ওই যে তার দিকে টানতেছে 5 নিউটন বলে, তাহলে এই বক্সটা কিন্তু আর সরবে না, মানে একে অপরকে নিউট্রাল করে দিল। তো এখানে কিন্তু আমরা এই বলের জন্য মানে ভেক্টর রাশির জন্য আমাদের যে লব্ধির যে সূত্রগুলা, ঠিক আছে, ভেক্টর যুগের যে সূত্রগুলা, সেই সূত্রগুলা যে আমরা প্রয়োগ করি, চাপের জন্য কিন্তু এই সূত্রটা আমরা প্রয়োগ করতে পারি না। ধরো হচ্ছে এই বস্তুর উপর এই দিক দিয়ে তোমার 5 প্যাসকেল চাপ, 5 প্যাসকেল চাপ, আর বিপরীত দিক দিয়ে ধরো হচ্ছে আরও 5 প্যাসকেল চাপ। এখন আরও কথাটাই কিন্তু আসলে ভুল হয়ে গেল। আমি এই যে এই দিক দিয়ে 5 প্যাসকেল, এই দিক দিয়ে 5 প্যাসকেল, আমরা কিন্তু লব্ধি বলতে পারবো না যে সামেশন অফ পি সমান আমরা কিন্তু জিরো বলতে পারবো না। ঠিক আছে, এই কথাটা কিন্তু ভুল, এই কথাটা আসলে ভুল হয়ে গেল। তার মানে দেখো আমরা কিন্তু এই ভেক্টর রাশির জন্য যেরকম যুগের সূত্রগুলো প্রয়োগ করি, আমাদের এই চাপের জন্য কিন্তু এই সূত্রগুলো আমরা প্রয়োগ করতে পারতেছি না। ঠিক একইভাবে হচ্ছে তোমার পীড়ন বা হচ্ছে তড়িৎ প্রবাহ, ঠিক আছে, তো বা জড়তার ভ্রামক, এই রাশিগুলোর জন্য আমরা অ্যাকচুয়ালি ভেক্টর যুগের যে লব্ধি সূত্রগুলা বা ভেক্টরের যে লব্ধি সূত্রগুলা সেইগুলা কিন্তু ইমপ্লিমেন্ট করা যায় না, যদিও তার মান এবং দিক আপাত দৃষ্টিতে মনে হয় যে দুইটাই আছে এবং সেটা আসলে ভেক্টর হওয়া উচিত, কিন্তু এই টার্মটা এই ক্ষেত্রে প্রযোজ্য না। তো এইগুলাকে আমরা বলতেছি হচ্ছে টেনসর। তো এই টেনসরগুলো তুমি একটু মুখস্থ রাখলে মানে খারাপ না, তবে আমাদের যেহেতু একাডেমিক বই নেই, তো এটা আমাদের না জানা থাকলেও হবে, সমস্যা নেই। জাস্ট এটা মাথায় রাখলেই হবে যে এই রাশিগুলো জড়তা, ভ্রামক এবং প্রতিসরণাঙ্ক, এইগুলো যদি কখনো আসে এগুলো হচ্ছে স্কেলার। ঠিক আছে, এগুলো যদি আমাদের অ্যাডমিশন টেস্টে বা বোর্ড পরীক্ষা বা যেখানে আসুক না কেন, এগুলো স্কেলার আমরা আঁকাবো। ঠিক আছে, তাহলে চলো আমরা পরবর্তী অংশে যাই। তো এখন হচ্ছে আমরা কয়েকটা এমসিকিউ প্র্যাকটিস করে ফেলবো রাশি এবং রাশির প্রকারভেদ বিষয়ক। তো এগুলো এখন তোমরা জাস্ট মানে দেখলেই পারবা, আর প্রত্যেকটা কোয়েশনেই কিন্তু হচ্ছে বোর্ড অথবা হচ্ছে অ্যাডমিশন টেস্টে আসছে, আমি তোমাদের প্র্যাকটিসের জন্য নিয়ে আসছি। জাস্ট আমি একটা দুইটা দেখিয়ে দিই। বলছে নিচের কোনটি স্কেলার রাশি, তাহলে স্কেলার রাশি কোনটা, আমরা হচ্ছে একটু আগেই পড়ে আসছি যে সরণ এটা হচ্ছে ভেক্টর, গ্রেডিয়েন্ট এটা হচ্ছে ভেক্টর, কার্ল এটা হচ্ছে ভেক্টর, তাহলে ডাইভারজেন্স যেটা এটা হচ্ছে তোমার স্কেলার। যদিও এখন আমরা ডাইভারজেন্স সম্পর্কে কিন্তু কিছুই আইডিয়া নেই, মানে ডাইভারজেন্স অ্যাকচুয়ালি কী বোঝায় এগুলো সম্পর্কে আমাদের কোনো আইডিয়া নেই, তারপরে কিন্তু আমরা কোয়েশ্চেনটা পারছি। কেন পারছি? কারণ আমরা ভেক্টর ভেক্টরগুলো সব মুখস্থ করে ফেলছি, তাহলে এই তিনটা হচ্ছে ভেক্টর, তার মানে এটাই হচ্ছে কী হবে, স্কেলার হবে। যদিও আমরা ডাইভারজেন্স সম্পর্কে এই চ্যাপ্টারে জানবো শেষের দিকে, সমস্যা নেই। ঠিক আছে, আপাতত এরকমভাবে তোমরা আর কি সঠিকটা অ্যান্সার করতে পারবা। নিচের কোনটি স্কেলার রাশি, ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা বলছিলাম ভ্রামক যদি থাকে তাহলে সেটা হচ্ছে ভেক্টর হয়, তবে জড়তার ভ্রামক হচ্ছে তোমার ব্যতিক্রম। তাহলে বলের ভ্রামক ভেক্টর, বল ভেক্টর, বল ভেক্টর, তার মানে হচ্ছে তোমার একটা এখানে স্কেলার, সেটা হচ্ছে কি জড়তার ভ্রামক। ঠিক আছে, তাহলে নিচের কোনটি ভেক্টর রাশি, তাহলে আমরা বলছিলাম ক্ষেত্রফল তোমার স্কেলার মনে হলেও এটা কিন্তু স্কেলার নয়, এটা হচ্ছে ভেক্টর রাশি। ক্ষেত্রফল হচ্ছে একটা ভেক্টর রাশি। ক্ষেত্রফল কীভাবে ভেক্টর রাশি বা ক্ষেত্রফলের দিক আসলে কোন দিকে, এটা আমরা হচ্ছে সামনেই জানবো, একটু পরেই আমরা জানবো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, ওকে। তারপরে বলছে নিচের কোনটি স্কেলার রাশি হচ্ছে তোমার বিভব। ঠিক আছে, এখানে বিভব আমি মুখস্থ বলে দিলাম, তুমি হচ্ছে ওইরকমভাবে চিন্তা করতে পারো। ওজন এটা হচ্ছে ভেক্টর, ওই যে তার প্রেমে মন বাসালাম ওইখানে ছিল, ওই যেটা ছিল ওজন। ত্বরণ হচ্ছে গিয়ে কি ভেক্টর। তারপর হচ্ছে প্রাবল্য, আমরা বলছিলাম যে প্রাবল্য থাকলে হচ্ছে তোমার কি ভেক্টর, তার মানে একমাত্র এখানে স্কেলার তড়িৎ বিভব। তো নিচের কোনটি দিক রাশি, ঠিক আছে, দিক রাশি এখানে হচ্ছে চৌম্বক প্রাবল্য, আমরা বলছিলাম প্রাবল্য থাকলে সেটা হচ্ছে গিয়ে কি ভেক্টর রাশি। এই তো ব্যাপার, তাই না? ওকে, তাহলে চলো হচ্ছে গিয়ে এখন এগুলো তোমরা নিজেরাই পারবা, নিচের কোনটি স্কেলার রাশি, কোনগুলা স্কেলার রাশি। তাহলে আমরা চলো দেখি, কাজ, শক্তি এবং ক্ষমতা এগুলো হচ্ছে স্কেলার, আর বাদ বাকি হচ্ছে গিয়ে একটু দেখো যে এখানে বেগ এটা কিন্তু ভেক্টর হয়ে গেছে, তারপরে ত্বরণ এটা ভেক্টর হয়ে গেছে, মানে একটা ভেক্টর আমরা পেয়ে গেছি। বেগ এখানে একটা ভেক্টর আছে, তার মানে উপরে যে তিনটা, এই তিনটা হবে না, কাজ, শক্তি, ক্ষমতা, এটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। ওকে, তাহলে চলো আমরা সামনের দিকে অগ্রসর হই। এখন আমরা দেখবো বিভিন্ন ধরনের ভেক্টর বিষয়ক। ঠিক আছে,
ভেক্টর হচ্ছে কি আমরা এখানে যে দেখলাম যে মান আছে এবং দিক আছে এগুলোকে আমরা ভেক্টর রাশি বলতেছি। এখন আমরা হচ্ছে কি অনেক ধরনের ভেক্টর কিন্তু হইতে পারে যেগুলো আমাদের এমসিকিউ এর জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। তার মানে এই যে টপিকটা, এই টপিকটাও কিন্তু আমাদের বোর্ড, ভার্সিটি এবং হচ্ছে মেডিকেল এডমিশন টেস্টের এমসিকিউ এর জন্য খুব বেশি জরুরি। ওকে, তাহলে শুরুতে আমরা চলো জেনে নিই যে ভেক্টর রাশির প্রকাশ, মানে ভেক্টর রাশিকে আসলে আমরা প্রকাশ করি কিভাবে। ভেক্টর রাশির প্রকাশের জন্য আগে হচ্ছে আমরা একটা রেখা অঙ্কন করব। ধর হচ্ছে কি এটা একটা রেখা, এটা একটা রেখা, এখন এই রেখার উপর আমি এরকম একটা ভেক্টর এরকমভাবে প্রকাশ করতে চাচ্ছি। ঠিক আছে, যে এই রেখা বরাবর একটা ভেক্টর রাশি কাজ করতেছে, লাল যে তীর চিহ্নযুক্ত রাশিটা সেটা হচ্ছে তোমার ভেক্টর রাশি। তাহলে দেখো এই যে ভেক্টর রাশিটা, এই ভেক্টর রাশিটাকে ধারণ করতেছে একটা সরল রেখা। ঠিক আছে, এই ভেক্টর রাশিটাকে ধারণ করতেছে কি একটা সরল রেখা, যে নীল যে রেখাটা ছিল এই রেখাটা আসলে কি এই ভেক্টর রাশিটাকে ধারণ করতেছে। তাহলে যে রেখাটা আসলে এই ভেক্টর রাশিটাকে ধারণ করতেছে এটাকে আমরা বলি হচ্ছে ধারক রেখা। এটাকে আমরা কি বলি? ধারক রেখা। ধারক রেখার ডেফিনেশনটা উপরে আছে, এখান থেকে মুখস্থ করে ফেলতে পারো। তাহলে যে সরল রেখা কোনো একটা ভেক্টর রাশিকে ধারণ করে সেটাকে আমরা বলতেছি ধারক রেখা। এখন যদি আমরা ভেক্টরটাকে একটু অ্যানালাইসিস করি তাহলে ভেক্টরটাকে আমরা দেখব তার একটা শুরুর পয়েন্ট আছে, মানে যেখান থেকে ভেক্টরটা শুরু হয়েছে, আবার একটা শেষ পয়েন্ট আছে, মানে যেখানে গিয়ে ভেক্টর রাশিটা আমার শেষ হয়ে গেছে। ঠিক আছে, তাহলে যেখান থেকে ভেক্টরটা আমাদের শুরু হয়েছে, যেখান থেকে যে শুরু হয়েছে এটাকে আমরা বলি হচ্ছে পাদবিন্দু। এটাকে আমরা বলি পাদবিন্দু। যদি ভুলে যাও তাহলে এটা এরকমভাবে মাথায় রাখতে পারো, এই যে পাদবিন্দু যেটা দেখো প দিয়ে কিন্তু শুরু হয়েছে। ঠিক আছে, তাহলে এটা দ্বারা আমরা বুঝি হচ্ছে প্রথম বিন্দু। এই যে আমি এখানে হচ্ছে লিখে দিছি যে পাদবিন্দু মানে আসলে কি প্রথম বিন্দু। আর যে পয়েন্টে গিয়ে হচ্ছে তোমার কি ভেক্টরটা শেষ হয়েছে, এই যে এই পয়েন্টে এসে ভেক্টরটা শেষ হয়েছে এটাকে আমরা বলতেছি হচ্ছে শীর্ষবিন্দু। শীর্ষবিন্দু। তো শীর্ষবিন্দুটাও কিন্তু তুমি দেখো টেকনিক্যালি মাথায় রাখতে পারবা যদি কখনো ভুলে যাও, যে শ দিয়ে হচ্ছে তোমার শীর্ষবিন্দু, শ দিয়ে কিন্তু আবার শেষ। তাহলে দেখো শীর্ষবিন্দু বলতে আমরা বোঝাচ্ছি যে শেষ বিন্দু। ঠিক আছে, তারপর হচ্ছে আরেকটা টার্ম, সেটা হচ্ছে স্কেল। স্কেল বলতে মিন করতেছে এই যে আমি একটা নির্দিষ্ট দৈর্ঘ্য দিয়ে এই ভেক্টর সেটাকে প্রকাশ করছি, মানে হচ্ছে কি এই যে একটা রেখা দিয়ে, একটা রেখার উপর একটা তীর চিহ্ন দিয়ে আরেকটা রেখা, তীর চিহ্নটা আসলে দিক মিন করতেছে। ঠিক আছে, আমি যে প্রকাশ করলাম, তো এটা যদি বল ভেক্টর হয়, আমি ধরলাম এই যে ভেক্টরটা, এই ভেক্টরটা হচ্ছে ধরো বল ভেক্টর। ঠিক আছে, ধরো বল ভেক্টর, বল ভেক্টর। এখন এই বলের মান কত আসলে হবে আমরা কিন্তু এই রেখাটা থেকে আইডিয়া নিতে পারি। ঠিক আছে, এই রেখাটা থেকে আমি আইডিয়া নিতে পারবো যে এই বলের মান আসলে কত। ঠিক আছে, এখন এটার জন্য আমাদের স্কেলের প্রয়োজন হয়। স্কেলের প্রয়োজন কি, ধরো আমরা যদি সাইড নোটে লিখে দিই যে এই যে রেখাটা, এই রেখাটার 1 সেন্টিমিটার সমান 1 সেন্টিমিটার সমান ধরো 2 নিউটন, এটা যদি লেখা থাকে। ঠিক আছে, এই ব্যাপারে অবশ্যই আইডিয়া দেওয়া থাকবে, স্কেলিংয়ের ব্যাপারেও আইডিয়া দেওয়া থাকবে। এখান থেকে যদি হচ্ছে এটা লেখা থাকে যে 1 সেন্টিমিটার সমান 2 নিউটন, তখন আমি এখান থেকে এটা মেপে দেখতে পারবো যে এটা আসলে কত সেন্টিমিটার। ধরো 1 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার, 3, 4, 5, 6, 7, 8, 9। ঠিক আছে, 9। তাহলে আমি এই যে এই স্কেল থেকে যে আমি আইডিয়া নিয়েছিলাম বা দেওয়া ছিল 1 সেন্টিমিটার সমান হচ্ছে গিয়ে 2 নিউটন, মানে এই রেখার 1 সেন্টিমিটার সমান 2 নিউটন মিন করতেছে। তো যেহেতু আমরা এখানে মেপে দেখলাম এই রাশিটা, এই যে রেখাটা, এই রেখাটা হচ্ছে তোমার 9 সেন্টিমিটার, 9 সেন্টিমিটার, তো এখান থেকে আমি বলতে পারবো এখানে হচ্ছে আসলে 18 নিউটন বল প্রকাশ করতেছে। এই যে রেখাটা, এই রেখাটা আসলে কি 18 নিউটন বল প্রকাশ করতেছে। তো তাইলে আমরা দেখতেছি হচ্ছে গিয়ে কি একটা রেখার উপর, একটা সরল রেখার উপর এরকম তীর চিহ্নওয়ালা একটা রেখা দিয়ে আমরা ভেক্টরকে প্রকাশ করি। যে রেখার উপর হচ্ছে কি আমি অঙ্কন করি ভেক্টরটা, সেটাকে আমরা বলতেছি হচ্ছে ধারক রেখা। আর হচ্ছে গিয়ে তীর চিহ্নওয়ালা যে রেখাটা সেটা হচ্ছে তোমার ভেক্টর। ভেক্টরের একটা পাদবিন্দু থাকে যেখান থেকে ভেক্টরটা শুরু হয়, একটা শীর্ষবিন্দু থাকে যেখানে গিয়ে আসলে ভেক্টরটা শেষ হয়। তারপর হচ্ছে ভেক্টরটা আসলে কতটুকু মানকে সে রিপ্রেজেন্ট করতেছে, এটার জন্য আমাদের একটা স্কেলের প্রয়োজন হয়। ঠিক আছে, যেটাকে আমরা হচ্ছে কি স্কেলিংও বলতে পারি। তো এখান থেকে মেনলি হচ্ছে আমরা এই ব্যাপারগুলো আইডিয়া নিতে পারি। আর এখান থেকে তাহলে ডেফিনেশনগুলো তোমরা অলরেডি এখন মুখস্থ হয়ে যাওয়ার কথা, মানে এখান থেকে যে আমি বলতে হবে আবার এরকম না, জাস্ট এখান থেকে হচ্ছে তুমি এখন আইডিয়া নিতে পারো। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের ভেক্টর প্রকাশ বিষয়ক আলোচনা। তো এইগুলো একটু দেখে নাও, আর ডেফিনেশনগুলো ইচ্ছা করলে লিখে ফেলতে পারো। ডেফিনেশন আমি আর লিখে দেবো না, কারণ যেহেতু হচ্ছে গিয়ে বলে ফেলছি সবই। ওকে, এখানে আরেকটা কথা একটু বলে নেই
ধরো এই পয়েন্টটা যদি তোমার এ পয়েন্ট হয়, এ পয়েন্ট ধরো হচ্ছে এই যে পয়েন্টটা, এটা তোমার এ পয়েন্ট, আর এই পয়েন্টটা শেষ যে পয়েন্ট এটা যদি তোমার বি পয়েন্ট হয়, তাহলে এই ভেক্টরটাকে অ্যাকচুয়ালি আমরা প্রকাশ করতে পারি এরকম। এই ভেক্টরটাকে আমরা প্রকাশ করতে পারি, ধরো এখানেই লিখি এ বি, ঠিক আছে, এ বি সমান 9 সেন্টিমিটার সমান হচ্ছে 18 নিউটন। এই এ বি এর উপর তীর চিহ্ন, এই কথাটা মানে হচ্ছে ভেক্টরটা শুরু হয়েছে এ থেকে, মানে শুরুতে যেটা থাকে এখান থেকে শুরু হয় আর কি, ধরো যে এ থেকে শুরু হয়েছে বিতে গিয়ে শেষ হয়েছে, বা এই ভেক্টরটার ডিরেকশন হচ্ছে এ থেকে বি এর দিক, ঠিক আছে, ভেক্টরটার ডিরেকশনটা হচ্ছে তোমার কি এ থেকে বি এর দিক, ঠিক আছে, এই আর কি ব্যাপারটা। তো আমরা ইচ্ছা করলে ভেক্টরকে এরকমভাবে প্রকাশ করতে পারি। তো এটা হচ্ছে ভেক্টর রাশির প্রকাশ, আমরা যখন জ্যামিতিক উপায় এরকমভাবে প্রকাশ করব। আর এখন হচ্ছে আমরা বর্ণ দিয়ে ভেক্টরকে কিন্তু প্রকাশ করতে পারি। তো চলো এখন আমরা দেখি যে ভেক্টরকে বর্ণ দিয়ে আমরা কিভাবে প্রকাশ করা যায়। ভেক্টরকে আমরা বর্ণ দিয়ে 4টা উপায়ে প্রকাশ করতে পারি। কি কি উপায়? ধরো একটা বর্ণ আমি লিখলাম, ধরো এ লিখলাম, এর উপর একটা তীর চিহ্ন দিলাম, ঠিক আছে, তো এটা আসলে ভেক্টর রাশি মিন করতেছে। অথবা এই বর্ণটার উপর ধরো এই এর উপর জাস্ট আমি একটা এরকম রেখা দিলাম, ঠিক আছে, এটা আসলে ভেক্টর মিন করতেছে। অথবা ধরো এ যে বর্ণটা, এটা নিচে আমি এরকম একটা রেখা দিলাম, সেটা আসলে ভেক্টরকে মিন করতেছে। অথবা এই বর্ণটা আমি একটু মোটা করে লিখলাম, ঠিক আছে, ধরো একটু মোটা করে লিখলাম, এটা বুঝে নাও যে একটু মোটা করে লিখছি আর কি। তোমাদের বইয়ে যে একদম অলওয়েজ মোটা থাকবে এরকম না, ধরে নাও এটা একটু মোটা করে লিখছি, তো সেটা হচ্ছে আমাদের ভেক্টর রাশি মিন করে। তো এইগুলো আসলে হচ্ছে গিয়ে কি আমাদের ভেক্টর রাশিকে প্রকাশ করার উপায়। এখন অলওয়েজ যে সিঙ্গেল বর্ণ থাকবে এরকম কিন্তু না, আমি হচ্ছে গিয়ে এর পরিবর্তে এখানে লিখতে পারি, ধরো এ যে একটা ভেক্টর ছিল, একটু আগে যে হচ্ছে আমরা যে এই পাশে লিখছি যে এ বি, মানে এ থেকে বি এর দিকে, আমি যে একটা সিঙ্গেল বর্ণ দিয়ে প্রকাশ করবো এরকম না, আমি হচ্ছে একটা এই যে এ থেকে বি এর দিকে এরকম তীর চিহ্ন দিয়েও কিন্তু প্রকাশ করতে পারি। তো ব্যাপার কিন্তু একটাই, ঠিক আছে, একটা বর্ণ লেখা যায় কথা, একটা বর্ণ জাস্ট মিন করতেছে এ একটা ভেক্টর, মানে সম্পূর্ণ যে আমার রেখাটা, সম্পূর্ণ রেখাটাকে আমি জাস্ট একটা বর্ণ দিয়ে হচ্ছে গিয়ে প্রকাশ করলাম। আর এখানে হচ্ছে কি আমি বলে দিলাম যে হচ্ছে এ থেকে বি এর দিকে, এই আর কি পার্থক্য, ঠিক আছে। তো আসলে এই 4টা উপায় আমরা এরকমভাবে ভেক্টরকে প্রকাশ করতে পারি। এখন আমাদের একাডেমিক যে বই, আমাদের একাডেমিক বইয়ে এই এই প্রকাশটাই সবথেকে বেশি প্রয়োগ হয়, ঠিক আছে, মানে অন্যগুলো তেমন নেই, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে তোমাদের খুব বেশি জরুরি। আমাদের বইয়ের পুস্তকে যেখানে আমরা এরকম এর উপর তীর চিহ্ন দেখবো, সেটা আসলে ভেক্টর। আর হচ্ছে কি যে এ বি, মানে 2টা বর্ণ দিয়েও প্রকাশ করা হয়। তো এই 2টা হচ্ছে আমাদের একাডেমিকের জন্য গুরুত্বপূর্ণ। আর অন্যগুলো জাস্ট এমসিকিউ এর জন্য। তোমাকে এমসিকিউ বললো যে নিচের কোনটির মাধ্যমে ভেক্টরকে প্রকাশ করা যায়, তো তোমাকে অপশনে দিয়ে দিল এরকম মোটা করে এ। তো আমরা তো জানি আসলে হচ্ছে গিয়ে কি এর উপর তীর চিহ্ন, বইয়ে দেখে এটা দেখে অভ্যস্ত হয়ে গেছি। তো এটা যে আমাদের সঠিক হইতে পারে সেটা কিন্তু আমাদের খেয়াল নাও থাকতে পারে, তো এটা আমাদের জানতে হবে। তো ভেক্টরের মানকে আসলে আমরা বর্ণ দিয়ে প্রকাশ করতে পারি, এটা আসলে 4টা উপায়ে। কিভাবে? আমাদের এই যে প্রকাশগুলা, এই প্রকাশগুলোকে জাস্ট যদি আমরা মডিউলাস দিয়ে দিই তাহলে ভেক্টরের মান হয়ে যায়। তো এই যে ভেক্টর ছিল তীর চিহ্ন দিয়ে, এটাকে আমরা মডিউলাস দিয়ে দিলাম, তাহলে এটা হচ্ছে ভেক্টরের মান হয়ে গেছে। আবার এর উপর যে জাস্ট বার ছিল সেটাকে আমি মডিউলাস দিয়ে দিলাম, সেটা আসলে ভেক্টরের মান হয়ে গেছে। আবার হচ্ছে কি এর নিচে যে বার ছিল এটাকে আমি মডিউলাস দিয়ে দিলাম, এটা হচ্ছে আসলে কি হয়ে গেছে, ভেক্টরের মান হয়ে গেছে। আবার মোটা যে হচ্ছে কি আমাদের বর্ণনটা ছিল, এটাকে আর মডুলাস দিতে হবে না, জাস্ট আমি এ দিয়ে দিলাম, ঠিক আছে। মোটা যে লেটারটা ছিল, ঠিক আছে, একটু হচ্ছে কি মোটা আকারে যে লেটারটা ছিল সেটাকে আর মডুলাস দিতে হয় না, সেটাকে যদি জাস্ট আমরা একটু চিকন করে লিখি তাহলে সেটা আসলে কি ভেক্টরের মান রিপ্রেজেন্ট করে। তো আমাদের বইয়ে হচ্ছে কি আমাদের এই 2টা ইউজ হয় বেশি, তীর চিহ্ন দিয়ে তারপর এটার উপর মডুলাস, এটার মধ্যে মডুলাস, আর হচ্ছে গিয়ে জাস্ট চিকন করে লিখা। তাহলে আমাদের মান প্রকাশের জন্য এই 2টা বেশি ইউজ হয়, আর জাস্ট ভেক্টর রাশিকে প্রকাশের জন্য এই 2টা ইউজ হয়। আর একক ভেক্টরের প্রকাশ, এখন একক ভেক্টরকে আমরা প্রকাশ করতে পারি, বিশেষ করে স্মল লেটার ইউজ হয় একক ভেক্টরের জন্য। ধরো এ একটা হচ্ছে গিয়ে স্মল লেটার, এটার উপর একটা টুপি চিহ্ন দিই, ঠিক আছে, টুপি চিহ্ন দিয়ে সেটাকে আমরা হচ্ছে গিয়ে কি একক ভেক্টর প্রকাশ করি। এখন এই যে থাকবে এরকম না, ধরো আই, এটা হচ্ছে একটা একক ভেক্টর, জে সেটা হচ্ছে একটা একক ভেক্টর, মানে কোনো একটা বর্ণের উপর টুপি চিহ্ন দিয়ে, ঠিক আছে, টুপি চিহ্ন দিয়ে আমরা হচ্ছে একক ভেক্টর প্রকাশ করি, ঠিক আছে। তার মানে দেখো আমরা একক ভেক্টরের প্রকাশ কিন্তু জাস্ট একটাই, মানে একটা উপায়, জাস্ট একটা বর্ণ স্মল অথবা হচ্ছে কি ক্যাপিটাল, ক্যাপিটাল লিখলেও সমস্যা নেই, তবে আমরা একটা টুপি চিহ্ন দেবো, তো তখনই আসলে একক ভেক্টর মিন করে। তো এইগুলো হচ্ছে ভেক্টরের প্রকাশ। তাহলে চলো এখন আমরা প্রকারভেদগুলো দেখে নিই, যে বিভিন্ন ধরনের ভেক্টর যেগুলো। তো হচ্ছে গিয়ে সঠিক ভেক্টর বা প্রকৃত ভেক্টর, মানে আমরা যেটা সঠিক ভেক্টর সেটাকে আমরা প্রকৃত ভেক্টরও বলতে পারি। সঠিক ভেক্টর বা হচ্ছে প্রকৃত ভেক্টর, যে সকল ভেক্টরের মান শূন্য নয়, ঠিক আছে, যে সকল ভেক্টরের মান শূন্য নয়
তাদেরকে আমরা সঠিক ভেক্টর বলি, ঠিক আছে, মানে মান শূন্য হবে না, যে কোনো একটা মান হবে, ঠিক আছে। তো এই ভেক্টরটাকে হচ্ছে আমরা বলতে পারি যে এরকম একটা, ধরো একটা ভেক্টর আমি বললাম, তো এটার মান একটা ভ্যালু আছে, ঠিক আছে, ধরো এ পয়েন্ট থেকে শুরু হয়েছে, বি পয়েন্টে গিয়ে শেষ হয়েছে। তো যেহেতু একটা মান আছে, এটা সমান জিরো কখনোই হবে না, এবি যে ভেক্টরটা এটা সমান কখনো জিরো হবে না। এরকম যদি হয় তাহলে সেগুলোকে আমরা কি বলবো, যে হচ্ছে কি তোমার সঠিক ভেক্টর। তো এগুলা ডেফিনেশন জাস্ট তোমাদের একটু মুখস্থ রাখলেই হবে, এগুলা খুবই সিম্পল। আর সামনে আরও কয়েকটা আমরা পাবো একটু জটিল টাইপের, সেইগুলোকে আমি হচ্ছে একদম তোমাদের একে একে বুঝাই দেবো, কোনো সমস্যা নেই। তো নাল ভেক্টর বা হচ্ছে শূন্য ভেক্টর, তাহলে নাল ভেক্টর হচ্ছে গিয়ে ধরো যার শুধুমাত্র উপস্থিতি আছে, ধরো একটা পয়েন্ট, ঠিক আছে, পয়েন্ট। এখন এটা যদি একটু স্কেলিংয়ে আমি চিন্তা করি, একটু যদি দৈর্ঘ্য হয়ে যায়, তখন তো এই দৈর্ঘ্যটা কোনো একটা হচ্ছে কি মান রিপ্রেজেন্ট করবে। তো আমরা বলতেছি যার মান শূন্য, তার মানে এটার জাস্ট হচ্ছে অবস্থান আছে, কোনো হচ্ছে তোমার কি নেই, কোনো দৈর্ঘ্য নেই, কোনো দিকেই তার কোনো দৈর্ঘ্য নেই, মানে তার মান হচ্ছে কি একদম শূন্য। তো মান যেহেতু শূন্য, তার মানে তার হচ্ছে দৈর্ঘ্য নেই এবং হচ্ছে নির্দিষ্ট দিকও নেই, তো সেটাকে আমরা বলতেছি হচ্ছে শূন্য ভেক্টর। শূন্য ভেক্টরকে তুমি হচ্ছে নাল ভেক্টরও বলতে পারো, আবার হচ্ছে অপ্রকৃত ভেক্টরও বলতে পারো, ঠিক আছে, একটারই কিন্তু ভিন্ন ভিন্ন নাম হইতে পারে। তাহলে যে ভেক্টরের মান শূন্য এবং নির্দিষ্ট কোনো দিক নেই তাকে হচ্ছে তোমাদের শূন্য ভেক্টর বলা হয়। তো শূন্য ভেক্টর সম্পর্কে তোমাদের ডেফিনেশন, তোমাদের বোর্ডের জন্য তো অবশ্যই ডেফিনেশন লাগবেই, কারণ তোমার জ্ঞানমূলক কোয়েশ্চেনে কিন্তু ডেফিনেশন আসবে। আর যারা তোমরা হচ্ছে অ্যাডমিশন টেস্ট দিবা, তাদের জন্য এই যে এই পয়েন্টগুলো খুবই জরুরি, ঠিক আছে, এমসিকিউ খুব বেশি আসে এইগুলা। তো তোমরা হচ্ছে কি ডেফিনেশন মুখস্থ না করে জাস্ট এই পয়েন্টগুলো যদি মুখস্থ করে ফেলো, তাহলে তোমার একাডেমিকও কমপ্লিট হয়ে যাবে, কারণ তোমার পয়েন্ট জানা থাকলে ডেফিনেশন লিখতে পারবা, প্লাস হচ্ছে অ্যাডমিশন টেস্টেও অনেক হচ্ছে গিয়ে মানে ক্লিয়ার আইডিয়া থাকবে। তাহলে চলো আমরা দেখি শূন্য ভেক্টর সম্পর্কে কয়টা হচ্ছে গিয়ে আইডিয়া, বা হচ্ছে গিয়ে যেগুলোকে আমরা পয়েন্ট আকারে এখানে লিখে রাখছি, যে মান শূন্য, ঠিক আছে, তারপর হচ্ছে নির্দিষ্ট কোনো দিক নেই, জাস্ট হচ্ছে যেহেতু তার উপস্থিতি আছে, কোনো হচ্ছে মান নেই, দৈর্ঘ্য নেই, তাহলে তার কি নেই, কোনো দিক নেই। শীর্ষবিন্দু এবং পাদবিন্দু হচ্ছে একই পয়েন্টে। তাহলে দেখো আমি যদি এটাকে বলি যে এই পয়েন্ট থেকে ভেক্টরটা শুরু হয়েছিল, তাহলে শেষ হয়েছে আসলে কোথায়, এখানেই কিন্তু তোমার শেষ হয়ে গেছে। তার মানে যে এই ভেক্টরটার প্রথম বিন্দু যেখানে, শেষ বিন্দু কিন্তু কি সেখানেই। তার মানে আমরা বলতেছি এটা শীর্ষবিন্দু এবং পাদবিন্দু হচ্ছে তোমার একই পয়েন্ট। তাহলে যে কোনো ভেক্টরের সাথে, আমরা যদি এটা একটু বলি, যে কোনো ভেক্টরের সাথে শূন্য ভেক্টর যোগ করলে যোগফলটি সেই ভেক্টরেই হবে। যদি আমরা ভেক্টরের যুগ এখনো পড়ি নাই, তো আমি স্কেলার দিয়ে তোমাদের একটু বুঝাই। ধরো হচ্ছে 5 একটা সংখ্যা, 5-এর সাথে যদি আমি 0 যোগ করি, তাহলে যেরকম আমরা জাস্ট 5-এই থাকে, মানে সংখ্যাটা যেন কোনো রকম চেঞ্জ হয় না। তো ভেক্টরের জন্য সেম ঘটনা, যে কোনো ভেক্টরের সাথে শূন্য ভেক্টর যদি আমরা যোগ করি, তাহলে যোগফলটা আসলে সেটাই থাকে, মানে যোগফলটা চেঞ্জ হয় না। 5-এর সাথে আমি 0 যোগ করছি, তোমার হচ্ছে 0ই থাকতেছে, 5-এই থাকতেছে, মানে চেঞ্জ হচ্ছে না। তো ভেক্টরের জন্য আমি যদি বলি 5 নিউটন বল, 5 নিউটন প্লাস হচ্ছে 0 নিউটন, তাহলে তোমার এরকম 5 নিউটনই থাকবে, ঠিক আছে। এগুলা জাস্ট হচ্ছে তোমরা মাথায় রাখবে, যদি এটা হচ্ছে এমনিতেই জানা থাকে, যে কোনো ভেক্টরকে শূন্য দিয়ে গুণ করলে গুণফলটি শূন্য ভেক্টর হবে, ঠিক আছে। আমি যদি 5-এর সাথে তোমার হচ্ছে 0 দ্বারা গুণন করি, স্কেলারের জন্য যেরকম গুণফল 0 হয়ে যায়, ভেক্টরের জন্য সেম, আমি যদি হচ্ছে কি 5 নিউটনকে 0 নিউটন দ্বারা গুণন করি, তাহলে সেটা হয়ে যাবে কি তোমার 0 নিউটন। তো এই পয়েন্টগুলো একটু তোমাদের মুখস্থ রাখতে হবে আর কি। ওকে, তাহলে চলো আমরা পরবর্তী অংশে চলে যাই। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে একক ভেক্টর। একক ভেক্টর, তো যে কোনো ভেক্টর, মানে কোনো ভেক্টরের মান যদি একক হয়, মানে একদম ইজি ডেফিনেশন, যে কোনো একটা ভেক্টর তার মান যদি একক হয়, তাহলে আমরা তাকে কি বলবো, একক ভেক্টর বলবো, ঠিক আছে। এখন ধরো হচ্ছে কি কোনো একটা ভেক্টর, ধরো এই রেখাটা একটা ভেক্টর প্রকাশ করতেছে, তখন আমি মেপে দেখলাম এই যে ভেক্টরটা এটা হচ্ছে ধরো 1 নিউটন, ঠিক আছে, তাহলে এটাকে আমি একক ভেক্টর বলতে পারবো। এটা হচ্ছে গিয়ে একক ভেক্টর। আমি এখানে মানটা যে পরিমাপ করলাম ওইটা বলা ছিল যে 1 নিউটন, অথবা আমি এই যে স্কেল থেকে যে ইনফরমেশনটা দেওয়া ছিল সেখান থেকে আমি মেপে দেখলাম এটা আসলে 1 নিউটন বলকে রিপ্রেজেন্ট করতেছে, তো এটা আসলে একক ভেক্টর। তো মান 1, এগুলো যদি পয়েন্টগুলো আমরা একটু মুখস্থ করি যে একক ভেক্টরের ব্যাপারে, তাহলে হচ্ছে একক ভেক্টরের মান হচ্ছে 1, ঠিক আছে। তারপর হচ্ছে মান শূন্য নয়, মান শূন্য নয় এমন ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে একক ভেক্টর পাওয়া যায়, ঠিক আছে। তাহলে চলো আমরা এটা একটু কি বলছে, চলো আমরা এটা একটু দেখি। যে ধরো কোনো একটা ভেক্টর, এই যে এটা একটা ভেক্টর, এই ভেক্টরটা হচ্ছে ধরো 10 নিউটন, এটা একটা ভেক্টর এফ ইকুয়াল ধরো 10 নিউটন। তার মানে আমরা বুঝতেছি যে এই ভেক্টরটা কিন্তু একক ভেক্টর নয়, কারণ আমরা জানি একক ভেক্টর মানে তার মান হবে 1, কিন্তু এখানে বলাই আছে যে এই ভেক্টরটা হচ্ছে তোমার 10 নিউটন, ঠিক আছে, তাহলে এটা অবশ্যই একক ভেক্টর না।
তবে এখান থেকে যে আমি একক ভেক্টর পেতে চাই, মানে পাওয়া পসিবল, কীভাবে পসিবল, এই যে ভেক্টরটা তার যে মান ছিল 10 নিউটন, আমি চলো এটাকে 10টা ভাগে ভাগ করে ফেলি। 1 2 3 4 5 6 7 8 9 10। হ্যাঁ, তাহলে ধরো এই যে আমরা এখানে 10টা ভাগে ভাগ করে ফেলছি। এই যে ভেক্টরটা আসলে কি 10 নিউটন ছিল, এটাকে আমি 10টা ভাগে ভাগ করে ফেলছি। এখন প্রতিটা ভাগে এই যে এই এতটুকু অংশ, মানে প্রতিটা গড় আসলে কত ভেক্টর মিন করতেছে, প্রতিটা গড় এখন 1 নিউটন মিন করতেছে। টোটাল যে দৈর্ঘ্যটা, সেই দৈর্ঘ্যটা ছিল হচ্ছে তোমার 10 নিউটন, সেটাকে আমরা হচ্ছে 10টা ভাগে ভাগ করে ফেলছি। এখন প্রতিটা গড় মিন করতেছে তোমার কি 1 নিউটন। 1 নিউটন। তাহলে একটা ব্যাপার খেয়াল করো, আমরা যদি কোনো একটা ভেক্টর দেয়া থাকে, এই ভেক্টরটাকে তার মান দ্বারা ভাগ করি, ঠিক আছে, মানে ততটা ভাগে ভাগ করে ফেলি, তাহলে সেখান থেকে আমরা একটা একক ভেক্টর পেতে পারি। আর একক ভেক্টরের ডিরেকশনটা কোন দিকে হয় বলো তো? আমাদের মেইন যে ভেক্টরটা, এটা ছিল হচ্ছে ধরো এ থেকে বি এর দিকে, ঠিক আছে, মানে এই যে এই দিক বরাবর, এ থেকে বি এর দিকে, এই দিক বরাবর ছিল। এখন আমরা ছোট যে অংশটা পাইছি, আমি যে কোনো একটা অংশ নিই না কেন, আমি এই যে মাঝখানে ধরো হচ্ছে গিয়ে 1 নিউটন নিলাম, অথবা এখানে 1 নিউটন নিলাম, প্রত্যেকটা ডিরেকশন কিন্তু আসলে কি এই দিকেই মিন করতেছে। জাস্ট আমি হচ্ছে গিয়ে 10টা ভাগে ভাগ করছি, তার ডিরেকশন কিন্তু আমি চেঞ্জ করি নাই, ঠিক আছে, তাকে জাস্ট আমি 10টা ভাগে ভাগ করছি, ডিরেকশন কিন্তু আমি এখানে চেঞ্জ করি নাই। তার মানে আমরা এখানে বলতে পারি এই যে ভেক্টরগুলোর প্রতিটা বাক্যে আমি যদি চিন্তা করি, তার প্রতিটার মান হচ্ছে 1, কিন্তু ডিরেকশনটা কিন্তু এই যে এ থেকে বি এর দিকেই, মানে আগে যে ভেক্টরটা ছিল সেই দিকেই। তো এই ব্যাপারটাকে আমি এখানে লিখছি যে 0 9, মান 0 9 এমন ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে একক ভেক্টর পাওয়া যায়। তবে দিক হচ্ছে গিয়ে, মানে একক ভেক্টর যে দিকগুলা, একক ভেক্টরের যে দিকগুলা, এই দিকগুলো হচ্ছে মূল ভেক্টরের দিকেই, ঠিক আছে। তারপর হচ্ছে দিক প্রকাশ করার জন্য মেইনলি একক ভেক্টর ব্যবহার করা হয়। একক ভেক্টর আমরা কেন ব্যবহার করি? দিক প্রকাশ করার জন্য, ঠিক আছে, দিক প্রকাশ করার জন্য মেইনলি আমরা একক ভেক্টর ব্যবহার করি। ধরো তোমাকে আমি বললাম এ থেকে বি এর দিকে একটা ভেক্টর নির্ণয় করো, যে ভেক্টরটার মান হচ্ছে ধরো 100 নিউটন। তখন আমরা কি করব? ধরো হচ্ছে গিয়ে আমি একটা ভেক্টর ধরো এফ নিউ লিখলাম, লিখে আমি বললাম এই ভেক্টরটার মান হচ্ছে 100 নিউটন, 100 নিউটন। আর দিক প্রকাশ করার জন্য আমি বললাম যে এ থেকে বি এর দিকে, ঠিক আছে, তাহলে এ বির উপরে এরকম আমরা একটা টুপি চিহ্ন দিয়ে দিলাম, ঠিক আছে। বা আমি এটাকে যদি হচ্ছে বি যে ভেক্টরটা, এটাকে ধরো হচ্ছে আমি এ দ্বারা প্রকাশ করছিলাম, তখন আমি কি করলাম যে এই এর উপরে একটা টুপি চিহ্ন দিয়ে দিলাম। তো এটা দ্বারা আমি বোঝাচ্ছি যে নতুন যে ভেক্টরটা, এই ভেক্টরটার মান হচ্ছে 100 নিউটন, আর ডিরেকশনটা হচ্ছে আগের যে ভেক্টর সেই ভেক্টরের দিকে, ঠিক আছে। আমি যেহেতু জাস্ট এই যে এটা একটা একক ভেক্টর, এই যে এই ভেক্টরটা যেহেতু একটা একক ভেক্টর, তাহলে 1 দ্বারা গুণ করার ফলে কিন্তু আমার এই ভেক্টরের মানের কোনো চেঞ্জ হয় নাই, ঠিক আছে। তো এই আর কি ব্যাপারটা, যে আমরা দিক প্রকাশ করার জন্য বা দিক বিষয়ক যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলো হচ্ছে কি আমরা সঠিকভাবে প্রকাশ করার জন্য মিলে আমরা একক ভেক্টর ব্যবহার করি। তো এখান থেকে আরেকটা ইনফরমেশন জেনে নাও যে আই জে কে হলো ত্রিমাত্রিক স্থানাঙ্কে এক্স ওয়াই জেড অক্ষের ধনাত্মক দিকে একক ভেক্টর। তো যেহেতু আমরা হচ্ছে কি দিক প্রকাশ করার জন্য একক ভেক্টরগুলো ব্যবহার করি, তো আমরা ভেক্টর যখন পড়বো সামনে আরও, যে হচ্ছে কি এটা এক্স অক্ষ ধরো, এটা হচ্ছে ধরো ওয়াই অক্ষ, এটা হচ্ছে জেড অক্ষ। তো এই যে এক্স অক্ষ বরাবর যে একক ভেক্টর, এটাকে হচ্ছে আমরা আই দ্বারা প্রকাশ করি। ওয়াই অক্ষ বরাবর যে একক ভেক্টর, সেটাকে আমরা জে দ্বারা প্রকাশ করি। আর জেড অক্ষ বরাবর যে একক ভেক্টর, সেটাকে আমরা কে দ্বারা প্রকাশ করি। উপরে কিন্তু টুপি চিহ্ন আছে। তো আমরা যখন লিখবো তখন আসলে টুপি চিহ্নটা দেওয়াটা খুব বেশি জরুরি না, বইয়ে সব জায়গায় টুপি চিহ্ন দেওয়া আছে। এখন দেখো আমরা এটা কিভাবে আসলে ভেক্টর প্রকাশটাকে ইজি করে। ধরো আমি এক্স অক্ষ বরাবর 10 কিলোমিটার গেলাম, তখন আমি কি করলাম, এই যে 10 কিলোমিটার বা ধরো 10 মিটার, এত বড় দরকার নেই, 10 মিটার। এই যে আমি এক্স অক্ষ বরাবর যে তোমাকে গেলাম, আমি যে বললাম যে আমি এক্স অক্ষ বরাবর 10 কিলোমিটার গেলাম বা 10 মিটার গেলাম, ওয়াই অক্ষ বরাবর 5 মিটার গেলাম, জেড অক্ষ বরাবর ধরো 3 মিটার গেলাম। তো এই যে সেন্টেন্সটা বা একটা অনেক বিশাল বড় করে তোমাকে আমি উপস্থাপন করলাম, এটাকে আমি ইজি করে উপস্থাপন করতে পারি জাস্ট এরকমভাবে। আমি যদি বলি হচ্ছে কি আমার যে সরণটা হচ্ছে 10i প্লাস হচ্ছে তোমার 5j প্লাস হচ্ছে তোমার 3k। তো এখান থেকে আসলে তুমি আরও ক্লিয়ার কনসেপ্ট নিতে পারবা বা ধারণা নিতে পারবা অতি সহজে, বা তোমাকে বলতেও আমার খুব ইজি হবে। তো এখান থেকে আসলে মিন করতেছে যে আই যেহেতু বলছি, যেহেতু আই আসলে এক্স অক্ষ বরাবর একক ভেক্টর মিন করে, তাহলে হচ্ছে তোমার যে 10i, এটা মিন করতেছে আমি এক্স অক্ষ বরাবর 10 গেছি। 5j মানে যে যেহেতু হচ্ছে ওয়াই অক্ষ বরাবর, তার মানে আমি ওয়াই অক্ষ বরাবর 5 একক গেছি। আবার কে যেহেতু আমার জেড অক্ষ বরাবর একক ভেক্টর, তাহলে আমি হচ্ছে গিয়ে 3 একক গেছি জেড অক্ষ বরাবর। তো এই ব্যাপারগুলো আমরা সহজ করে প্রকাশ করার জন্য মিলি একক ভেক্টর ব্যবহার করে থাকি, ঠিক আছে। ওকে, তাহলে এইগুলো এমসিকিউর জন্য খুব বেশি জরুরি। আমরা এই আই জে কে সামনে আরও পড়বো, সমস্যা নেই। ওকে, তাহলে চলো সামনে আমরা দেখি কি পড়া যায়।
তো এখানে আছে হচ্ছে আমাদের সমপ্রারম্ভিক ভেক্টর বা যেটাকে আমরা হচ্ছে কো ইনিশিয়াল ভেক্টর বলি। ধরো একটা পয়েন্ট থেকে, ধরো এটা একটা পয়েন্ট, এই পয়েন্ট থেকে আমরা ধরো এখানে বিকালে গল্প করতেছিলাম 4-5 বন্ধু, ঠিক আছে। তো গল্প করার শেষে এক বন্ধু চলে গেছে ধরো এইদিকে, ঠিক আছে। তারপর হচ্ছে ধরো আরেক বন্ধু চলে গেছে এইদিকে, আরেক বন্ধু চলে গেছে হচ্ছে ধরো এইদিকে, আরেক বন্ধু চলে গেছে হচ্ছে ধরো এইদিকে, আরেক বন্ধু চলে গেছে এইদিকে। আমরা 5 বন্ধু গল্প করতেছিলাম। তো এই পয়েন্ট থেকে এক একজন এক এক দিকে চলে গেছে। তো প্রত্যেকের স্মরণ হচ্ছে ধরো, তাহলে স্মরণ হচ্ছে একটা ভেক্টর রাশি। এখন এক এক দিকে এক একজনের স্মরণ এক এক দিকে হচ্ছে, তবে সবগুলা ভেক্টর কিন্তু দেখো একই পয়েন্ট থেকে শুরু হয়েছে, মানে হচ্ছে স্টার্ট হয়েছে বা প্রথম যে বিন্দুটা এটা কিন্তু একটা পয়েন্ট বা পাদবিন্দু আসলে একটাই। তো এরকম যদি হয় কখনো যে বেশ কয়টা ভেক্টর একই পয়েন্ট থেকে যাত্রা শুরু করছে, তো তাদেরকে আমরা বলি হচ্ছে সমপ্রারম্ভিক ভেক্টর। যে বেশ কয়েকটি ভেক্টরের পাদবিন্দু যদি একই হয়, অর্থাৎ একই বিন্দু থেকে শুরু হয়, তবে তাদেরকে সমপ্রারম্ভিক ভেক্টর বলে। তাহলে সমপ্রারম্ভিক ভেক্টরের জন্য আমাদের পয়েন্ট আকারে এই কথাটা যদি মুখস্থ করি, তাহলে হচ্ছে একই বিন্দু থেকে শুরু, মানে হচ্ছে পাদবিন্দু একই। আর আরেকটা হচ্ছে কু টার্মিনাস ভেক্টর, যেটা হচ্ছে জাস্ট এটার উল্টা, মানে বেশ কয়টা ভেক্টর এসে একই পয়েন্টে শেষ হয়। মানে ওই যে 5 বন্ধু হচ্ছে ধরো যে এখানে যে গল্প করলো, গল্প করার আগে তো এখানে পৌঁছাতে হয়েছে তাদের, তাই না। ধরো এক বন্ধু এই দিক থেকে আসছে, আরেক 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 বন্ধু এই দিক থেকে আসছে। 5 বন্ধু 5 দিক থেকে এসে এখানে এসে মিলিত হয়েছে এবং তারা হচ্ছে এখানে গল্প গুজব করছে, ঠিক আছে। তাহলে এই যে সবগুলা ভেক্টর দেখো একই পয়েন্টে এসে কিন্তু শেষ হয়েছে। তো এরকম যদি হয় যে সবগুলো শেষ হয়েছে এসে একই পয়েন্টে বা সবগুলোর শীর্ষবিন্দু একই, তাহলে সেইগুলোকে আমরা বলবো হচ্ছে কি কোটার্মিনাস ভেক্টর। তাহলে একই পয়েন্টে গিয়ে শেষ, মানে হচ্ছে শীর্ষবিন্দু একই, ঠিক আছে। তাহলে চলো আমরা সামনের দিকে চলে যাই। তো এখন হচ্ছে স্বাধীন ভেক্টর, অথবা যেটাকে আমরা মুক্ত ভেক্টরও বলতে পারি। তাহলে স্বাধীন ভেক্টর ডেফিনেশন কোনটা, যে কোনো ভেক্টরের পাদবিন্দু কোথায় হবে তা যদি ইচ্ছে মতো পছন্দ করা যায়, তবে সেই ভেক্টরকে স্বাধীন ভেক্টর বলে। ধর হচ্ছে গিয়ে কোনো একটা ভেক্টর, আমি ডেফিনেশনগুলো তোমাদের জন্য জাস্ট আগে ইজি করে একটু পড়তেছি, এরকম না যে ডেফিনেশন জেনে তারপর হচ্ছে আমরা আঁকতেছি। তুমি যদি হচ্ছে গিয়ে জাস্ট ডেফিনেশনগুলো জানো, এমনিতেই সুন্দর করে আঁকতে পারবা, বা তুমি যদি আঁকতে পারো ডেফিনেশন লিখতে পারবা, কোনো সমস্যা নেই। জাস্ট ডেফিনেশনগুলো তোমরা এখান থেকে মুখস্থ করে নিবা, আমি সামনের ডেফিনেশন এত বেশি পড়বো না, ঠিক আছে। তাহলে চলো আমরা এই ভেক্টরটা দিয়ে চিন্তা করি। ধরো এটা একটা ভেক্টর, এই ভেক্টরটা হচ্ছে কি 5 নিউটন মিন করতেছে, ধরো 5 নিউটন। তাহলে এই ভেক্টরটার কিন্তু একটা শুরুর পয়েন্ট আছে এবং একটা শেষ পয়েন্ট আছে। তাহলে ধরো এটা হচ্ছে তার পাদবিন্দু, এই যে পয়েন্টটা এটা হচ্ছে তার পাদবিন্দু, আর বি হচ্ছে তার শীর্ষবিন্দু। এখন এই ভেক্টরটাকে যদি আমি ধরো এই যে পয়েন্টটা যেটা হচ্ছে তার পাদবিন্দু ছিল, এটাকে যদি আমি ইচ্ছা করে মানে নিজের ইচ্ছা মতো চেঞ্জ করতে পারি। ধরো কেউ একজন দিয়ে রাখছে যে এই পয়েন্টটা এখানে, এই যে এই ভেক্টরটার পাদবিন্দু হবে এ পয়েন্ট, ঠিক আছে। কেউ একজন দিয়ে রাখছে, কিন্তু আমার যদি সেই স্বাধীনতাটা থাকে যে আমি এখান থেকে এই ভেক্টরটাকে সরিয়ে একটু অন্য জায়গায় নেব, ঠিক আছে, এই স্বাধীনতাটা যদি আমাকে দেওয়া হয়, তো এটাকে সরিয়ে আমি এই যে এখানে নিয়ে নিলাম, ঠিক আছে। আমি এইটার যে পাদবিন্দুটা সরাই আমি এই পয়েন্টে নিয়ে আসলাম। তো এইগুলাকে বলা হয় স্বাধীন ভেক্টর। তাহলে খেয়াল করো, কোনো একটা ভেক্টরের পাদবিন্দু যদি আমি ইচ্ছামতো চেঞ্জ করতে পারি, ঠিক আছে, আমার নিজের প্রয়োজনে বা ইচ্ছামতো যদি আমি চেঞ্জ করতে পারি, তাহলে সেটাকে আমরা কি বলবো, স্বাধীন ভেক্টর বলবো, ঠিক আছে। আর বইয়ের ডেফিনেশনটা এরকমভাবে দেওয়া আছে, কিন্তু এখান থেকে পয়েন্ট আকারে আমরা আরও কয়েকটা ব্যাপার একটু জেনে নেব। এই যে ধরো তার পাদবিন্দুটা যে এতে ছিল, আমি পাদবিন্দুটা ধরো এখানে নিয়ে নিলাম, ধরো এ ড্যাশ, এটাকে আমি বলতেছি ধরো এ ড্যাশ, বি ড্যাশে নিয়ে নিলাম, ঠিক আছে, অথবা অন্য যে কোনো তুমি বলতে পারো, কোনো সমস্যা নেই। তাইলে এখানে কিন্তু বেশ কয়েকটা শর্ত আছে। আমাকে এই স্বাধীনতা দেওয়া হয়েছে যে আমি হচ্ছে গিয়ে ভেক্টরের পাদবিন্দুটা চেঞ্জ করতে পারবো, আমাকে এই স্বাধীনতাটুকু দেওয়া হয়েছে, কিন্তু আমাকে এখানে কিছুটা রেস্ট্রিকশনও আছে। কি কি রেস্ট্রিকশন, যেমন মান একই থাকা লাগবে, ভেক্টরের যে মানটুকু আমার একই থাকা লাগবে। তাহলে দেখো, আমি যদি মান একই রাখতে চাই, প্লাস আরেকটা শর্ত, সেটা হচ্ছে আমার দিক একই থাকা লাগবে, ঠিক আছে, দিক একই থাকা লাগবে। তাহলে দেখো, আমি যদি এই ভেক্টরটাকে মান এবং দিক একই রেখে, ধরো এই যে ভেক্টরটা এখানে ধরো 5 সেন্টিমিটার ছিল, ঠিক আছে, এই দৈর্ঘ্যটা 5 সেন্টিমিটার ছিল, এটাকে যদি আমি এখান থেকে সরিয়ে এই যে এখানে নেই, সেটাকে যদি আমার 5 সেন্টিমিটারই রাখতে হয়, আর দিকটাও আমার সেই আগের ডিরেকশনই রাখা লাগে, তাহলে আমি যদি পাদবিন্দু চেঞ্জ করি, ঠিক আছে, পাদবিন্দু যদি আমি শিফট করি বা স্থানান্তর করি, তাহলে দেখো আমার শীর্ষবিন্দু যেটা, এটা কিন্তু অটোমেটিক কী হবে, স্থানান্তর হবে। খেয়াল করো ব্যাপারটা, এখানে যে ভেক্টরটা ছিল আমার জাস্ট এই স্বাধীনতাটুকু আছে যে আমার তার মান, তার পাদবিন্দুটা আমি জাস্ট একটু হচ্ছে কি চেঞ্জ করতে পারবো, তার দিক একই থাকা লাগবে, মানও একই থাকা লাগবে। তার মানে এই কথাটার মিনিং কি দাঁড়ালো, চলো আমি আবার একটু হচ্ছে তোমাদের দেখাই।
এই যে এরকম এই ভেক্টরটাকে, এখন এটাকে যদি আমি চেঞ্জ করি, আমি শুধুমাত্র এই পাদবিন্দু চেঞ্জ করতে পারবো। তাহলে হচ্ছে গিয়ে পাদবিন্দু যে আমি চেঞ্জ করি, মান এবং দিক একই থাকে, তাহলে আমি হয় দিকে নিতে পারবো, নতুবা এই দিকে আনতে পারবো, অথবা এই দিকে নিতে পারবো, অথবা এই দিকে নিতে পারবো, মানে এইগুলো জাস্ট করতে পারবো। আমি কিন্তু কোনোভাবে এই যে এরকম করতে পারবো না। এরকম করলে দেখো ঘটনাটা কি হয়, এই যে আমার পাদবিন্দু ঠিকই সরাইছি, কিন্তু দিক কিন্তু উল্টে গেছে। দিক আগে ছিল এইদিকে, দিক কিন্তু চেঞ্জ হয়ে গেছে। দিক তো চেঞ্জ করা যাবে না, প্লাস এটা কিন্তু আমি ছোটো বড়ো করতে পারবো না। এই ভেক্টরটা আমি যদি চিন্তা করি, তো আমি একটু ছোটো করে ফেলি, ধরো ছোটো করে ফেলি, যে এরকম ছোটো করে ফেলি, এটা কিন্তু করার সুযোগ নেই। ঠিক আছে, তার মানে এখানে দেখো আমরা এইগুলাকে যদি তাহলে আমরা একটু সামারি করি, সামারি করলে আমরা এরকম বলতে পারবো, যদিও ডেফিনেশনে শুধুমাত্র পাদবিন্দু কোথায় হবে তা আমার ইচ্ছে আছে বা স্বাধীনতা আছে, এটা যেরকম আমরা করি, এইটা করলে আমার শীর্ষবিন্দুটাও কিন্তু চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, তার মানে আমরা ইজি করে বলতে পারি কেবলমাত্র পাদবিন্দু পরিবর্তন করা যায়। তো এটাকে আমরা যদি আরেকটু অন্যভাবে চিন্তা করি, তাহলে পাদবিন্দুর সাথে কিন্তু শীর্ষবিন্দু চেঞ্জ করা যায়। কারণ আমি যেহেতু এই পাদবিন্দুটা এখান থেকে এই যে এখানে নিলাম, পাদবিন্দুটা এখান থেকে এখানে নিলাম, সরি এখান থেকে এখানে নিলাম, তখন দেখো শীর্ষবিন্দুটা কিন্তু অটোমেটিক এখান থেকে এখানে চলে গেছে। ঠিক আছে, তো এটাকে আমরা বলতেছি যে হচ্ছে শীর্ষবিন্দু আসলে চেঞ্জ হয় বা চেঞ্জ করার সুযোগ আছে। ঠিক আছে, আর আমি যদি শীর্ষবিন্দু চেঞ্জ না করি, জাস্ট পাদবিন্দু চেঞ্জ করি, তাহলে তো আমার হচ্ছে গিয়ে যে অন্যান্য যে শর্তগুলো এগুলো আর ফুলফিল হবে না। কীভাবে ফুলফিল হবে না? ধরো এটা হচ্ছে তোমার পাদবিন্দু, এটা শীর্ষবিন্দু, আমাকে বললো জাস্ট পাদবিন্দু আমি চেঞ্জ করতে পারবো। তাহলে আমি হয় কী করবো, ভেক্টরটাকে, তাহলে হয় আমি হচ্ছে ভেক্টরটাকে যে এইদিকে একটু বড় করব, তাহলে এই যে পাদবিন্দু চেঞ্জ হয়েছে, অথবা এই যে এরকমভাবে একটু ঘুরাবো, ধরো এরকমভাবে একটু ঘুরালাম, ঘুরিয়ে এরকমভাবে ঘুরালাম যাতে হচ্ছে কি যে শীর্ষবিন্দু এখানে থাকে, তাহলে কিন্তু আমার দিক চেঞ্জ হয়ে যাবে, তাহলে মান অথবা দিক অবশ্যই চেঞ্জ হয়ে যাবে। তো আমাকে কিন্তু ওই শর্তগুলো অবশ্যই মানতে হবে, তার মানও চেঞ্জ হওয়া যাবে না, দিকও চেঞ্জ হওয়া যাবে না। তার মানে তার পাদবিন্দু চেঞ্জ করা মানে তার শীর্ষবিন্দু চেঞ্জ হয়ে যাওয়া। তাহলে এখান থেকে আরেকটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আমাদের, তার মানে আমরা স্বাধীন ভেক্টরকে স্থানান্তর করতে পারি। ঠিক আছে, স্থানান্তর করতে পারি। স্থানান্তর ব্যাপারটার সাথে আমরা সামনে আবার পরিচিত হব যখন আমরা ভেক্টরের লব্ধি নির্ণয় করব বা মধ্যবর্তী কোণ নির্ণয় করব। তো আপাতত হচ্ছে ব্যাপারটাকে এরকম জাস্ট লিখে রাখো যে শিফট করা, শিফট, স্থানান্তর কথাটা মানে হচ্ছে শিফট করা বা শিফটিং, ভেক্টর শিফটিং। তাহলে শিফটিং কথাটার মানে হচ্ছে গিয়ে কি, কোনো একটা ভেক্টরকে তার মান এবং দিক টিক রেখে এক জায়গা থেকে অন্য জায়গায় সরানো। ঠিক আছে, তাহলে খেয়াল করো আমরা এখানে শিফটিংটা কীভাবে করলাম। এই যে এই ভেক্টরটা, এই ভেক্টরটা কিন্তু শুরুতে কোথায় ছিল, এখানে ছিল। আমি যদি বলি তার মান কত, 5 নিউটন, তার দিক কোন দিকে, এই যে এই দিক বরাবর। আমি এ থেকে বি এর দিকে যদি বলি, আমি কথাটাকে এরকমভাবে বলি, এখানে যেহেতু আমরা মানে এ বি ওই রকম আর কোনো কিছু বলতেছি না, ধরো তোমার হাতের ডান দিকে, তাহলে এই ভেক্টরটাকে আমরা কি করতেছি, তার পাদবিন্দু যেটা ছিল এই পাদবিন্দুটাকে সরানোর জন্য, ওকে দেখো, ওকে দেখো তার পাদবিন্দুটাকে সরানোর জন্য আমরা কিভাবে সরাচ্ছি, এই জাস্ট একটু ডান দিকে সরাই দিছি। ঠিক আছে, ডান দিকে সরাই দিছি, আমি নিচেও সরাতে পারতাম, কোনো সমস্যা নেই। তার মান 5এই থাকা লাগবে, দিকও ওই যে হাতের ডান দিকেই থাকা লাগবে। তো আমার ইচ্ছা হয়েছে আমি যে এখানে সরাইছি, তুমি অন্য যে কোনো দিকে সরাতে পারবা, তবে এই দুইটা শর্ত কিন্তু অবশ্যই থাকা লাগবে। তো এই কথাটাকে আমরা বলতেছি ভেক্টর শিফটিং। তো ভেক্টর শিফটিং কথাটা মানে হচ্ছে গিয়ে কি, তার এখানে যে মান 5 ছিল, এখানেও তোমার মান 5ই থাকা লাগবে। এখানে যে ডিরেকশন এ থেকে বি এর দিকে ছিল, মানে ধরো এটাকে যে আমি একটা দিক বলি, তাহলে সেম দিকে আসলে থাকা লাগবে, সেম দিক, সেম দিকেই থাকা লাগবে। তার মানে মান এবং দিক ঠিক রেখে একটা ভেক্টরকে এক জায়গা থেকে অন্য জায়গায় সরানোকে আমরা বলি ভেক্টর শিফটিং। ঠিক আছে, এটা আমরা সামনে প্রয়োজন হবে কিন্তু। ওকে, তাহলে চলো আমরা সামনে আমরা দেখি কি আছে। তো এটা হচ্ছে আমাদের সীমাবদ্ধ ভেক্টর। সীমাবদ্ধ ভেক্টর জাস্ট হচ্ছে কি আমাদের স্বাধীন ভেক্টরের উল্টা। ঠিক আছে, স্বাধীন ভেক্টরের উল্টা। কোনো ভেক্টরের পাদবিন্দু কোথায় হবে তা যদি ইচ্ছে মতো পছন্দ করা না যায়, অর্থাৎ আগে থেকে নির্দিষ্ট করা থাকে, তবে তাকে আমরা বলবো হচ্ছে কি তোমার সীমাবদ্ধ ভেক্টর। ধরো এটা একটা ভেক্টর, এটা আগে থেকে এখানে আছে, আর আমাকে এটাও বলা আছে যে এই ভেক্টরটাকে আমি আর চেঞ্জ করতে পারবো না। এ বি, তার পাদবিন্দু যেটা, পাদবিন্দু আমি চেঞ্জ করতে পারবো না। ধরো এই ভেক্টরটা যেটা, এটাও ধরো 5 নিউটন, অথবা যত বইয়ে থাকো কোনো সমস্যা নেই। তো যেহেতু আমি এটাকে তার পাদবিন্দু চেঞ্জ করতে পারবো না, তার মানে তাকে আমি কি স্থানান্তরও করতে পারবো না, কারণ তার মান হচ্ছে গিয়ে কি সেম থাকবে, দিকও সেম থাকবে। এখন পাদবিন্দু যদি সেম থাকে, ঠিক আছে, তাই তো আমি এটাকে বড় করতে পারবো না বা ছোটো করতেও পারবো না। ঠিক আছে, তার মানে মান সেম, দিক সেম, তারপর হচ্ছে পাদবিন্দু সেম। ঠিক আছে, পাদবিন্দু সেম কথাটা মানে হচ্ছে তোমার কি, যেহেতু আমি তাকে স্থানান্তর করতে পারতেছি না, তাহলে তার শীর্ষবিন্দু সেমই থাকবে আসলে, শীর্ষবিন্দু। ওই যে আগের মতো আমরা একটু আগে যে বললাম
যে তোমাকে কিন্তু বলছে যে আমরা পাদবিন্দু স্থানান্তর করতে পারবো, কিন্তু পাদবিন্দু এই সত্ত্বে যদি আমি স্থানান্তর করি তাহলে কিন্তু শীর্ষবিন্দু অটোমেটিক স্থানান্তর হয়ে যায়। তো একালেও সেম, যে পাদবিন্দু যদি আমি স্থানান্তর না করতে পারি তাহলে অটোমেটিক শীর্ষবিন্দু কিন্তু আমার স্থানান্তর করার সুযোগ নেই। তো এই ভেক্টরটাকে আমরা স্থানান্তর করতে পারবো না, মানে আমরা ভেক্টর শিফট করতে পারবো না। তো এগুলো হচ্ছে তোমার সীমাবদ্ধ ভেক্টর, এগুলো কিন্তু এমসিকিউ এর জন্য। চলো তাহলে আমরা পরবর্তী অংশটা দেখি। পরবর্তীতে হচ্ছে আমাদের আছে সমরেখ ভেক্টর বা হচ্ছে গিয়ে তোমার সমরৈখিক ভেক্টর বা হচ্ছে সমান্তরাল ভেক্টর। তাহলে এটাকে হচ্ছে আমরা কেমনভাবে বলতে পারি, যে ডিফারেন্সটা আমরা একটু দেখে ফেলি, যে দুই বা ততোধিক ভেক্টর যদি একই সরলরেখা বরাবর অথবা পরস্পর সমান্তরালে একই দিকে হইতে পারে অথবা হচ্ছে বিপরীত দিকে হইতে পারে, যদি ক্রিয়া করে তবে তাদেরকে আমরা সমরেখ ভেক্টর বলি। তাই চলো আমরা ব্যাপারটা একটু দেখি যে সমরেখ ভেক্টর আসলে আমরা কিভাবে হচ্ছে এখান থেকে জানতে পারি। ধরো আমাদের হচ্ছে কি একটা দ্বারক রেখা যে ছিল, যে এটা একটা দ্বারক রেখা, এটা একটা দ্বারক রেখা। এখন এই যে এই দ্বারক রেখাটা, এটা কিন্তু হচ্ছে কি একই দ্বারক রেখা হইতে পারে অথবা ধরো পরস্পর সমান্তরাল দ্বারক রেখা হইতে পারে। তো আমি এখানে হচ্ছে তোমার দুইটা দ্বারক রেখা অঙ্কন করলাম, ঠিক আছে? এখানে আমরা হচ্ছে দুইটা দ্বারক রেখা অঙ্কন করলাম। ওকে, এখন দ্বারক রেখাগুলোর উপর আমি কয়টা ভেক্টর অঙ্কন করলাম। ধরো এই দ্বারক রেখার উপর এইদিকে একটা ভেক্টর, তারপর হচ্ছে গিয়ে কি এখানে ধরো আরেকটা ভেক্টর, এটা একটু ছোটো, তারপরে ধরো হচ্ছে এই যে এই পাশে আরেকটা ভেক্টর অঙ্কন করলাম, তবে এটা একটু উল্টা দিকে, ঠিক আছে? মানে এরকমভাবে আমি বেশ কয়টা ভেক্টর অঙ্কন করলাম। ঠিক একইভাবে এই দ্বারক রেখার উপর আমি কয়টা ভেক্টর অঙ্কন করলাম, এটা আর একটু বড় কিন্তু ডিরেকশন উল্টা দিকে, ঠিক আছে? তো এই ভেক্টরগুলোকে আমরা হচ্ছে গিয়ে কি বলবো, যে হচ্ছে তোমার সমরৈখিক ভেক্টর অথবা সমান্তরাল ভেক্টর অথবা হচ্ছে গিয়ে কি সমরৈখিক ভেক্টর, ঠিক আছে? এই ভেক্টরগুলোকে তাহলে দেখো আমরা হচ্ছে গিয়ে এখানে যে ক্রাইটেরিয়াগুলো যে ছিল, যে পরস্পর সমান্তরাল হওয়া লাগবে অথবা একই রেখা বরাবর হওয়া লাগবে, তাহলে দেখো এই যে ভেক্টরগুলো, এই যে তিনটা ভেক্টর, এই ভেক্টরগুলো কিন্তু হচ্ছে একই রেখা বরাবর আছে। আবার এইগুলোর সাথে এই যে এই দুইটা ভেক্টর, এই দুইটা কিভাবে আছে, তোমার হচ্ছে সমান্তরালে আছে। আবার বলছে কি তোমার মান, কিন্তু মানের ব্যাপারটা এখানে উল্লেখ নেই, ওকে সমস্যা নেই। তাহলে হচ্ছে কি সমান্তরালে একই বা বিপরীত দিকে ক্রিয়া করে। তাহলে দেখো আমাদের হচ্ছে গিয়ে এই যে এই ভেক্টর, এই ভেক্টর আর এই ভেক্টর কিন্তু একই দিকে কাজ করতেছে, কিন্তু এই ভেক্টরটা আর এই ভেক্টরটা কি পরস্পর উল্টা দিকে কাজ করতেছে। তো এই যে এই ভেক্টরগুলো, এখানে যে আমি পাঁচটা ভেক্টর বলি, তাহলে এই ভেক্টরগুলোকে আমরা বলতে পারি হচ্ছে গিয়ে সমরেখ ভেক্টর অথবা বলতে পারি হচ্ছে সমরৈখিক ভেক্টর অথবা আমরা বলতে পারি হচ্ছে সমান্তরাল ভেক্টর, কোনো সমস্যা নেই। তাহলে আমাদের হচ্ছে গিয়ে সমরেখ ভেক্টরের যে প্রপার্টিসগুলো, যেগুলো আমরা হচ্ছে শিখতেছিলাম, চলো এটাও একটু দেখে নেই। তো একই রেখা বরাবর কাজ করে, তাহলে দেখো একই রেখা বরাবর কিন্তু কাজ করতেছিল, দিক একই অথবা উল্টা, তার মানে হচ্ছে একই দিকেও হইতে পারে আবার উল্টা দিকেও হইতে পারে, মান সমান হওয়া জরুরি না, ঠিক আছে? আমাদের এই যে ভেক্টরগুলো, এই ভেক্টরগুলোর যে মান সেম হবে এরকম কোনো হচ্ছে কথা নেই, মানে মান সমান হওয়া জরুরি না, আবার একই জাতীয় হওয়া কিন্তু জরুরি না। এখন একই জাতীয় এই কথাটার সাথে কিন্তু তোমরা পরিচিত না, তো এই কথাটা দ্বারা আসলে কি মিন করতেছে, চলো সেটা আমরা একটু দেখে ফেলি। এটা তোমাকে মিন করতেছে, ধরো আমরা একটু আগেই কিন্তু পড়ে আসছি যে হচ্ছে গিয়ে বিভিন্ন ধরনের ভেক্টর কিন্তু হইতে পারে। ধরো হচ্ছে বল একটা ভেক্টর রাশি, বল একটা ভেক্টর, তারপরে বেগ অন্য আরেকটা ভেক্টর রাশি, ঠিক আছে? এখন এই একটা বল ভেক্টর আর একটা হচ্ছে বেগ ভেক্টর, এইগুলাকে আমরা হচ্ছে সমজাতীয় বলি না। আমরা সমজাতীয় কোনটাকে বলি, ধরো হচ্ছে গিয়ে এটা একটা বল ভেক্টর 5 নিউটন ধরো একটা বল ভেক্টর, 3 নিউটন ধরো হচ্ছে আরেকটা বল ভেক্টর, তাহলে এই দুইটা ভেক্টরকে আমরা বলবো সমজাতীয় ভেক্টর, ঠিক আছে? সমজাতীয় ভেক্টর মানে একই ধরনের ভেক্টর আর কি। আর ধরো হচ্ছে তোমার যদি এরকম হয় যে 5 নিউটন একটা বল আর হচ্ছে ধরো তোমার 3 ms ইনভার্স 1 হচ্ছে গিয়ে একটা বেগ, এই দুইটাকে আমরা হচ্ছে সমজাতীয় ভেক্টর বলবো না। তার মানে আমাদের এইখানে এরকম কোনো শর্তও নেই যে ভেক্টরগুলো সমরৈখিক হওয়ার জন্য সমজাতীয় হওয়া লাগবে, মানে এরকম কোনো শর্তও নেই। তো আমরা কেন হচ্ছে এই শর্তগুলো এখানে লিখে রাখছি, কারণ আরও কিছু ধরনের ভেক্টর আছে যেখানে কিন্তু এই শর্তগুলো ফুলফিল করতে হয়, মানে সমজাতীয় হওয়া লাগে, ঠিক আছে? তাহলে এমসিকিউ এর জন্য কিন্তু এগুলো খুব বেশি জরুরি। তাহলে চলো আমরা পরবর্তীটা দেখি। এখানে বলছে সদৃশ ভেক্টর, তো ডেফিনেশনটা একটু খেয়াল করো, এখানে কিন্তু সমজাতীয় শব্দটা চলে আসছে, ঠিক আছে? যে সমজাতীয় দুই বা তার অধিক ভেক্টর একই দিকে ক্রিয়া করলে তাদেরকে সদৃশ ভেক্টর বলে, ঠিক আছে? সমজাতীয় দুই বা তার অধিক ভেক্টর, ধরো হচ্ছে গিয়ে এটা একটা ভেক্টর বল ভেক্টর, এখন একই দিকে আরেকটা ভেক্টর কাজ করতেছে, মান সেম হওয়া লাগবে এরকম কোনো কথা না। তাহলে এটাকে ধরো আমি একটু বড় করে অঙ্কন করলাম। তো আরও ভেক্টর হইতে পারে, এদিকে আরেকটা ভেক্টর কাজ করতেছে, তাহলে এখানে খেয়াল করো সবগুলা ভেক্টর হচ্ছে একই দিয়ে কাজ করা লাগবে, মান হচ্ছে গিয়ে সমান হওয়া জরুরি না, ভিন্ন ধরনের হইতে পারে, তবে সমজাতীয় হওয়া লাগবে। ধরো হচ্ছে এটা 5 নিউটন বল ভেক্টর, এটা হচ্ছে ধরো 12 নিউটন বল ভেক্টর, এটা হচ্ছে ধরো তোমার 3 নিউটন বল ভেক্টর, তাহলে দেখো সবগুলো কিন্তু সমজাতীয়, এটাও বল ভেক্টর, এটাও বল ভেক্টর, এটাও বল ভেক্টর, তাহলে সমজাতীয় হয়েছে। আবার তাদের ডিরেকশনগুলো আসলে কি একই দিকে,
এরকম যদি হয় তবে তাদেরকে আমরা বলবো হচ্ছে কি সদৃশ ভেক্টর। তাহলে সদৃশ ভেক্টরের হচ্ছে কি তোমার প্রপার্টিসগুলো একটু দেখো। সদৃশ ভেক্টরের প্রপার্টিসগুলো হচ্ছে তোমার যে সমজাতীয় হওয়া লাগবে, দিক সেম হওয়া লাগবে, সমান্তরাল হওয়া লাগবে। তাহলে দেখো এই ভেক্টরগুলো কিন্তু সমান্তরাল, যেহেতু দিক একই তাহলে তো তারা অবশ্যই সমান্তরাল হবে। তারপর হচ্ছে মান সেম হতেও পারে, নাও কিন্তু হইতে পারে। আমরা এখানে দেখলাম যে মান হচ্ছে সেম না, ঠিক আছে। মান যদি সেম হয়, দেখুন ওটাকার একটা কথা লিখে রাখছি যে মান যদি সেম হয়, মান সেম হলে বিপরীত ভেক্টর না সমান ভেক্টর, সদৃশের জন্য হবে সমান, ঠিক আছে। মান যদি সেম হয় তাহলে তারা সমান ভেক্টর হয়ে যাবে, সমান ভেক্টর। আর সমতলীয় হতেও পারে, নাও হতে পারে, ঠিক আছে, এটা কোনো না। তাহলে এই শর্তগুলো তোমরা একটু মাথায় রাখবা। তাহলে দেখো একটা ব্যাপার, তাহলে সদৃশ ভেক্টরগুলো যদি সমান হয় তাহলে কিন্তু সমান ভেক্টর হবে। সামনে আমরা আবার সমান ভেক্টর পড়বো, তো এখান থেকে আসলে ব্যাপারটা হয়ে গেল। তাহলে সমান ভেক্টর হচ্ছে কি আসলে কি এক ধরনের সদৃশ ভেক্টরই বলতে পারো, হ্যাঁ সমান ভেক্টর আসলে এক ধরনের সদৃশ ভেক্টরই বলতে পারো। সদৃশ ভেক্টরগুলো যদি মান সমান হয় তাহলে তারা সমান ভেক্টর, ঠিক আছে। তার মানে এখান থেকে আমরা যদি এখন সমান ভেক্টর পড়ি নাই, তারপরে আমরা একটা ক্লু এখান থেকে শিখে ফেলতে পারি যে সব ধরনের সমান ভেক্টর আসলে সদৃশ ভেক্টর, ঠিক আছে। কিন্তু সদৃশ ভেক্টর হওয়া মানেই তারা সমান ভেক্টর না। সদৃশ ভেক্টরগুলোর মান যদি সমান হইতো তো তখন সেগুলোকে আমরা সমান ভেক্টর বলতে পারতাম। তো সদৃশ ভেক্টরের উল্টাটা হচ্ছে তোমার কি, তাহলে আমরা এখানে একটু আগে যে পড়লাম যে সমজাতীয়, যদি সমজাতীয় ব্যাপারটা আমরা শিখে ফেলছি, তাহলে সমজাতীয় ভেক্টর ব্যাপারটাও চলো আমরা এখানে একটু বড় করে একটু দেখি। তাহলে সমজাতীয় কি, সমজাতীয় হচ্ছে গিয়ে ভেক্টর বলতে আমরা এমন দুটি বা ততোধিক ভেক্টরকে বুঝি যাদের একই ধরনের রাশি নির্দেশ করে, ঠিক আছে। অর্থাৎ তারা একই ধরনের ভৌত রাশি পরিমাপ করে আর কি। ধরো এই যে একটু আগে আমরা বললাম যে বেগ ভেক্টর তারা সমজাতীয়, বল ভেক্টর তারা সমজাতীয়, কিন্তু বল এবং বেগ তারা কিন্তু সমজাতীয় না, ঠিক আছে। তো আমাদের এই সমজাতীয় এই কথাটার গুরুত্ব বা হচ্ছে সমজাতীয় ভেক্টর হওয়ার গুরুত্বটা চলো আমরা একটু দেখি যে আমরা কি কি কাজে এগুলো হচ্ছে কি আমরা ইউজ করব। ধরো দুটি ভেক্টর সদৃশ অথবা বিসদৃশ কিনা অথবা সমান কিনা, বিপরীত কিনা বা বিপ্রতীপ কিনা, এগুলোর জন্য কিন্তু সমজাতীয় হওয়া লাগবে। দেখো একটু আগে আমরা যে পড়লাম যে সদৃশ ভেক্টর, শুরুতেই কিন্তু ডেফিনেশনটা ছিল এরকম, সমজাতীয় দুই বা তার অধিক ভেক্টর যদি একই দিয়ে ক্রিয়া করে তো তাদেরকে আমরা হচ্ছে সদৃশ ভেক্টর বলবো। তাহলে সদৃশ ভেক্টর হওয়ার পূর্ব শর্ত হচ্ছে তাদের সমজাতীয় কিন্তু হওয়া লাগবে, ঠিক আছে। তাহলে এগুলো কিন্তু তোমাদের এমসিকিউ চলে আসবে যে হচ্ছে নিচের কোন দুটি ভেক্টর সদৃশ ভেক্টর, একটা দেওয়া থাকবে বল ভেক্টর, একটা দেওয়া থাকবে ধরো হচ্ছে বল বেগ ভেক্টর। তো তোমরা কিন্তু হচ্ছে কি জাস্ট মান দেখে বা দিক দিকে কিন্তু আঁকাবা না, তাদেরকে তারও আগে সমজাতীয় হওয়া লাগবে, ঠিক আছে। তাহলে আমাদের এই ভেক্টরগুলো হওয়ার জন্য সদৃশ, বিসদৃশ, সমান, বিপরীত, বিপরীত এগুলোর জন্য অবশ্যই তারা সমজাতীয় হওয়া লাগবে। তারপর যে আমরা ভেক্টর যোগ করি বা বিয়োগ করি, ঠিক আছে, ভেক্টর যোগ বিয়োগের জন্য আমাদের সমজাতীয় ভেক্টর অবশ্যই হওয়া লাগবে। মানে আমরা শুধুমাত্র সমজাতীয় ভেক্টরকে যোগ করতে পারি, বিয়োগ করতে পারি। আমি বেগ ভেক্টরের সাথে বেগ ভেক্টর যোগ করতে পারবো, কিন্তু বেগ ভেক্টরের সাথে বল ভেক্টর আমি যোগ করতে পারবো না, ঠিক আছে। তো এই ব্যাপারটা আর কি এরকম, সামনে যদিও আমরা আবার পড়বো, তো তারপর একটু একটু বলে দেই যে সমজাতীয় ভেক্টরকে আমরা যোগ বিয়োগ করতে পারবো। ধরো আমি 5 নিউটন প্লাস 3 নিউটন, এটা হচ্ছে পসিবল, মানে আমরা যোগ করতে পারবো, ঠিক আছে। কিন্তু আমার যদি এরকম হয় 5 নিউটন প্লাস হচ্ছে 3 ms ইনভার্স 3 মিটার পার সেকেন্ড, তাহলে এটা কিন্তু আমরা যোগ করতে পারবো না, এটা কিন্তু আসলে মানে লজিক্যাল কোনো টার্ম না, ঠিক আছে। ওকে, তাহলে বিসদৃশ ভেক্টর এখন আশা করি এগুলো এখন তোমরা পারবা, কারণ সদৃশ ভেক্টর যেহেতু তুমি শিখছো। সদৃশ ভেক্টর জাস্ট একই দিকে, তাহলে বিসদৃশটা তার উল্টা দিকে, মানে সমজাতীয় দুই বা তার অধিক ভেক্টর বিপরীত দিকে ক্রিয়া করলে, ঠিক আছে। তার মানে এটা হচ্ছে এখন তোমরা নিজেরা পড়ে ফেলবা, এটা ধরো তোমাদের হোমওয়ার্ক। আর সমান ভেক্টর আর বিপরীত ভেক্টর এই দুটো হচ্ছে এখন তোমরা পড়ে ফেলতে পারবা। সমান ভেক্টর কাদেরকে আমরা বলতেছি যে সমজাতীয় দুটি ভেক্টরের মান ও দিক একই, তাদেরকে আমরা একই হলে, ঠিক আছে, মান ও দিক যদি একই হয় তাদেরকে সমান ভেক্টর বলবো। তাহলে হচ্ছে দেখো আমাদের এখানে শর্তগুলো কি কি, যে সমজাতীয় হওয়া লাগবে, ধরো এটা বল ভেক্টর, মান এবং দিক একই হওয়া লাগবে, ঠিক আছে, মানে এরকম আর কি, মান এবং দিক একই হওয়া লাগবে। ওকে, ধরো এটাই ধরে নাও একদম হচ্ছে মান এবং দিক একই। তাহলে এটা হচ্ছে ধরো 5 নিউটন, এটাও 5 নিউটন। তাহলে আমরা যেহেতু দুইটাই নিউটন, তার মানে আমরা বুঝতে পারলাম দুইটাই বল ভেক্টর, দুইটার ডিরেকশনই কিন্তু কি একই দিকে, তার মানে হচ্ছে কি দিকও এক, আবার হচ্ছে কি তাদের মানও এক, এটাও 5 এটাও 5। তার মানে এখান থেকে আমরা বুঝতে পারতেছি এই দুইটা ভেক্টর সমান ভেক্টর, এই দুইটা ভেক্টর কিন্তু সদৃশ ভেক্টরও, ঠিক আছে, একই দিক যেহেতু আর সমজাতীয়, তাহলে এদেরকে আমরা সদৃশ ভেক্টরও বলতে পারবো। তাহলে সদৃশ ভেক্টর একই সাথে এগুলো কি সমান ভেক্টরও।
তাহলে দেখো এইগুলোর ক্রাইটেরিয়াগুলো কি কি, তোমার হচ্ছে সমজাতীয় হবে, মান সেম হবে, দিক সেম হবে, সমান্তরাল হবে, লব্ধি দ্বিগুণ হবে। লব্ধি কথাটার মানে আসলে কি, ধরো আমরা ভেক্টর তো এখন হচ্ছে কি ভেক্টরের লব্ধি যেটা মানে ভেক্টরের যোগফল এগুলো এখন আমরা পড়ি নাই, তারপরে একটু বলে দিই যে ভেক্টরের যে যুগ আমরা যদি যোগ করি বা তোমরা এটা যদি আমি এখানে নাও বলি সমস্যা নেই, তোমরা ভেক্টর চ্যাপ্টারটা পড়ার পর এটা তোমরা নিজেরাই অনুধাবন করতে পারবা। দুইটা ভেক্টর যদি একই দিকে কাজ করে, ঠিক আছে, দুটি ভেক্টর যদি একই দিকে কাজ করে তাহলে তাদের যোগ করার জন্য ভেক্টরের যে যুগ এগুলো কিন্তু সাধারণত স্কেলার যুগে হয় না, মানে আমরা এরকমভাবে 5 + 5 10 এটা আমরা করতে পারবো না কিন্তু, ঠিক আছে, এটা জ্যামিতিক নিয়মে করতে হয়। তারা কত ডিগ্রি কোণে কাজ করতেছে এটার উপর ডিপেন্ড করে যোগফলটা হয়। তবে তারা যদি একই দিকে কাজ করে তাইলে হচ্ছে কি আমাদের তাদের যে যুগটা এটা স্কেলার যুগেও পসিবল, মানে তাদের জাস্ট সংখ্যাগুলো যোগ করলেই হয়। দেখো আমি বলতেছি যে ভেক্টরের যে যুগ সেগুলো করতে হয় জ্যামিতিক নিয়মে, মানে স্কেলার নিয়মে কিন্তু হয় না। তবে তারা যদি একই দিকে কাজ করে তাহলে আমরা দুইটা ভেক্টরকে যোগ করলেই মানে স্কেলার যোগ করলে যে সংখ্যাটা হয় সেটাই হচ্ছে তাদের লব্ধি, ঠিক আছে। তাহলে 10 নিউটন, তার মানে এটা আসলে 10 নিউটনটাকে এরকম আমরা বলতে পারি 2 × 5। তার মানে যদি দুইটা সমান ভেক্টর আমরা যোগ করি মানে লব্ধি বের করি তাহলে হচ্ছে কি তাদের লব্ধিটা হচ্ছে দ্বিগুণ, মানে 5 আর 5 10 হওয়ার কথা ছিল, মানে 5-এর দ্বিগুণ আর কি। ওকে, দুটার জন্য এরকম। তাহলে বিপরীত ভেক্টর হচ্ছে কি আমাদের সমান ভেক্টরের উল্টাটা, জাস্ট সবই সেম, জাস্ট উল্টা দিয়ে কাজ করবে বা বিপরীত দিয়ে কাজ করবে। সমজাতীয় দুটি ভেক্টরের মান সমান কিন্তু বিপরীত দিকে কাজ করে তাদেরকে আমরা হচ্ছে বিপরীত ভেক্টর বলবো। তো বিপরীত ভেক্টরও সমজাতীয় হবে, মান সেম হবে, তবে দিকটা উল্টা হবে আর কি, ঠিক আছে। তো দিক উল্টা হওয়া কতটা মানে হচ্ছে এরকম, ধরো একটা ভেক্টর এইদিকে, মান সেম সমজাতীয়, জাস্ট উল্টা হবে, মানে এরকম হবে আর কি, ঠিক আছে। তাহলে তাদের যে হচ্ছে তাদের লব্ধিটা হবে ধরো 0। ভেক্টরের লব্ধি জ্যামিতিক নিয়মে করতে হয়, তবে দুইটা ভেক্টর যদি এরকম পরস্পর বিপরীত দিয়ে কাজ করে তখন তাদের যোগফলটা বা লব্ধিটা জাস্ট স্কেলার যোগ করলেই হয়। তবে এখানে যেহেতু উল্টা দিকে সেজন্য আর কি আমরা বিয়োগ বলবো। তো এটা যদি পজিটিভ ডিরেকশন হয় এটা হচ্ছে নেগেটিভ ডিরেকশন, তাহলে 5 - 5 মানে 0 নিউটন। তার মানে এই কথাটা কি আমরা ওই যে এই পাশে লিখছি তাদের যে লব্ধিটা হবে 0, ঠিক আছে। ওকে, তাহলে চলো আমরা পরবর্তী অংশে দেখি। এখন হচ্ছে আমরা সমতলীয় ভেক্টর, যে দুই বা তার অধিক ভেক্টর একই তলে অবস্থান করলে তাদেরকে সমতলীয় ভেক্টর বলে। ধরো সমতল বলতে আমরা কি বুঝি, ধরো খাতা একটা পেজ, ঠিক আছে, আমি যদি হচ্ছে এরকম একটা খাতা নেই, এই যে হচ্ছে গিয়ে এটা একটা দৈর্ঘ্য, এটা একটা দৈর্ঘ্য, মানে যেটাকে আমরা প্রস্থ বলতেছি। তাহলে একটা দৈর্ঘ্য আর একটা প্রস্থ মিলে যে হচ্ছে গিয়ে একটা তল হয়েছে, ঠিক আছে, তল, এটাকে আমরা একটা তল বলতেছি। এখন আমি এই খাতার একটা পৃষ্ঠা চিন্তা করো, এখানে একটা পয়েন্ট আঁকলাম, এখানে একটা পয়েন্ট আঁকলাম, এটার একটা পয়েন্ট আঁকলাম, এটার একটা পয়েন্ট আঁকলাম, তাহলে চারটা পয়েন্টই কিন্তু দেখে একটা পৃষ্ঠার উপর। তাহলে আমরা এই পয়েন্টগুলোকে বলতে পারি সমতলীয়, মানে একই তলে। এখন যদি আমি এরকম করতাম, ধরো এই পৃষ্ঠায় হচ্ছে তুমি কি করলাম, আমি একটা পয়েন্ট অঙ্কন করলাম, আবার এই দিকে যে আরেকটা পৃষ্ঠা, এই পৃষ্ঠায় আমি আরেকটা পয়েন্ট অঙ্কন করলাম, তখন কিন্তু এই দুইটা পয়েন্টকে আমি আর সমতলীয় বলতে পারবো না, তারা হবে ভিন্নতলীয়। একটা পয়েন্ট হচ্ছে এই তলে আর একটা পয়েন্ট হচ্ছে এই তলে, ঠিক আছে ব্যাপারটা। তো আমাদের সমতলীয় ভেক্টর হচ্ছে কি, তাহলে ইজি করে বললে যে একটা পেজের উপরেই অঙ্কন করা আমাদের ভেক্টরগুলো, ঠিক আছে। তো আমাদের এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ, আমরা হচ্ছে 3D বা হচ্ছে গিয়ে এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করব। এখন দুইটা মাত্রা নিয়ে কিন্তু একটা তল হইতে পারে। এখানে যে তলটা দেখানো হয়েছে একটু ভালো করে খেয়াল করো, এই যে এই তলটা যেটাকে আমি খাতার পৃষ্ঠার মতো চিন্তা করতে পারি, এই তলটা কিন্তু তোমার এই ওয়াই অক্ষ আর এক্স অক্ষ মিলে হয়েছে। তাইলে এই যে গড় গড় করে করা মানে হচ্ছে গিয়ে কি এইগুলাকে আমরা কি বলি, চক্কাগজের যে বর্গগড়, ঠিক আছে, এই বর্গগড় নিয়ে যে একটা খাতার পৃষ্ঠা মানে খাতার পৃষ্ঠার মতো দেখা যাচ্ছে, এইটার উপর যদি আমি অনেকগুলো ভেক্টর অঙ্কন করি, ধর হচ্ছে এখানে একটা ভেক্টর অঙ্কন করলাম, এইখানে আরেকটা অঙ্কন করলাম, এখানে আরেকটা অঙ্কন করলাম, মানে এই পৃষ্ঠার উপরে যদি আমি অঙ্কন করি তাহলে সেগুলোকে আমরা বলবো হচ্ছে কি সমতলীয় ভেক্টর। তবে আমি যদি এরকম করি একটা ভেক্টরকে এই যে এই উপরের দিকে অঙ্কন করে ফেললাম, ঠিক আছে, তখন সেটা কিন্তু আর এই তলে থাকতেছে না, ঠিক আছে। ধরো আমি এই যে এই পৃষ্ঠার উপর আমি এখানে এইদিকে একটা ভেক্টর অঙ্কন করলাম, এখানে একটা ভেক্টর, এদিকে আরেকটা ভেক্টর, এদিকে আরেকটা ভেক্টর, তাহলে চারটা ভেক্টরই সমতলীয়। কিন্তু আমি একটা ভেক্টরকে যদি এই উপরের দিকে অঙ্কন করে ফেলি তাহলে তখন কিন্তু আর সেটা সমতলীয় না, ঠিক আছে। তাহলে দেখো দুই বা তার অধিক ভেক্টর একই তলে অবস্থান করলে তাদেরকে সমতলীয় ভেক্টর বলে। তাহলে সমতলীয় ভেক্টর হওয়ার জন্য কিন্তু তোমার সমজাতীয় হওয়া জরুরি না, মান সমান হওয়া জরুরি না, সমান্তরাল হওয়াও জরুরি না, ঠিক আছে। মানে এরকম না যে এই ভেক্টরটা যেদিকে কাজ করতেছে
এটা হচ্ছে যে সমান্তরাল কাজ করবে এরকম হওয়া জরুরি না, এটা এইদিকে, এটা এইদিকে, এটা এইদিকে, ঠিক আছে? ভিন্ন জাতীয় বা ভিন্ন মান বিশিষ্ট হইতে পারে, কোনো সমস্যা না। ওকে, তাহলে চলো আমরা এখন সমতলীয় ভেক্টর নিয়ে আরো কিছু ব্যাপার জানি। দুটি পয়েন্ট নিয়ে গঠিত ভেক্টর সমতলীয় ভেক্টর হবে, ঠিক আছে? সমতলীয় ভেক্টর বলতে ধরো আমি দুইটা পয়েন্ট নিয়ে জাস্ট একটা ভেক্টর অঙ্কন করলাম, দুইটা পয়েন্ট নিয়ে, তাহলে এই ভেক্টরটাকে ইচ্ছা করলে আমরা একটা সমতলে রাখতে পারবো, ঠিক আছে? ধরো আমি এখানে একটা পয়েন্ট দিলাম, এখানে একটা পয়েন্ট দিলাম, একটা ভেক্টর আমি অঙ্কন করলাম, তাহলে একটাই যেহেতু ভেক্টর, তাহলে এটা তো অবশ্যই একটা যে কোনো একটা তলে কাজ করবে, একটা খাতার পৃষ্ঠার মধ্যে এটা অবশ্যই থাকবে। এখন ধরো তিনটা পয়েন্ট নিয়ে যে গঠিত ভেক্টর, এটাকে ইচ্ছা করলে আমরা একটা তলে রাখতে পারবো। ধরো আমি এখানে একটা পয়েন্ট দিলাম, এই পয়েন্টটাকে যোগ করে আমি আরেকটা ভেক্টর দিলাম, ঠিক আছে? তো অথবা হচ্ছে এখানে যোগ করে আমি আরেকটা ভেক্টর দিলাম, তাহলে এই ভেক্টরগুলো আসলে একটা খাতার পৃষ্ঠার মধ্যে আটকানো পসিবল। মানে এই টার্মটা তোমাদের জন্য একটু কঠিন লাগতে পারে। ধরো আমি তোমাকে একটু ইজি করে বলি, এটা হচ্ছে কি, তুমি নিজে একটু চিন্তা করো যে হচ্ছে কি আমি তিনটা পয়েন্ট, পৃথিবীর যে কোনো জায়গায় এই তিনটা পয়েন্ট থাকুক না কেন, আমি কিন্তু সেই তিনটা পয়েন্টকে একটা তলে ফেলতে পারবো, ঠিক আছে? একটা তলে কিন্তু আমি ফেলতে পারবো। ধরো হচ্ছে কি আমি এখানে একটা পয়েন্ট আঁকলাম, এখানে একটা পয়েন্ট আঁকলাম, পাশাপাশি আমি এই পয়েন্টটা এখানে একটা এই বরাবর আঁকলাম, মানে একটু এই যে আমাদের বোর্ডটা, এই বোর্ডটা থেকে একটু উপরে ফেললাম, কোনো সমস্যা নেই। আমি বোর্ডটাকে যদি একটু ঘুরায় এরকম করি, ঠিক আছে? মানে তিনটা পয়েন্টকে এরকম করা পসিবল যে আমার এই খাতার পেজটা তিনটা পয়েন্টকে টাচ করে থাকবে। তুমি নিজে চিন্তা করো, পৃথিবীর যে কোনো তিনটা পয়েন্ট তুমি যেভাবেই আঁকো না কেন, এই তিনটাকে আমি একটা খাতার পেজে ফেলতে পারবো, ঠিক আছে? বা একটা পয়েন্টগুলো তুমি তোমার নিজের জায়গায় রাখলা, আমি একটা খাতার পৃষ্ঠা দ্বারা তিনটা পয়েন্টকে টাচ করাতে পারবো, ঠিক আছে? কিন্তু যদি এরকম চারটা পয়েন্ট হয়ে যায়, তাহলে তখন কিন্তু আর আমি টাচ করাতে পারবো কিনা সেটা শিওর না, করাতেও পারি নাও করাতে পারি। মানে আমি ম্যাক্সিমাম তিনটা পয়েন্টকে, পৃথিবীর যে কোনো জায়গায় থাকুক না কেন, ম্যাক্সিমাম তিনটা পয়েন্টকে আমি কি করতে পারবো, যে একটা খাতার পেজের মধ্যে রাখতে পারবো। আর তিনের অধিক যদি হয়ে যায়, তো সেটা ডিপেন্ড করতেছে যে তারা কিভাবে আছে সেটার উপর। তো এই কথাগুলো আমি এখানে জাস্ট লিখে রাখছি, এগুলো তোমাদের জন্য এতটা জরুরি না, কিন্তু মানে তুমি যদি নিজে পড়ে অনুধাবন করতে পারো, তাহলে সব থেকে ভালো হয়। যে দুটি পয়েন্ট নিয়ে গঠিত ভেক্টর, তিনটি পয়েন্ট নিয়ে গঠিত ভেক্টর, এগুলো হচ্ছে গিয়ে একই তলে মাস্ট থাকবে। তবে তিনের অধিক হলে থাকতেও পারে নাও থাকতে পারে। এখন দুইটা পয়েন্ট মিলে যেহেতু হচ্ছে একটা ভেক্টর হয়, তাহলে আমরা বলবো যে তিনটা পয়েন্ট নিয়ে গঠিত ভেক্টর কি হয়, একই তলে হয়। তাহলে দুটি ভেক্টর অঙ্কন করলে অবশ্যই সমতলীয় হবে। মানে তুমি পৃথিবীর যে কোনো জায়গায় দুইটা ভেক্টর অঙ্কন করো না কেন, সেটাকে অবশ্যই হচ্ছে কি কী করতে পারবো, আমি একটা খাতার পেজের মধ্যে রাখতে পারবো, বা একটা খাতার পেজ দ্বারা টাচ করাতে পারবো। তবে তিনটা ভেক্টর যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আর পসিবল। আমি তোমাদের এইটা একটু হাতে কলমে বোঝা দিই, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হবে। ধরো তুমি এরকমভাবে একটা ভেক্টর অঙ্কন করলা, ধরো এটা একটা ভেক্টর, তো আমি বললাম তুমি আরেকটা ভেক্টর অঙ্কন করো, আমি খাতার পেজ দ্বারা আমি টাচ করাবো। তুমি ইচ্ছা করে এই ভেক্টরটাকে এরকমভাবে একটু অঙ্কন করলা, ঠিক আছে? তাহলে এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর। এখন দেখো আমি হচ্ছে খাতার পেজ দ্বারা কীভাবে টাচ করাই। এই যে এরকমভাবে তুমি করছিলা, কিন্তু এটা একটা ভেক্টর ছিল, এটা একটা ভেক্টর ছিল। ওকে, মানে যদিও একটু দেখানো টাফ, ওকে তাহলে একটু খেয়াল করো। এই যে তাহলে আমি দেখো এই যে খাতার পৃষ্ঠাটা এরকমভাবে এনে টাচ করালাম, তাহলে দেখো আমি কিন্তু এই যে দুইটা ভেক্টরকে একটা খাতার পৃষ্ঠার উপর ফেলতে পারতেছি, একটা খাতার পৃষ্ঠার উপর ফেলতে পারতেছি, মানেই তারা সমতলীয়। এখন আমি যদি তোমাকে তিনটা ভেক্টর আঁকতে বলতাম, যে তিনটা ভেক্টর তুমি যেমনি আঁকো, আমি দেখি খাতার উপর ফেলতে পারি কিনা। এখন তুমি 3 নম্বর যে ভেক্টরটা, এটাকে এরকমভাবে এঁকে ফেললা, তাহলে এখন কিন্তু আমি আর তিনটাকে খাতা দিয়ে টাচ করাতে পারবো না। হয় আমি এই দুইটাকে খাতা দিয়ে টাচ করাতে হবে, অথবা এই দুইটাকে আমার খাতার পৃষ্ঠাতে টাচ করাতে হবে, আর এটা মানে অবশিষ্ট থাকবে, অথবা আমার এই দুইটাকে খাতার পৃষ্ঠা দিয়ে টাচ করাতে পারবো, আর এই 3 নম্বরটা কিন্তু আর টাচ করাতে পারতেছি না। মানে আমি তিনটাকে একটা পেজে ফেলতে পারতেছি না, ঠিক আছে? মানে তুমি যদি অন্যভাবে আঁকতা, তাহলে হয়তো পসিবল ছিল, কিন্তু এরকমভাবেও আঁকা সম্ভব যে একই পেজে তারা থাকবে না, ঠিক আছে? তার মানে তিনটি ভেক্টর অঙ্কন করলে সমতুল্য হতেও পারে, নাও হতে পারে, ঠিক আছে? তার মানে আমরা ইজি করে বলতে পারি যে র্যান্ডম, যদি আমি বলি র্যান্ডম ভেক্টর, ঠিক আছে, তাহলে র্যান্ডমভাবে অঙ্কিত, ঠিক আছে, ম্যাক্সিমাম দুইটা একই সমতলে থাকতে পারবে, দুইয়ের অধিক হলেই সেটা থাকতেও পারে নাও থাকতে পারে। মানে কোনো শিউর নাই, যেটা শিউর নেই সেটা নিয়ে আমরা কথা বলতেছি না। তার মানে র্যান্ডমভাবে অঙ্কিত ম্যাক্সিমাম দুটি ভেক্টর একই সমতলে থাকবে মাস্ট, ঠিক আছে? আর এরকমভাবে র্যান্ডমভাবে অঙ্কিত তিনটা পয়েন্ট নিয়ে গঠিত ভেক্টর অবশ্যই একই সমতলে থাকবে মাস্ট, তিনের অধিক হলে থাকতেও পারে নাও থাকতে পারে, সেটা নিয়ে আমরা কথা বলতেছি না। ওকে, তাই চলো আমরা পরবর্তী অংশে যাই। তো এখন হচ্ছে আমাদের তল ভেক্টর। আমরা শুরুতেই বলছিলাম যে ক্ষেত্রফল, যেটা এটা কিন্তু একটা ভেক্টর রাশি। তাহলে কোনো একটি পৃষ্ঠের বা তলের উপর অঙ্কিত লম্বকে ওই তলের তল ভেক্টর বলে। এখন তল ভেক্টরের মান হচ্ছে তলের ক্ষেত্রফল, ঠিক আছে?
তাহলে দেখো প্রথমে তোমাদের কোয়েশ্চেন ছিল যে তল আসলে ভেক্টর কিভাবে, ঠিক আছে? তল তো আসলে তার শুধু মান আছে, তাহলে তল তো আসলে স্কেলার হওয়া উচিত, কিন্তু তলকে আমরা কি বলতেছি যে একটা ভেক্টর রাশি। আর এই ভেক্টর রাশির মানটা আসলে কত, তার ক্ষেত্রফলের সমান। আমি যদি বলি এই যে এখানে হচ্ছে কি আমরা একটা তল ভেক্টর এখানে দেখাতে চেষ্টা করছি, তাহলে এটা যদি ধরো হচ্ছে এটা বর্গাকারের মতো দেখা যাচ্ছে, তাহলে এটা যদি হচ্ছে এটা হয় 5 মিটার, আর এটার এই বাহুটা যদি 5 মিটার হয়, তাহলে এটার যে এরিয়ার সমান হচ্ছে তোমার 25 মিটার স্কোয়ার। তাহলে 25 মিটার স্কোয়ার হচ্ছে এই ভেক্টরটার মান। তাহলে তল ভেক্টরের মান হচ্ছে তার ক্ষেত্রফলের সমান। আর তার যে ডিরেকশনটা হচ্ছে গিয়ে তলের লম্ব বরাবর। ডিরেকশনটা কোন দিক বরাবর? তলের লম্ব বরাবর। এখন তলের লম্ব বরাবর কিন্তু দুইটা হইতে পারে। আমি যদি এই যে তখন ধরে যে তলটা দেখাইছি, আমি যদি বলি যে এটা একটা তল ভেক্টর, ঠিক আছে, তাহলে এটার মান কত? তো এটার মান হচ্ছে ধরো দৈর্ঘ্য 10, প্রস্থ 5, তাহলে 50 মিটার স্কোয়ার হচ্ছে তার কি, তার মান, ঠিক আছে, এই ভেক্টরটার মান। আর তার ডিরেকশন হচ্ছে তার তলের লম্ব বরাবর। তাহলে এটা যদি তল হয়, তাহলে এই লম্ব বরাবর হচ্ছে কি তার ডিরেকশন। এখন এই ডিরেকশনটা কিন্তু দুই দিকে হইতে পারে। আমি লম্ব কিন্তু যখন অঙ্কন করলাম, লম্বটাই যে এই দিকেও হইতে পারে, আবার আমি এটাকে যদি ছিদ্র করে লম্বটা হচ্ছে কি এই যে রেখাটাকে ওই পাশে নিয়ে যাইতাম, তাহলে কিন্তু এই যে এই পাশেও হইতে পারতো। তাহলে তলের যে হচ্ছে গিয়ে লম্ব দিক আমরা বলতেছি, এটা কিন্তু দুইটা ডিরেকশনে হইতে পারে। একটা হচ্ছে কি এই দিক, আর একটা হচ্ছে কি উল্টা দিক। এই ডিরেকশনটাকে আমরা হচ্ছে গিয়ে ডান হাতি স্ক্রু নিয়মেও নির্ণয় করতে পারি। ধরো হচ্ছে কি আমি তলের যে ডিরেকশনটা, ধরো হচ্ছে কোনো এইগুলো বিশেষ করে গুণনের জন্য বেশি ইউজ হয়। তো এরকমভাবে যদি ঘুরে, তাহলে আমার হচ্ছে ডিরেকশনটা হবে এই দিকে। যে এরকমভাবে ঘুরে, তাহলে হচ্ছে ডিরেকশনটা হয় কি পিছনের দিকে। তাহলে দেখো আমাদের ক্ষেত্রফল, এটা একটা ভেক্টর রাশি, খুব বেশি ইম্পর্ট্যান্ট। তাহলে আমাদের ক্ষেত্রফল যেটা ভেক্টর রাশি, ঠিক আছে, এই ভেক্টরের মান হয় ক্ষেত্রফলের সমান, ঠিক আছে। তারপর হচ্ছে দিক হয় হচ্ছে তলের অবিলম্ব দিকে। তো এটা আসলে হচ্ছে গিয়ে অবিলম্ব দিক তো দুইটা হইতে পারে। তাহলে একটি তলের অসংখ্য তল ভেক্টর হইতে পারে, কিন্তু সবগুলোই পরস্পর সমান্তরাল হবে। ধরো আমি এই তলটা দিয়ে চিন্তা করি, এই তলটাকে আমি হচ্ছে আরও ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে ভাগ করলাম। ধরো এখানে একটা তল চিন্তা করলাম, এটা আরেকটা তল চিন্তা করলাম, এটা আরেকটা তল চিন্তা করলাম, ঠিক আছে, যদিও একই তল। তাহলে একটা তলকে আমি কিন্তু অসংখ্য ছোট ছোট বা ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করতে পারি। তাহলে তখন এটা হয়ে যাবে কি নতুন একটা ভেক্টর, ঠিক আছে, এটা হয়ে যাবে নতুন আরেকটা ভেক্টর, এটা হয়ে যাবে কি নতুন আরেকটা ভেক্টর। তাহলে এই কথাটাই যে একটি তলের অসংখ্য তল ভেক্টর থাকতে পারে, কিন্তু সবগুলোই পরস্পর কি হবে, সমান্তরাল হবে। তাহলে এই যে ভেক্টরগুলা, এই ভেক্টরগুলা কিন্তু হচ্ছে তোমার কি সমান্তরাল। তাহলে আমরা এটা বুঝতে পারলাম যে তলের দিক, মানে তল ভেক্টরের যে দিক, এটা হচ্ছে তলের অবিলম্ব বরাবর, যেটাকে আমরা ঘূর্ণন অক্ষের সমান্তরাল বলি। ধর হচ্ছে একটা বস্তু এরকমভাবে ঘুরতেছে, তো এই যে এই বস্তুটা এরকমভাবে ঘুরতেছে, তাহলে হচ্ছে কি তার ডিরেকশনটা হচ্ছে কি মানে যে পয়েন্টকে কেন্দ্র করে ঘুরতেছে সেটাকে আমরা বলি ঘূর্ণন অক্ষ। তো এই ঘূর্ণন অক্ষের সমান্তরালেই কিন্তু তার দিকটা। তাহলে আমাদের হচ্ছে কি তল ভেক্টর সম্পর্কে এই ব্যাপারগুলো জানা থাকতে হবে। তাহলে চলো আমরা সামনের দিকে যাই। তাহলে এখানে বলছে হচ্ছে লব্ধি ভেক্টর। তাহলে লব্ধি ভেক্টর আসলে কি, আমরা একটু আগে বলছি যে ভেক্টরের যোগ। তাহলে লব্ধি ভেক্টর হচ্ছে গিয়ে দুই বা তার অধিক সমজাতীয় ভেক্টর যোগ করলে যে নতুন একটি ভেক্টর পাওয়া যায়, তাদেরকে বলা হয় পুরাতন ভেক্টরগুলো লব্ধি ভেক্টর। তাহলে লব্ধি ভেক্টর মানে কি বেশ কয়টা ভেক্টরের যোগফল। তবে যোগফল যে আমরা করবো, মানে যোগ যে করবো, আমরা একটু আগেই পড়ছিলাম যে সমজাতীয় ভেক্টর কিন্তু হওয়া লাগবে যোগ করার জন্য, ঠিক আছে। তার মানে ধরো হচ্ছে গিয়ে আমি 5 নিউটন একটা ভেক্টর, এখন আমি হচ্ছে আর মান শুধুমাত্র না দেই, আমি হচ্ছে গিয়ে একদম ভেক্টর ফর্মেটে আঁকি। ধরো কোনো একটা ভেক্টর, এটা ধরো 5 নিউটন, তারপরে হচ্ছে গিয়ে এই বরাবর একটা হচ্ছে গিয়ে একটা 3 নিউটন, এই বরাবর ধরো একটা হচ্ছে ধরো তোমার 7 নিউটন। তাহলে এই ভেক্টরগুলো যদি আমি যোগ করি, 5 নিউটন, 3 নিউটন, 7 নিউটন, এই ভেক্টরগুলো যদি আমি যোগ করি, তাহলে ফাইনালি হয়তো আমি একটা বড় ভেক্টর পাবো, ঠিক আছে। ছোটো হইতে পারে, কোনো ম্যাটার না, আমি এখানে অঙ্কন করলাম। এই মানগুলো যে হবে, মানে ফাইনালি হচ্ছে আমি কত নিউটন পাবো, এগুলো কিন্তু ভেক্টরগুলো কীভাবে কাজ করতেছে এটার উপর ডিপেন্ড করতেছে। এখন ধরো আমি হচ্ছে গিয়ে র্যান্ডমভাবে চিন্তা করলাম যে আমি এটা হচ্ছে ফাইনালি একটা ভেক্টর পাইছি, ঠিক আছে। এটা একদমই হচ্ছে গিয়ে কি অনেক বেশি হবে এরকম না, অনেকগুলো ভেক্টর যোগ করলে যে হচ্ছে কি মান বেশি হয়ে যাবে এরকম না। এটা ডিপেন্ড করতেছে আসলে হচ্ছে কি ওই ভেক্টরগুলো কীভাবে কাজ করতেছিল। তাহলে একটা নতুন ভেক্টর, নিউ ভেক্টর। তাহলে নতুন যে ভেক্টরটা, এই ভেক্টরটাকে আমরা বলতেছি এই যে পুরাতন তিনটা ভেক্টর ছিল, এই তিনটা ভেক্টরের যোগফল বা ভেক্টরের যে যোগফল, এটাকে আমরা বলি হচ্ছে লব্ধি। তারপর নতুন ভেক্টরটাকে আমরা লব্ধি ভেক্টর বলবো, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে তোমার লব্ধি ভেক্টর। তাহলে লব্ধি ভেক্টর হচ্ছে গিয়ে মানে ব্যাপার, ওই যে আমাদের পয়েন্ট আকারে যে প্রপার্টিসগুলো ছিল সেগুলো একটু দেখো, যে সমজাতীয় হওয়া লাগবে কিন্তু যোগ করার জন্য। সরাসরি বীজগাণিতিক যোগ কিন্তু প্রযোজ্য নয়। মানে আমি যদি এই তিনটা ভেক্টর বললাম,
যে 5 নিউটন 3 নিউটন আর হচ্ছে 7 নিউটন, এগুলোর লব্ধি কত হবে বা যোগফল কত হবে, তখন কিন্তু আমি বলতে পারবো না 5 আর 3 হচ্ছে তোমার 8, 8-এর সাথে 7 যোগ করলে তোমার কত 15। আমি কিন্তু বলতে পারবো না যে লব্ধি 15 নিউটন, ঠিক আছে। লব্ধি যেটা মানে আর লব্ধিটাকে আমরা আর দ্বারা প্রকাশ করি, নিউ ভেক্টর যেটাকে বলছিলাম, তাহলে এটা কিন্তু আমি 15 নিউটন বলতে পারবো না, ঠিক আছে। হ্যাঁ, কোনো একটা কেসে তাদের লব্ধি 15 হইতে পারে, কিন্তু অলওয়েজ যে 15 হবে এরকম না, মানে আমরা জাস্ট এরকম যোগ করে বলতে পারবো না যে 15। তো এই কথাটাই বলছি যে সরাসরি বীজগাণিতিক যোগ প্রযোজ্য নয়, ঠিক আছে। তাহলে আমরা আসলে যোগটা করব কিভাবে, আমরা যোগ করবো আসলে জ্যামিতিক নিয়মে। আমরা লব্ধি নিয়ে আলাদা একটা পার্টেই পড়বো, অনেক বিশাল, ঠিক আছে। তাহলে আপাতত জেনে রাখো জাস্ট এমসিকিউ এর জন্য যে আমরা ভেক্টরের যে যোগ করতে হবে কি জ্যামিতিক নিয়মে। আর লব্ধি কিন্তু শূন্য হইতে পারে, লব্ধি শূন্য হইতে পারে। আমি বেশ কয়টা ভেক্টর যোগ করলাম, যোগ করে যে আমি অনেক বড় একটা ভেক্টর পাবো এরকম নাও হইতে পারে। যোগ করার পর সেটা হচ্ছে আসলে কি হইতে পারে, তোমার শূন্য ভেক্টরও হইতে পারে, ঠিক আছে ব্যাপারটা। তো এই ব্যাপারগুলো আমাদের জানা থাকতে হবে। তাহলে চলো আমরা দেখি সামনে আসলে আমাদের আর কি পড়ার বাকি আছে। তো এখন যেটা সেটা হচ্ছে তোমার ব্যতিহার ভেক্টর, যেটাকে আমরা বিপ্রতীপ ভেক্টরও বলি, বিপ্রতীপ ভেক্টর বা হচ্ছে ব্যতিহার ভেক্টর। তাহলে সমজাতীয় দুটি ভেক্টর, ঠিক আছে। তাহলে সমজাতীয় দুটি সমান্তরাল ভেক্টরের একটির মান যদি অপরটির বিপরীত সংখ্যা হয়, মানে গুণাত্মক বিপরীত, ঠিক আছে। এটাকে আমরা বিপরীত হইতে পারে দুই ধরনের, ঠিক আছে। একটা সংখ্যা বিপরীত দুইভাবে হইতে পারে। একটা হচ্ছে কি সাইনগত দিক দিয়ে, ধরো 5 এর বিপরীত হচ্ছে -5, এটা হচ্ছে গিয়ে গুণাত্মক বিপরীত, ঠিক আছে। তো আমরা এখানে বলবো যে গুণাত্মক বিপরীত। তাইলে একটির মান যদি অপরটির গুণাত্মক বিপরীত সংখ্যা হয়, তবে তাদের একটিকে অপরটির বিপ্রতীপ ভেক্টর বা ব্যতিহার ভেক্টর বলে। তাহলে ব্যাপারটা চলো আমরা একটু দেখি। ধরো এইদিকে একটা ভেক্টর কাজ করতেছে, ঠিক আছে। ভেক্টরগুলো কিন্তু সমজাতীয় হওয়া লাগবে। তো আমি ধরলাম এই যে ভেক্টরটা, এই ভেক্টরটার ভ্যালু হচ্ছে ধরো তোমার 10 নিউটন, ঠিক আছে। এখন একই দিকে অথবা উল্টা দিকে, ধরো এই দিকে আরেকটা ভেক্টর কাজ করতেছে, অথবা উল্টা দিকেও হইতে পারে, কোনো ম্যাটার না। তবে ওই যে ভেক্টরটা, ওই ভেক্টরটার মান হচ্ছে গিয়ে এই 10 যে সংখ্যাটা তার গুণাত্মক বিপরীত। তো গুণাত্মক বিপরীত বলতে আমরা কি বুঝি, ইনভার্স বুঝি। তো এটা যদি 10 নিউটন হয়, তাহলে আমাদের এই যে ভেক্টরটা, এই ভেক্টরটা হবে তোমার 1/10 নিউটন, 1/10 নিউটন, ঠিক আছে। এই ভেক্টরটাও কত, 1/10 নিউটন। এরকম যদি হয় তখন সেইগুলোকে আমরা বলবো হচ্ছে কি এই যে ছোটো যে ভেক্টরগুলো, এই ছোটো ভেক্টরগুলো এই যে বড়টার বিপ্রতীপ ভেক্টর, ঠিক আছে। তাহলে তবে তাদের একটিকে অপরটি বিপ্রতীপ ভেক্টর বলা হয়। ঠিক একইভাবে আমি যদি এই ছোটোগুলাকে এই বড়টার বিপ্রতীপ বলি, ঠিক একইভাবে এই বড়টাকেও ছোটোগুলার বিপ্রতীপ বলতে পারবো। কীভাবে বলতে পারবো, তোরা ছোটো যে ভেক্টরটা, এটার মান তো আমরা তাহলে অলরেডি পাইলাম, এটার মান হচ্ছে 1/10। ছোটো যে ভেক্টর, এটার মান কত, 1/10 নিউটন। এখন এটাকে যদি আমি আবার গুণাত্মক বিপরীত করি, ঠিক আছে, এই যে 1/10 এটাকে যদি আমি আবার গুণাত্মক বিপরীত করি, তাহলে চলো আমরা দেখি কত পাই। আবার বিপরীত করলে, বিপরীত বলতে আমি এখানে কিন্তু গুণাত্মক বিপরীত বোঝাচ্ছি। বিপরীত করলে আমরা পাবো 1/10। তার মানে ফাইনালি আমরা পাচ্ছি আবার কিন্তু দেখো 10 নিউটন। তাহলে দেখো আমরা একটা ভেক্টর, বড় যে ভেক্টরটাকে, এটাকে আমরা বিপ্রতীপ করলাম, করে পাইছি 1/10। 1/10কে আমি আবার যদি বিপ্রতীপ করি, তাহলে আবার কিন্তু 10 পাচ্ছি। তাহলে দেখো আমরা কিন্তু একটাকে অপরটার বিপ্রতীপ বলতে পারবো, এটাকে এটার বিপ্রতীপ বলতে পারবো, এটাকে এটার বিপ্রতীপ বলতে পারবো। আর আরেকটা মেসেজ এখান থেকে শিখে নাও, একটা ভেক্টরকে যদি আমি দুইবার বিপ্রতীপ করি, তাহলে আবার মেইন ভেক্টরে আমি চলে আসি। ধরো এটা যে 10 নিউটন ছিল, এটাকে আমি একবার বিপ্রতীপ করছি, 1/10 পাইছি। তো এটাকে যখন আমি আবার বিপ্রতীপ করছি, দেখো আমি কিন্তু 10 পেয়ে গেছি। তাহলে দেখো একটা ভেক্টরকে দুইবার বিপ্রতীপ করলে আমরা কি পাই, সেম ভেক্টরে ফেরত আসি, ঠিক আছে। আর এটা যে ডিরেকশনটা কিন্তু একই দিকেই হওয়া লাগবে এরকম কোনো কথা না, উল্টা দিকেও হইতে পারে। তোমাদের বইয়ে এই ডিরেকশনের ব্যাপারটা হচ্ছে কিন্তু এত ক্লিয়ারভাবে উল্লেখ নেই, কিন্তু ডিরেকশনটা কিন্তু উল্টা দিকেও হইতে পারে, কোনো ম্যাটার না। ওকে, তাহলে চলো আমরা এখানে দেখি যে সমজাতীয় হওয়া লাগবে, গুণাত্মক বিপরীত। বিপরীত এখানে জাস্ট তোমাদের বইয়ে বিপরীত উল্লেখ আছে, কিন্তু গুণাত্মক বিপরীত হবে, তোমরা ডেফিনেশনে গুণাত্মক কথাটা উল্লেখ করে দিলে আরও বেটার হয়। সমরেখ ভেক্টর হবে, সমরেখ ভেক্টর মানে অবশ্যই কি, তাহলে সমান্তরাল। তাহলে দিক একই অথবা উল্টা দুইটাই হইতে পারে, মানে একই দিকেও হইতে পারে, উল্টা দিকেও হইতে পারে, ঠিক আছে। তবে আমাদের একাডেমিক বইয়ে এই বিপরীত দিকের কথাটা উল্লেখ নেই। তো যেহেতু আমাদের একাডেমিক বইয়ে বিপরীত দিকের কথাটা উল্লেখ নেই, যে কারণে আমাদের এমসিকিউ যে কোয়েশ্চেনগুলো বোর্ড বলো বা হচ্ছে কি অ্যাডমিশন টেস্ট বলো, এইখানে বেশিরভাগ সময় এমসিকিউ একই দিকের অপশনও দেওয়া থাকে, আবার বিপরীত দিকের অপশনটাও দেওয়া থাকে।
তো এরকম যদি আমরা কখনো পাই যে তোমাকে বললো যে বিপ্রতীপ ভেক্টরের ডিরেকশন কোন দিকে, ঠিক আছে, মানে মেইন ভেক্টরের সাথে আমি যদি তুলনা করি তাহলে ডিরেকশনটা কোন দিকে হবে, তাহলে আমরা একই দিকটা আঁকাবো। কোয়েশ্চেনের অপশনে তোমার একই দিকেও দেওয়া থাকে আবার বিপরীত দিকেও দেওয়া থাকে, কিন্তু আমরা তখন আঁকাবো কোনটা, আমরা একই দিকেরটাই আঁকাবো, ঠিক আছে। তো এই ব্যাপারটা আমি এখানে এক্সট্রা করে লিখে রাখছি। তো এটা হচ্ছে তোমাদের খুবই ইম্পর্ট্যান্ট, এটা স্টার্ট দিয়ে রাখো। ওকে, তাহলে চলো আমরা পরবর্তী অংশে যাই। এখন হচ্ছে আমাদের আয়ত একক ভেক্টর। এখন আমরা একটু আগে যে পড়ছিলাম যে আমরা একক ভেক্টর প্রকাশ করার জন্য আই জে কে ইউজ করি, ঠিক আছে, এক্স অক্ষ বরাবর আই, ওয়াই অক্ষ বরাবর জে, জেড অক্ষ বরাবর কে। এখন ধরো তুমি হচ্ছে গিয়ে আমাদের যে ত্রিমাত্রিক যে ব্যবস্থা সিস্টেম, এই সিস্টেমে হচ্ছে একটা মশা বিভিন্ন দিকে উড়ে যেতে পারে, ঠিক আছে। ধরো সে কিছুটা হচ্ছে গিয়ে এক্স অক্ষ বরাবর গেল, কিছুটা ওয়াই অক্ষ বরাবর গেল, কিছুটা জেড অক্ষ বরাবর গেল, ঠিক আছে। তো এই যে সে তিনটা দিক বরাবর গতিশীল বা গতিশীল হইতে পারে, তো এইগুলাকে প্রকাশ করার জন্য মানে এক্স অক্ষ বরাবর প্রকাশের জন্য আই, ওয়াই অক্ষ বরাবর কতটুকু গেল সেটার জন্য আমরা জে, এবং জেড অক্ষ বরাবর কতটুকু গেল সেটার জন্য যে আমরা কে প্রকাশ করি, এই যে আই জে কে সম্বলিত মানে হচ্ছে তিনটা দিক বরাবর তিনটা একক ভেক্টর, যে এগুলোকে আমরা বলি হচ্ছে একসাথে আয়ত একক ভেক্টর, ঠিক আছে। তাহলে দেখো ভেক্টর ও ত্রিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় তিনটি ধনাত্মক মানে এক্স, ওয়াই এবং জেড অক্ষ বরাবর যে তিনটি একক ভেক্টর বিবেচনা করা হয় তাদেরকে আয়ত একক ভেক্টর বলে, ঠিক আছে। তার মানে আমরা একটু আগেই পড়ছিলাম যে এক্স অক্ষ বরাবর হচ্ছে আই, এক্স অক্ষ বরাবর হচ্ছে তোমার আই, ওয়াই অক্ষ বরাবর হচ্ছে তোমার জে, জেড অক্ষ বরাবর তোমার কে। তো এগুলোকে আমরা বলতেছি হচ্ছে আয়ত একক ভেক্টর। তো আয়ত একক ভেক্টর আসলে হচ্ছে কি, এটার গুরুত্বটা অ্যাকচুয়ালি আসলে কি, আয়ত একক ভেক্টরের গুরুত্ব হচ্ছে তোমার ত্রিমাত্রিক স্থানে কোনো বিন্দুর অবস্থান নির্ণয় করতে আয়ত একক ভেক্টর ব্যবহার করা হয়, ঠিক আছে। মানে এটা খুবই হচ্ছে গিয়ে মানে অনেক বেশি ইউজ। ধরো কোনো একটা, এটা একটা পয়েন্ট, তাহলে এই পয়েন্টটাকে আমি প্রকাশ করি হচ্ছে গিয়ে এই আয়ত একক ভেক্টরের মাধ্যমে। কিভাবে আমি চিন্তা করি, আমি যদি হচ্ছে মূলবিন্দু থেকে এই যে তিনটা অক্ষ যেখানে সেট করতেছে এই মূলবিন্দু থেকে যদি আমি ওই পয়েন্টটায় যেতে চাই তাহলে আমার কোন দিক যাওয়া লাগতেছে, ধরো আমার হচ্ছে এক্স অক্ষ বরাবর যাওয়া লাগতেছে সামথিং ধরো 3 ইউনিট, ওই অক্ষ বরাবর ধরো আমি যাচ্ছি আবার সামথিং ধরো হচ্ছে এখানে আমি ধরলাম 3 ইউনিট, আবার উপরের দিকে ধরো আমার ওটা লাগতেছে 2 একক, ঠিক আছে। তাহলে এই যে দেখো আমি যদি মূলবিন্দু থেকে আমি এই পয়েন্টটায় যেতে চাই, মূলবিন্দু থেকে যদি আমি এই পয়েন্টটায় যেতে চাই, র্যান্ডম একটা পয়েন্ট, এই পয়েন্টে যদি আমি যেতে চাই তাহলে আমার এক্স অক্ষ বরাবর যাওয়া লাগতেছে 3, তাহলে আমি এটাকে প্রকাশ করি এরকম যে 3 যাওয়া লাগতেছে আমার এক্স অক্ষ বরাবর। তো এক্স অক্ষ বরাবর এই দিকটা বোঝানোর জন্য কি ইউজ করা হয়, একক ভেক্টর ইউজ করা হয়, দিক বোঝানোর জন্য অলওয়েজ একক ভেক্টর। তাহলে হচ্ছে কি আমি কি করব যে এটার সাথে একটা আই বসিয়ে দেবো, তার মানে 3i, এটা মিন করতেছে আমি এক্স অক্ষ বরাবর 3 একক গেলাম, ওই অক্ষ বরাবর ধর আমি গেলাম আবার 3 একক, তাহলে আবার 3 হচ্ছে কি আমি কতটুকু গেলাম, আর যে হচ্ছে কি জাস্ট দিকটা বোঝানোর জন্য। তারপর উপরের দিকে গেলাম আমি হচ্ছে কি 2 ইউনিট মানে 2k, 2 হচ্ছে কি আমার মান আর কেটা হচ্ছে তোমার ডিরেকশন। তাহলে এই যে দেখো আমি আই জে কে এর মাধ্যমে এই বিন্দুর অবস্থানটা খুব সুন্দর করে প্রকাশ করে ফেলছি, যে মূল বিন্দু থেকে আমি কতটুকু কোন দিকে কতটুকু গেলে আমি এই পয়েন্টে পৌঁছাতে পারবো, এটা কিন্তু আমি আই জে কে এর মাধ্যমে খুব সুন্দর করে প্রকাশ করতে পারছি, ঠিক আছে। তো এই কথাটাকে আমরা বলতেছি যে ত্রিমাত্রিক স্থানে কোনো বিন্দুর অবস্থান নির্ণয় করতে আয়ত একক ভেক্টর ব্যবহার করা হয়। পাশাপাশি এটার আরেকটা সুন্দর ইউজ হচ্ছে গিয়ে ভেক্টর যোগ বিয়োগ এবং গুণ ইত্যাদি গাণিতিক ক্রিয়াকলাপ সহজতর করতে। ধরো আমরা একটু আগেই আলোচনা করছিলাম যে ভেক্টরকে কিন্তু আমি বীজগাণিতিক নিয়মে যোগ করতে পারি না, ঠিক আছে। ধরো হচ্ছে 5 নিউটন প্লাস 2 নিউটন, আমি বলতে পারবো না এটা 7 নিউটন, ঠিক আছে, শিওর করে বলতে পারবো না। হ্যাঁ, কোনো একটা কেসে 7 নিউটন হইতে পারে কিন্তু অলওয়েজ 7 হবে না, এবং হচ্ছে গিয়ে তার মানটা কত হবে সেটা জ্যামিতিক নিয়মে আমাদের নির্ণয় করতে হবে। তবে আমাদের ভেক্টরটা যদি এরকম আই জে কে ফরম্যাটে থাকে তাহলে আমরা বীজগণিতিক নিয়মটা সেখানে ইমপ্লিমেন্ট করতে পারি। ধরো এরকম আর কি, এই লোকটা প্রথমে তো এই পয়েন্টে ছিল, ঠিক আছে, এই পয়েন্টে 3i প্লাস হচ্ছে কি 3j প্লাস 2k। তো এই পয়েন্ট থেকে ধরো এক্স অক্ষ বরাবর আই একটু গেল, এক্স অক্ষ বরাবর গেল, ধরো এক্স অক্ষ বরাবর গেল আরও কত, আরও 2i গেল। এই পয়েন্টে যাওয়ার পর এক্স অক্ষ বরাবর আরও 2i একক গেল। তাহলে এখন আমরা বলতে পারি এখন তার নতুন যে পজিশনটা, যেহেতু শুধুমাত্র এক্স অক্ষ বরাবর গেল, তাহলে তার নতুন অবস্থানটা এই যে আয়ের সাথে মানে এক্স অক্ষ বরাবর যেহেতু গেছে তার মানে 3i এর সাথে আমরা জাস্ট আর 2i যোগ করে দেবো, বা তুমি হচ্ছে গিয়ে 3i প্লাস আগে যেটা ছিল সেটা লিখো প্লাস 2k প্লাস হচ্ছে গিয়ে জাস্ট 2i যোগ করে দাও, ঠিক আছে। তার মানে আমরা যখন এটাকে যোগ করে ফাইনাল অবস্থাটা বের করব তখন আমরা এই যে আয়ের সাথে জাস্ট i যোগ করলেই হবে। তার মানে আমরা 5i হবে প্লাস হচ্ছে তোমার 3j হবে
প্লাস 2k হবে। তাহলে দেখো আমরা ভেক্টরের যে যুগ যেগুলো আমাদের জ্যামিতিক নিয়মে করতে হয়, মানে বীজগাণিতিক নিয়ম প্রযোজ্য না, কিন্তু আমরা ভেক্টরগুলোকে যদি আয়ত একক ভেক্টর আকারে প্রকাশ করতে পারি, মানে এই যে এরকম আই জে কে এর মাধ্যমে কে এর সাহায্যে প্রকাশ করতে পারি, সেই ক্ষেত্রে হচ্ছে কি আমাদের জাস্ট আই এর সাথে আই যুগ, জে এর সাথে জে যুগ, কে এর সাথে কে যোগ করলেই আমরা ফাইনালি যোগফল পেয়ে যাই। মানে জাস্ট বীজগাণিতিক নিয়মটা আমরা এখানে প্রয়োগ করতে পারি। বিয়োগের জন্য সেম, আই থেকে আই বিয়োগ, জে থেকে জে বিয়োগ, কে থেকে কে বিয়োগ, ঠিক আছে, এই আর কি ব্যাপারগুলো। ওকে, আমি এই ব্যাপারটা তোমাদের যদি একটু কঠিন লাগে, আমি তোমাদের আরেকটু হচ্ছে কি আরেকটা সহজ এক্সাম্পল দিয়ে বলি। তোমরা তো হচ্ছে কি সরলরেখা পড়ছো 9 10-এ, ধরো এক্স অক্ষ ওয়াই অক্ষ, আমি এই পয়েন্টটা যে আঁকাই, ধরো এই পয়েন্টটা এক্স অক্ষ বরাবর হচ্ছে ধরো তোমার 3, ওয়াই অক্ষ বরাবর হচ্ছে ধরো 2, তাহলে আমি এই পয়েন্টটাকে বলতে পারি 3,2। এখন এই পয়েন্টটা থেকে যদি আমি উপরের দিকে আরও 2 একক যাই, ধরো উপরের দিকে আরও 2 একক গেলাম, তাহলে বলো তো এখন নতুন পয়েন্টটা কত হবে? নতুন পয়েন্টটা হবে যে এক্স অক্ষ বরাবর কিন্তু 3, এক্স অক্ষ বরাবর যেহেতু আমি আর যাওয়া আসা করি নাই, তার মানে এক্স এর ভ্যালু যেটা এটা 3 থাকবে। জাস্ট ওয়াই বরাবর যে আমি নতুন করে আর 2 গেলাম, তাহলে 1 2 3 4 মানে টোটাল 4 হবে। তাহলে দেখো ব্যাপারটা, ওয়াই বরাবর আগে 2 গেছিলাম, নতুন করে আরও 2 গেলাম, তাহলে জাস্ট ওয়াইয়ের জায়গায় আমি 2 যোগ করে দিলেই কিন্তু আমার ফাইনাল অবস্থান হয়ে গেছে। আমি যেহেতু এক্স অক্ষ বরাবর যাওয়া আসা করি নাই, তাহলে কিন্তু এই যে এক্স এর যে ভ্যালু এটা কিন্তু 3 ছিল, 3 রয়ে গেছে। ঠিক এখানেও সেম কাজটাই, আমি যেহেতু হচ্ছে কি নতুন করে এক্স অক্ষ বরাবর সামথিং গেছি, তাহলে যে এক্স এর সাথে এই ভ্যালুটা যোগ করে দিছি। যে বাকি বরাবর যায়নি, তার মানে হচ্ছে গিয়ে কি, মানে ওয়াই অক্ষ অথবা জেড অক্ষ বরাবর যায়নি, সেজন্য আমাদের কিন্তু এই যে জে আর কে চেঞ্জ হয় নাই। তো এখানেও আর কি সেম ঘটনাটাই, বা এরকমভাবে আর কি আমরা আই জে কে এর মাধ্যমে যুগগুলা ইজিলি করতে পারি। তো এটা হচ্ছে তোমার আরেকটা মেসিভ ইউজ। ওকে, তাহলে একটা ব্যাপার এখান থেকে নোট আকারে লিখে ফেলো, যে আমরা যদি এরকমভাবে ওই ভেক্টরের যোগ করি, তাহলে জ্যামিতিক নিয়মে করতে হয়। তবে যদি আই জে কে ফর্মেট থাকে, তাহলে জাস্ট হচ্ছে গিয়ে আই এর সাথে আই, জে এর সাথে জে, কে এর সাথে কে যোগ করলেই হয়। ওকে, তাহলে চলো আমরা পরবর্তী অংশে যাই। এখন হচ্ছে আমাদের অবস্থান ভেক্টর। অবস্থান ভেক্টর, তাহলে প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে কোনো বিন্দুর বা কণার অবস্থান যে ভেক্টর দ্বারা প্রকাশ করা হয় তাকে বলা হয় অবস্থান ভেক্টর, ঠিক আছে। তাহলে অবস্থান ভেক্টরটা কিন্তু এই যে একটু আগেই যে আমরা আগের পেজে দেখলাম যে এখানে একটা পয়েন্ট ছিল, ঠিক আছে, একটা ভেক্টর ছিল, এটা একটা পয়েন্ট ছিল, ঠিক আছে, এটা একটা পয়েন্ট। এখন এই যে পয়েন্টটা, এই পয়েন্টটাকে যদি আমি এরকম চিন্তা করি যে মূল বিন্দু থেকে, এটা হচ্ছে প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দু, বিন্দুগুলোকে আমি মূল বিন্দু ধরতেছি, ঠিক আছে। তাহলে মূল বিন্দুর সাপেক্ষে কোনো কণার যে পজিশনটা ছিল, এই মূল বিন্দু থেকে যদি আমি হচ্ছে এই কণাটাকে একটা ভেক্টরের মাধ্যমে প্রকাশ করি, ঠিক আছে, মানে একটা ভেক্টরের মাধ্যমে। আগে তো হচ্ছে আমরা যখন এই পয়েন্টে গেলাম, তখন ধরো এইদিকে হাঁটলাম, এইদিকে হাঁটলাম, এইদিকে হেঁটে হেঁটে গেলাম, ওইটাকে আমরা আর চিন্তা করতেছি না। আমরা জাস্ট হচ্ছে মূল বিন্দু থেকে এই যে কণাটা, মানে শেষ যে পয়েন্টটা, এই পয়েন্টটাকে জাস্ট একটা ভেক্টরের মাধ্যমে আমরা প্রকাশ করতেছি, তো সেটাকে বলা হয় অবস্থান ভেক্টর। তাহলে প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে কোনো বিন্দুর বা কণার অবস্থান যে ভেক্টর দিয়ে প্রকাশ করা হয় তাকে বলা হয় অবস্থান ভেক্টর। তাহলে এই পয়েন্টটা যেটা আমি যদি ওই সরলরেখার ভাষায় বলি, তাহলে হয়তো তখন আমরা এক্স অক্ষ বরাবর গেছিলাম 3 ইউনিট, ওয়াই অক্ষ বরাবর গেছিলাম 3 ইউনিট, ধরো জেড অক্ষ বরাবর গেছিলাম 2 ইউনিট। তো এটাকে যদি আমরা ওই যে আয়ত একক ভেক্টরের মাধ্যমে প্রকাশ করি, মানে এরকমভাবে 3i প্লাস হচ্ছে 3j প্লাস হচ্ছে 2k, তো সেটাকে আমরা বলতেছি অবস্থান ভেক্টর। দেখো 3,3,2 এটা কিন্তু অবস্থান ভেক্টর না, এটা হচ্ছে জাস্ট অবস্থান। 3,3,2 এটা জাস্ট একটা পয়েন্ট, এটা জাস্ট একটা বিন্দু, এটা কিন্তু কোনো ভেক্টর না। এটাকে যখন আমরা আই জে কে এর সাথে প্রকাশ করতেছি, তখন সেটা হচ্ছে তোমার ভেক্টর, ঠিক আছে। এখন এই যে ভেক্টরটা, এটা কিন্তু আমি মূল বিন্দু থেকে চিন্তা করছি, যে মূল বিন্দু থেকে আমার হচ্ছে 3 একক যাওয়া লাগছে, মূল বিন্দু থেকে তারপর হচ্ছে এক্স অক্ষ থেকে ওয়াই অক্ষের দিকে আমার যাওয়া লাগছে কত 3, মানে তারপরে হচ্ছে গিয়ে কি জেড অক্ষ বরাবর 2। তো আমি মূল বিন্দু থেকে যেহেতু চিন্তা করছি, তো সেই জন্য আমরা এটাকে বলতেছি অবস্থান ভেক্টর। তার মানে যদি কোনো একটা পয়েন্টে দেওয়া থাকে, এই পয়েন্টটাকে যদি আমি অবস্থান ভেক্টর রূপে প্রকাশ করতে চাই, তাহলে জাস্ট হচ্ছে প্রথমটার সাথে আই, দ্বিতীয়টার সাথে জে, তৃতীয়টার সাথে আমরা কি বসিয়ে দেবো, কে বসিয়ে দেবো, তাহলে আমাদের হচ্ছে গিয়ে অবস্থান ভেক্টর হয়ে যাবে। তাহলে অবস্থান ভেক্টর অলওয়েজ কার সাপেক্ষে, মূল বিন্দুর সাপেক্ষে, ঠিক আছে। এটার মূল বিন্দু যেটা, এটা হবে তোমার অলওয়েজ পাদবিন্দু, এটা কখনোই চেঞ্জ হবে না, ঠিক আছে। যদি আমি এটা একটা পয়েন্ট থাকতো, এটা আলাদা একটা পয়েন্ট, আমি এই ভেক্টরটা নির্ণয় করব, তখন সেটা হয়তো তোমার সরণ ভেক্টর, সেটাকে তখন আর আমরা অবস্থান ভেক্টর বলতাম না, ঠিক আছে। তার মানে দেখো অবস্থান ভেক্টরের জন্য একটা ব্যাপার অলওয়েজ শিওর বা ফিক্সড, সেটা হচ্ছে সবসময় মূল বিন্দু থেকে শুরু হবে। তাহলে মূল বিন্দু থেকে যদি শুরু হয়, মানে পাদবিন্দুটা যদি অলওয়েজ ফিক্সড থাকে, তাহলে দেখো এটা কিন্তু আমরা এক ধরনের সীমাবদ্ধ ভেক্টরও বলতে পারি।
আমরা শুরুর দিকে পড়ে আসি স্বাধীন ভেক্টর, সীমাবদ্ধ ভেক্টর। সীমাবদ্ধ ভেক্টর ওইগুলা যেগুলো আসলে হচ্ছে তোমার কি পাদবিন্দুটা অলওয়েজ ফিক্সড থাকে। তাহলে যেহেতু তার পাদবিন্দু ফিক্সড, তাহলে এটা অবশ্যই একটা কি সীমাবদ্ধ ভেক্টর, অন্য কোথাও স্থানান্তর করতে পারি না। যেহেতু সীমাবদ্ধ ভেক্টর, তাহলে অন্য কোথাও স্থানান্তর করা যাবে না। ঠিক আছে, ওকে। তাহলে এখন হচ্ছে আমাদের সরণ ভেক্টর। আমরা যদি অবস্থান ভেক্টরটা ভালো করে বুঝতে পারি, তাহলে আমরা সরণ ভেক্টর আরো সুন্দর করে বুঝতে পারবো। সরণ ভেক্টর আসলে কোনটা, যে কোনো বস্তুর অবস্থান ভেক্টরের পরিবর্তনকে সরণ ভেক্টর বলে। ব্যাপারটা কেমন চলো আমরা একটু দেখি। এই যে ধরো এটা ছিল আমাদের হচ্ছে গিয়ে একটা পয়েন্ট, এটা ছিল আমাদের আরেকটা পয়েন্ট, ঠিক আছে, ধরো এই দুটা পয়েন্ট। এখন আমি এই যে পয়েন্টটা আমি যদি মূল বিন্দুর সাপেক্ষে প্রকাশ করি, তাহলে এটা হবে এই বিন্দুর অবস্থান ভেক্টর। প্রথম যে পয়েন্টটা, ধরো এই পয়েন্টটা হচ্ছে পয়েন্ট ওয়ান। তাহলে এটাকে যদি, এটা তো অবশ্যই আই জে কে এর একটা ভ্যালু থাকবে, ঠিক আছে। তো এটাকে যদি আমি আই জে কে এর মাধ্যমে প্রকাশ করি, তাহলে হবে এটা ধরো প্রথম বিন্দুর অবস্থান ভেক্টর, যেটাকে আমরা আর1 বলতে পারি। এটা হচ্ছে ধরো তোমার দ্বিতীয় পয়েন্ট টু। এটাকেও যদি আমি আই জে কে এর মাধ্যমে প্রকাশ করি, তাহলে এটাও ধরো একটা অবস্থান ভেক্টর আমরা পাবো। এটাকে ধরো আমরা বলতে হচ্ছে কি আর2। এখন এই দুইটা যদি আমি হচ্ছে পার্থক্য করি, এই যে পরিবর্তন, দেখো খুব ক্লিয়ার করে লেখা আছে, কোনো বস্তুর অবস্থান ভেক্টরের পরিবর্তনকে সরণ ভেক্টর বলে। অবস্থান ভেক্টরের পরিবর্তনকে সরণ ভেক্টর বলে, ঠিক আছে। তাহলে আমি যদি হচ্ছে গিয়ে এই যে এটা ছিল প্রথম পয়েন্ট, এটা ছিল আমাদের হচ্ছে দ্বিতীয় পয়েন্ট, তো এটাকে আমি আর1 এবং আর2 এর মধ্যে প্রকাশ করলাম, করে ধরো আমি বিয়োগ করলাম, ধরো আমি এরকম লিখলাম, ধরো আমি হচ্ছে আর1 বা আর2 মাইনাস আর1 করলাম, তো দ্বিতীয়টা মাইনাস প্রথমটা, তাহলে যে ভেক্টরটা পাবো, ধরো এখানে আমি হয়তো একটা নতুন ভেক্টর পাবো, ধরো আর ভেক্টর আমি পাইলাম, ঠিক আছে। তো এটাকে আমরা বলতেছি সরণ ভেক্টর। তো সরণ ভেক্টর অ্যাকচুয়ালি আসলে হচ্ছে কি তোমার অবস্থান ভেক্টরের পরিবর্তন বা বিয়োগফল। তো এটাকে আমরা আসলে কীভাবে নির্ণয় করতে পারি, এটা নির্ণয় করার জন্য আমাদের হচ্ছে গিয়ে ভেক্টরের ত্রিভুজ সূত্র জানা থাকতে হবে। তো যদিও আমরা এখনও ত্রিভুজ সূত্র জানি না, আমরা হচ্ছে নেক্সট ক্লাসে ত্রিভুজ সূত্রটা পড়বো, কিন্তু তারপরেও আজকে হালকা একটু আইডিয়া দিই যে ত্রিভুজ সূত্রটা আসলে কেমন হবে, বা আমরা এরকম যে অবস্থান ভেক্টরটা নির্ণয় করবো, এটা আসলে কীভাবে নির্ণয় করতে পারি। তো এটা হচ্ছে ধরো তোমার মূল বিন্দু, এটা হচ্ছে ধরো এ পয়েন্ট, এটা ধরো বি পয়েন্ট, ঠিক আছে। এখন এই যে এ পয়েন্টের যে অবস্থান ভেক্টর, এটাকে আমরা প্রকাশ করি এর অবস্থান ভেক্টর, যেহেতু অবস্থান ভেক্টর অলওয়েজ মূল বিন্দুর সাপেক্ষে, অলওয়েজ এটার সাথে একটা ও বসায় দিবা, মানে মূল বিন্দুটা বসায় দিবা। তাহলে বলবো হচ্ছে কি ও এ, কারণ ও থেকে শুরু হয়েছে, দেখো ও থেকে পাদবিন্দু কিন্তু ওতে। তাহলে আমরা বলতে পারি ও এর যে P1 যে পয়েন্টটা ছিল, বা যেটাকে আমি পরবর্তীতে এ লিখছি, তাহলে এ পয়েন্টের যে অবস্থান ভেক্টর সেটা হচ্ছে ও এ। ঠিক একইভাবে বি পয়েন্টের যে অবস্থান ভেক্টর, বি এর অবস্থান ভেক্টর, তাহলে এটা কি হবে অলওয়েজ ওবি, কারণ ও থেকে অলওয়েজ শুরু হবে ওবি। এখন আমি যদি বলি এ বি ভেক্টরটা কেমন হবে, এ বি যে ভেক্টরটা, ঠিক আছে, এ বি ভেক্টরটা কেমন হবে, কারণ আমি চাচ্ছি এই যে এ এবং বি, ঠিক আছে, এ পয়েন্ট বি পয়েন্ট তাদের যে সংযোগ, ঠিক আছে, এইখানে যে ভেক্টরটা, এই ভেক্টরটা আসলে কত হবে। তাহলে চলো আমরা এটা একটু দেখি। এটা আসলে আমরা হচ্ছে যে ভেক্টর যুগের ত্রিভুজ সূত্রের মাধ্যমে নির্ণয় করতে পারি। তো ত্রিভুজ সূত্রটা হচ্ছে এরকম তোমার, যে একটা ত্রিভুজের দুইটা বাহু যদি একই ক্রমে দুইটা ভেক্টর মিন করে, ধরো এই যে এটা একটা হচ্ছে ত্রিভুজ, এটা হচ্ছে ধরো প্রথম বাহু, এটা ধরো হচ্ছে গিয়ে দ্বিতীয় বাহু, এটা বা আমি হচ্ছে গিয়ে যে কোনোটাকে তুমি প্রথম বাহু দ্বিতীয় বাহু ধরতে পারো, কোনো সমস্যা নেই। তৃতীয় বাহু আমি এটাকে আর কি জাস্ট র্যান্ডমভাবে ধরতেছি। তো এটা হচ্ছে আমি প্রথম বাহু ধরলাম, দ্বিতীয় বাহু, এটা ধরলাম তৃতীয় বাহু। যদি আমরা ভেক্টর ত্রিভুজ সূত্র সামনে আবার পড়বো, জাস্ট আপাতত একটু আইডিয়া নিয়ে রাখো। তাহলে আমরা যদি এই দুইটা বাহুকে একই ক্রমে দুইটা ভেক্টর মিন করে বা নির্দেশ করে, ঠিক আছে, তাহলে এই বরাবর আমি হচ্ছে ধরো একটা ভেক্টর মিন করাচ্ছি, এই বরাবর আরেকটা ভেক্টর মিন করাচ্ছি, তাহলে হচ্ছে কি একই ক্রমে কিন্তু হয়েছে, ও থেকে এ, এ থেকে বি, তাহলে একই ক্রমে দুইটা বাহু দুইটা ভেক্টর ধরো নির্দেশ করছে। তাহলে তৃতীয় যে বাহুটা, যেহেতু ত্রিভুজ তাহলে তো তিনটা বাহু থাকবে, তাহলে দুইটা বাহু হচ্ছে অলরেডি আমরা এক্সপ্লেন করছি। আর তৃতীয় যে বাহুটা, ওইটা হচ্ছে বিপরীত ক্রমে তাদের লব্ধি মিন করে। তাহলে আমরা যদি চিন্তা করি এরকম, যে ও এ এই ভেক্টর প্লাস একই ক্রমে এ থেকে বি পর্যন্ত, মানে এ বি ভেক্টর,
যোগ করলে যে নতুন ভেক্টরটা পাবো, মানে যে নতুন লব্ধি ভেক্টরটা হওয়া উচিত, সেটা হচ্ছে ওই যে তৃতীয় যে ভেক্টরটা যেটা আমরা বিপরীত ক্রমে অঙ্কন করছিলাম, মানে এই যে ও থেকে বি পর্যন্ত, তাহলে ও বি ভেক্টর, তাদের লব্ধি মিন করবে। তো আমাদের এখানে দরকার ছিল আসলে এ বি ভেক্টরটা কত হবে, ঠিক আছে? তাহলে মাথায় রাখো যে এ বি যে ভেক্টরটা, এ বি ভেক্টরটা হচ্ছে তোমার ও বি মাইনাস ও এ, ঠিক আছে? ও বি মাইনাস ও এ। তাহলে আমরা এরকমভাবে আসলে সরণ ভেক্টর নির্ণয় করতে পারি, ঠিক আছে? তাহলে সরণ ভেক্টরের মেইন থিমটা একটু দেখো। কখনো যদি তোমাকে এরকমভাবে দুইটা পয়েন্ট দেওয়া থাকে, ধরো এ একটা পয়েন্ট, বি আলাদা একটা পয়েন্ট, তোমাকে যদি বলা হয় এ বি নির্ণয় করো, ঠিক আছে? তাহলে তুমি কি করবা? ও বি মাইনাস ও এ, তাহলে ও তো আসলে কমন, তাহলে তুমি অ্যাকচুয়ালি করতেছো কি? বি মাইনাস এ বি যদি নির্ণয় করতে বলে বি মাইনাস এ, বি এ নির্ণয় করতে বললে কি করতা? এ মাইনাস বি। মানে দেখো এই যে এখানে যেটা প্রথমে, এখানে এটা গিয়ে শেষে হয়ে যায় এ বি সমান বি মাইনাস এ। তোমাকে তাহলে যদি র্যান্ডমভাবে আমি যদি বলি পি কিউ সমান কত, ধরো পি কিউ সমান কত, তাহলে পি মাইনাস কিউ মাইনাস পি, আর এখানেও অবশ্যই দিবা, এখানেও অবশ্যই দিবা। মানে দ্বিতীয়ত যেটা, এটা চলে আসে শুরুতে আর কি, এরকমভাবে মাথায় রাখবা। তাহলে এখন তোমাকে যদি বলা হয় অবস্থান ভেক্টর দেয়া থাকে, অবস্থান ভেক্টর থেকে তোমাকে যদি বলা হয় যে হচ্ছে কি সরণ ভেক্টর নির্ণয় করো, ঠিক আছে? তাহলে কীভাবে নির্ণয় করবা? ধরো একটা পয়েন্ট দেওয়া আছে, এই পয়েন্টটা আমি এখানে হচ্ছে একটা করে দেখাই। এ ধরো হচ্ছে কি 2,2,3, বি যেটা এটা ধরো তুমি হচ্ছে কি 3,4,5। তোমাকে বললো এ বি ভেক্টরটা নির্ণয় করো, ঠিক আছে? এ বি ভেক্টরটা নির্ণয় করো। তাহলে এ ভেক্টর যেটা, এটাকে হচ্ছে কি ও এর মাধ্যমে প্রকাশ করবা, মানে হচ্ছে অবস্থান ভেক্টর রূপে প্রকাশ করবা। অবস্থান ভেক্টর রূপে যেন কীভাবে প্রকাশ করা হয়? প্রথমটার সাথে আই, দ্বিতীয়টার সাথে জে, তৃতীয়টার সাথে কি দিয়ে দিবা? কে দিয়ে দিবা। তাহলে ও এর সমান অ্যাকচুয়ালি হবে, ও এর সমান হবে তোমার 2i প্লাস হচ্ছে তোমার 2j প্লাস হচ্ছে তোমার 3k। তারপরে তোমার ওবি যেটা, ওবি সমান কত হবে অবস্থান ভেক্টর রূপে প্রকাশ করলে? 3i প্লাস 4j প্লাস 5k, ঠিক আছে? তাহলে এখন তুমি কি করবা? যেহেতু এ বি বের করতে বলছে, তাহলে এ বি সমান হচ্ছে তোমার ও বি মাইনাস ও এ, ঠিক আছে? তাই তো ব্যাপারটা। তাহলে তুমি যখন বিয়োগ করবা, আই জে কে ফর্মেটে যখন থাকবে, তখন বিয়োগ করাটা খুবই সিম্পল। জাস্ট আই থেকে আই বিয়োগ, জে থেকে জে বিয়োগ, কে থেকে কে বিয়োগ। তাহলে তুমি হচ্ছে কি 2i থেকে 3i বিয়োগ করবা, যেহেতু আমি 3i থেকে 2i বিয়োগ করবা, যেহেতু হচ্ছে আমরা ও বি থেকে ও এ বিয়োগ করতেছি। তাহলে এটা থেকে এটা বিয়োগ করবা, তাহলে 3i থেকে 2i, মানে জাস্ট আই থাকবে। 4j থেকে 2j বিয়োগ করবা, তাহলে তোমার থাকতেছে হচ্ছে 2j, আর 5k থেকে 3k বিয়োগ করবা, তাহলে তোমার 3k। তাহলে এটা হচ্ছে তোমার এ বি ভেক্টরটা, ঠিক আছে ব্যাপারটা? তো এরকমভাবে তোমরা সরণ ভেক্টর অ্যাকচুয়ালি নির্ণয় করতে পারো। তাহলে সরণ ভেক্টর আমরা একটা উপায় হচ্ছে তোমার কি বলো তো? তোমার সরণ ভেক্টর নির্ণয় করার একটা উপায় এরকম আইজেকে ফরম্যাট, আইজেকে ফরম্যাট যদি দেওয়া থাকে, তাহলে আমরা জাস্ট আইজেকে গুলাই বিয়োগ করলে, মানে সিমিলারগুলো বিয়োগ করলে কাজ হয়ে যায়, এক্সট্রা কোনো কাজ করতে হয় না। তবে তোমাকে সরণ রিলেটেড আরও ম্যাথ কিন্তু আসতে পারে, যেটা আমরা নেক্সট ক্লাসে এ টু জেড পড়বো, ঠিক আছে? তাহলে আমরা নেক্সট ক্লাসে সরণ ভেক্টর রিলেটেড আরও অনেক কিছু ডিটেলসে পড়বো। তো আমরা এই যে এত কিছু পড়লাম, ভেক্টর বিষয় যাবতীয় পড়লাম, এখন ভেক্টরগুলোকে যদি আমি সামগ্রিকভাবে চিন্তা করি, তাহলে সামগ্রিকভাবে কতগুলো ভাগে ভাগ করা যায়? তাহলে সামগ্রিকভাবে ভেক্টরগুলোকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে তোমার পোলার ভেক্টর, আর একটা হচ্ছে তোমার অক্ষীয় ভেক্টর। পোলার ভেক্টর হচ্ছে যেগুলো জাস্ট হচ্ছে সরল রেখার মাধ্যমে আমরা প্রকাশ করতে পারি। ধরো একটা ভেক্টরের হচ্ছে মান এবং দিক আমি নির্দেশ করব, ঠিক আছে? ওই যে স্কেলিংয়ের কথাটা যে বলছিলাম, আমি জাস্ট তীর চিহ্ন দিয়ে প্রকাশ করতে পারতেছি। ধরো এটা একটা বেগ ভেক্টর, একটা পয়েন্ট, ধরো একটা পয়েন্ট, বি আলাদা একটা পয়েন্ট। তাহলে আমি হচ্ছে যদি বলি বি যে ভেক্টরটা, ঠিক আছে, বেগ যে ভেক্টরটা, এটা ধরো হচ্ছে কি এ বির মাধ্যমে আমি প্রকাশ করতে পারতেছি, মানে এ থেকে বি এর দিকে। আর আমি এখান থেকে কিন্তু এই যে স্কেলের মাধ্যমে কাউন্ট করে করে ধরো 5টা ভাগ পাইছি, ধরো আমি 50 ms ইনভার্সন, এখান থেকে আমি বলতে পারতেছি 50 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? তো এই যে ভেক্টরগুলোকে, যেগুলো সরল রেখা বরাবর অ্যাকচুয়ালি গতিশীল, মানে যেগুলোকে জাস্ট আমি তার ডিরেকশনটা আমি তীর চিহ্নের মাধ্যমে প্রকাশ করতে পারতেছি, তো এইগুলোকে আমরা বলতেছি হচ্ছে কি পোলার ভেক্টর। ঠিক একইভাবে আরেক ধরনের ভেক্টর আছে যেগুলোকে আমরা অক্ষীয় ভেক্টর বলি। এই ভেক্টরগুলো অ্যাকচুয়ালি আসলে গুণনের সাথে জড়িত। এই ভেক্টরগুলো আসলে কি গুণনের সাথে জড়িত। গুণনের সাথে জড়িত কীভাবে? ধরো হচ্ছে কি একটা দরজা, ধরো আমরা একটা দরজা এরকমভাবে অঙ্কন করলাম, দরজা, এটা হচ্ছে ধরো তোমার দরজার যে হচ্ছে কি মানে ওই লাগানো থাকে যে, মানে এটাই তুমি চিন্তা করো, তোমার সামনে একটা এক্সাম্পল আছে। ধরো এই যে এটা হচ্ছে দরজার পার্টটা, ঠিক আছে? আর দরজাটা কিন্তু একটা মানে দেয়ালের সাথে লাগানো থাকে। তাহলে দরজাটা দেখো আমি এরকমভাবে কিন্তু ঘোরাচ্ছি,
তাহলে এটা হচ্ছে তোমার এই যে একদম ফিক্সড যে অংশটা, যেখানে ফিক্সডভাবে লাগানো, তাহলে লাল যে অংশটা এটা ধরো ফিক্সডভাবে লাগানো, আর এটা হচ্ছে দরজাটা তোমার। এখন দরজা যখন আমরা ঘুরাই, ঠিক আছে, এই যে দরজাটা কিন্তু আমরা ঘুরাচ্ছি, তাহলে দরজার এখানে যে গুণনের ব্যাপারটা, ধরো এরকমভাবে আমি ঘুরাই বা উল্টাভাবে ঘুরাই, তো গুণনটা কিন্তু আমি একটা সরলরেখার মাধ্যমে আর এখানে প্রকাশ করতে পারতেছি না, এটা কিন্তু একটা কার্ভ লাইনের মাধ্যমে আমাকে প্রকাশ করতে হচ্ছে। আর এই যে ভেক্টরের যে ডিরেকশনটা, আমরা কিন্তু এই ডিরেকশনটাকে মানে এখানে যে গুণ করি বা গুণ করার পরে ফাইনালি একটা ডিরেকশন আমরা পাই, ডিরেকশনটা কিন্তু উপরের দিকে হয়, মানে এই গুণনকের লম্ব বরাবর, বা তুমি এই যে ক্ষেত্রফলের যে ব্যাপারটা দেখাইছিলাম যে ক্ষেত্রফলের লম্ব দিক বরাবর যেরকম ভেক্টর ডিরেকশন, এরকম আমরা কিছু ভেক্টরের আউটপুট পাই হচ্ছে কি তার লম্ব দিক বরাবর, মানে যে অংশটাকে এখানে আমরা ফিক্সড বলতেছি। মানে এখানে মেইন থিম ডিরেকশনের দিকে তোমার যাওয়ার দরকার নেই, মানে যে ভেক্টরগুলো আমাদের গুণনের সাথে জড়িত, এই যে দরজা ঘুরতেছে বা হচ্ছে কি আমি সুতার মধ্যে বেঁধে একটা পাথরকে এরকমভাবে ঘুরাচ্ছি, তাহলে ওইখানে যে বেগটা, ঠিক আছে, সেটাকে আমরা বলতেছি কৌণিক বেগ। তাহলে কৌণিক বেগের যে ব্যাপারটা, যে এরকমভাবে ঘুরাচ্ছিলাম সুতার মধ্যে একটা পাথরকে বেঁধে এরকমভাবে ঘুরাচ্ছিলাম, তাহলে এই যে ব্যাপারগুলা এইগুলা গুণনের সাথে অ্যাকচুয়ালি জড়িত, এগুলাকে আমরা বলি হচ্ছে ঐক্যীয় ভেক্টর, ঠিক আছে। তাহলে আমরা সামগ্রিকভাবে যদি ভেক্টরকে প্রকাশ করি বা প্রকারভেদ করি, তাহলে আমরা দুইটা প্রকারভেদ পাই, ঐক্যীয় ভেক্টর, পোলার ভেক্টর, ঠিক আছে। তো তোমরা হচ্ছে এখান থেকে ডিফারেন্সিয়েশনগুলো একটু পড়ে ফেলতে পারো, এবং উদাহরণ সহ এখানে দেয়া আছে যে আমাদের পোলার ভেক্টর কোনগুলো, যেসব হচ্ছে তোমার গুণনের সাথে জড়িত, তীরচিহ্ন দিয়ে রেখাংশ দিয়ে প্রকাশ করা যায়, যেরকম সরণ বেগ, ত্বরণ বল, ভরবেগ ইত্যাদি। আর যেগুলো হচ্ছে আমাদের গুণনের সাথে জড়িত, তাদেরকে আমরা বলতেছি হচ্ছে গিয়ে ঐক্যীয় ভেক্টর। তাহলে ঐক্যীয় ভেক্টর কোনগুলা, গুণন থাকলে সেগুলো ঐক্যীয়, যেরকম হচ্ছে তুমি ধরো গুণনের সাথে যুক্ত। আবার হচ্ছে গিয়ে কি গুণন দিক, গুণন দিক হচ্ছে কি তোমার অক্ষের সমান্তরাল, গুণন তলের লম্বর দিকে, মানে যে তলে ঘুরতেছে তার লম্ব দিকে হচ্ছে তোমার হচ্ছে কি ওই ভেক্টর ডিরেকশনটা, ওই যে কপাটের দিক যেটা বলছিলাম, ঠিক আছে, এটা হচ্ছে তোমার দিকটা। ডান হাতি স্ক্রোনিয়মে প্রকৃত দিক নির্ণয় করা যায়। ডান হাতি স্ক্রোনিয়ম, এই যে তলের মতো আমরা বলছিলাম, দরজা যদি এরকমভাবে ঘুরে, এরকমভাবে যদি ঘুরে, দরজাটাকে আমরা এরকমভাবে ঘুরাচ্ছি, তাহলে হচ্ছে তার ডিরেকশনটা উপরের দিকে, দরজাটাকে আমরা এরকমভাবে ঘুরাচ্ছি, তাহলে তার ডিরেকশনটা উল্টা দিকে, ঠিক আছে। মানে আমরা এই ডান হাতটাকে যখন আমরা ঘুরাবো, এটা হচ্ছে গুণন দিক হবে, গুণন দিকটা অবশ্যই ছোট কোণ, ঠিক আছে, ক্ষুদ্রতর কোণে আমরা ঘোরাবো, তাহলে তার বৃত্তাঙ্গুলি যেটা, বৃত্তাঙ্গুলিটা তার ডিরেকশন মিন করবে। তারপরে কৌণিক সরণ, কৌণিক বেগ, কৌণিক ত্বরণ, মানে এই কৌণিক রিলেটেড যত আছে বা টর্ক, এইগুলো হচ্ছে তোমার কি, যে তোমার ঐক্যীয় ভেক্টর। ওকে, তাহলে এই পর্যন্তই মেনলি হচ্ছে আজকের আমাদের পড়াশোনা, প্লাস হচ্ছে কি আরও দুইটা অংশ বাকি আছে, ভেক্টরের বৈশিষ্ট্য। আমরা যা কিছু এখন পর্যন্ত পড়ছি, তোমরা ভেক্টরের বৈশিষ্ট্য এখান থেকে হচ্ছে খুব সহজেই মানে পড়ে ফেলতে পারবা, যে ভেক্টরের মান ও দিক উভয় আছে। তারপর হচ্ছে মান অথবা দিক অথবা উভয়ের পরিবর্তন, ভেক্টর রাশির পরিবর্তন হয়। ধরো একটা ভেক্টর রাশি, ঠিক আছে, যেহেতু তার মান এবং দিক দুইটাই আছে, তাহলে তার মান যদি চেঞ্জ হয় তাহলে ভেক্টরটা চেঞ্জ হবে, তার যদি দিকও চেঞ্জ হয়, ঠিক আছে, তাহলে ওই ভেক্টরটা চেঞ্জ হবে। ধরো মান চেঞ্জ হয় না কিন্তু দিক চেঞ্জ হয়ে গেছে, ধরো একজন ব্যক্তি এইদিকে 5 mm/s বেগে যাচ্ছিল, 5 মিটার/সেকেন্ড বেগে যাচ্ছিল, একটু পরে সেই যে এইদিকে তার ডিরেকশন চেঞ্জ করছে, বেগ 5-এই আছে, 5 মিটার/সেকেন্ডই আছে, তাইলেও কিন্তু আমি বলবো তার বেগের চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। তারপরে আমরা কি বলবো, তার বেগের চেঞ্জ হয়েছে। কেন চেঞ্জ হয়েছে, তার মান 5 আছে কিন্তু ডিরেকশনটা চেঞ্জ হয়ে যাওয়ার ফলে তার বেগ চেঞ্জ হয়েছে। এই জন্য আমরা বলি যে বৃত্তাকার পথে যখন আমরা সুতা ঘোরাই, বৃত্তাকার পথে যখন আমরা একটা পাথরকে বেঁধে ঘোরাই, তখন তার মান যদি চেঞ্জ নাও হয় তাহলেও কিন্তু তার বেগ চেঞ্জ হয়। কেন বেগ চেঞ্জ হয়, তাহলে প্রতিনিয়ত তার ডিরেকশন চেঞ্জ হচ্ছে, কারণ এই পয়েন্টে তার ডিরেকশন এই দিকে, এই পয়েন্টের ডিরেকশন এই দিকে, এই পয়েন্টের ডিরেকশন এই দিকে। তার মানে আমরা এই ব্যাপারটা কিন্তু অনেক সময় অনুধাবনমূলক কোশ্চেনে আসে। আর যদি দুইটাই চেঞ্জ হয়, ধরো মানের সাথে দিকও চেঞ্জ হয়েছে, তাহলে তো মানে চেঞ্জ হবেই, যে কোনো একটা চেঞ্জ হলেই তোমার কি হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়। তাহলে দুইটা যদি একসাথে আসে তাহলে তো মানে ওই রাশিটা অবশ্যই মাস্ট চেঞ্জ হবে। ধরো তোমার পরীক্ষা হচ্ছে, ধরো তুমি যদি নকল করো তাহলে হচ্ছে তুমি বাতিল হবা, ঠিক আছে। আবার হচ্ছে ধরো তুমি যদি আর কি হতে পারে, ধরো তুমি ক্লাসে যদি মোবাইল ডিভাইস নিয়ে যাও তাহলে তুমি হচ্ছে ক্যান্সেল, মানে বাতিল হবা। এখন তুমি একই সাথে নকলও করতেছো আবার ফোনও নিয়ে গেছো, তাহলে তো তুমি মানে বাতিলের উপর বাতিল, এরকম আর কি ব্যাপারটা, যে মান অথবা দিক যে কোনো একটা চেঞ্জ হলেই ভেক্টর চেঞ্জ হয়ে যায়। আর যদি দুইটা চেঞ্জ হয় তাহলে তো মাস্ট চেঞ্জ, ঠিক আছে। তাহলে ভেক্টরের যোগ বিয়োগ গুণ সাধারণ গাণিতিক নিয়মে হয় না, জ্যামিতিক ও ভেক্টর বীজগাণিতিক নিয়মে করতে হয়। আমরা একটু আগে এটা আলোচনা করছিলাম যে ভেক্টরের যে যোগ সেটা কিন্তু আমাদের বীজগাণিতিক নিয়মে হয় না। তারপরে ভেক্টরের যোগফল ও গুণফল এদের মধ্যবর্তী কোণের উপর নির্ভর করে, ঠিক আছে, এদের যোগফল এবং গুণফল মধ্যবর্তী কোণের উপর নির্ভর করে, ঠিক আছে। দুটি রাশির কোনোটির মানও শূন্য নয়, এই ক্ষেত্রেও ভেক্টরের যোগফল অথবা গুণফল কিন্তু শূন্য হয়ে যেতে পারে। আমরা একটু আগে কিন্তু পড়ছিলাম যে লব্ধি কিন্তু তোমার কি হতে পারে, শূন্য হইতে পারে, এটা কোণের উপর ডিপেন্ড করে। গুণনের প্রকৃতির উপর নির্ভর করে দুটি ভেক্টরের গুণফল
স্কেলার অথবা ভেক্টর হইতে পারে। ধরো দুইটা ভেক্টর রাশি আমি গুণ করব, গুণ করার পর সেটা ভেক্টর রাশি হইতে পারে, স্কেলার রাশিও কিন্তু হইতে পারে। যদি সেটা স্কেলার রাশি হয়, ধরো দুইটা ভেক্টর রাশি গুণ করছি, গুণ করে আমি স্কেলার রাশি পাইছি, তাহলে সেই ক্ষেত্রে সেই গুণটাকে আমরা বলি হচ্ছে গিয়ে তোমার ডট গুণফল, ডট গুণ বা স্কেলার গুণ। আর এটাকে আমরা হচ্ছে গিয়ে ক্রস গুণ বা হচ্ছে ভেক্টর গুণ। আমরা সামনেই পড়ব এগুলো নিয়ে, নেক্সট 3 নাম্বার ক্লাসে হয়তো আলোচনা করব। ভেক্টর কি উপাংশে বিভক্ত করা যায়, লেকচার 2তে আমরা পড়ব উপাংশের ব্যাপারটা। স্কেলার ও ভেক্টরকে ভেক্টর দ্বারা ভাগ করা যায় না। তার মানে দেখো এই ব্যাপারটা, স্কেলার বা ভেক্টরকে কি করতে পারি না আমরা, ভেক্টর দ্বারা ভাগ করতে পারি না। এই ব্যাপারগুলো মাথায় রাখতে হবে। ওকে, তাহলে দেখো আমাদের পরবর্তী অংশ যেটা স্কেলার রাশি ও ভেক্টর রাশি পার্থক্য, এটা তোমাদের হোমওয়ার্ক, কারণ আমরা সব কিছুই স্কেলার ভেক্টর পড়ে ফেলছি। এই হোমওয়ার্কটুকু তোমরা পারবা। ওকে, তারপর হচ্ছে কি আমরা এখন বিভিন্ন ধরনের ভেক্টর যে পড়লাম, এরকম দু একটা এমসিকিউ চলো প্র্যাকটিস করে ফেলি। জাস্ট তোমরা দেখেই কিন্তু পারবা। তোমাকে বলছে এ সমান -2b হলে এ ও বি ভেক্টর দ্বয় কেমন হবে। তাহলে খেয়াল করো এখানে, আমরা চলো একটু এটাকে অ্যানালাইসিস করি। এ সমান -2b, এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে কি এর ডিরেকশন যেদিকে, তো ধরো এ যদি এই ডিরেকশনে থাকে, তাহলে বি এর যে ডিরেকশন, এই ডিরেকশনটা তার উল্টা দিকে। অলওয়েজ মাথায় রাখবা ভেক্টরের দিক বোঝাতে আমরা মাইনাস ইউজ করি। তাহলে এ সমান -2b, তাহলে এ এবং বির যে ডিরেকশনগুলো হচ্ছে উল্টা। যখনই তুমি মাইনাস পাওয়া ভেক্টরে, তখন মিন করতেছে তারা উল্টা দিকে, ঠিক আছে? ওকে, আবার এখান থেকে বোঝা যাচ্ছে এর যে মানটা, এটা হচ্ছে বি এর দ্বিগুণ, মানে বি এর সাথে যদি আমি 2 গুণন করি, তাহলে আমি হচ্ছে গিয়ে কী পাই, যে আমি এ ভেক্টর পাই। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম তারা হচ্ছে কি উল্টা দিকে। তাহলে উল্টা দিকে হলে কি তারা কি সদৃশ ভেক্টর হবে? সদৃশ ভেক্টর কিন্তু হবে না, একদমই হবে না, ঠিক আছে? যদি উল্টা হয় তাহলে সদৃশ হওয়ার কোনো সুযোগ নেই। তাহলে কি হতে পারবে, তারা বিসদৃশ কিন্তু হইতে পারবে। আর সমরেখার জন্য আমরা বলছিলাম একই রেখা বরাবর হইলেই হলো, তাদের মান সমান হওয়া জরুরি না, ঠিক আছে? তার মানে আমাদের 2 আর 3 হচ্ছে এখানে তোমাদের সঠিক। তাহলে তোমার 2 আর 3, এই যে বি হচ্ছে তোমার এখানে সঠিক অ্যান্সার, ঠিক আছে? ওকে, কোনো ভেক্টর এবং এর একক ভেক্টরের মধ্যবর্তী কোণ কত? আমরা বলছিলাম যে মেইন ভেক্টর যেদিকে, ঠিক আছে? ধরো একটা মেইন ভেক্টর, একক ভেক্টর মানে হচ্ছে কি এটাকে আমি জাস্ট তার মান দ্বারা ভাগ করবো। এটাকে যদি এটার মান যদি 10 নিউটন হয়, তাহলে এটাকে আমি 10টা ভাগে ভাগ করব, কিন্তু তার ডিরেকশন কিন্তু চেঞ্জ হয় না। তাহলে এটাকে আমরা বলতেছি হচ্ছে কি ডিরেকশন একই দিকে। এটা কিন্তু আমরা পড়ছি, ডিরেকশন কিন্তু একই দিকে থাকে, ঠিক আছে? তাহলে 0 ডিগ্রি। ওকে, ভেক্টর নির্দেশক রেখাংশের আদি বিন্দু এবং শেষ বিন্দু যদি মিশে যায়, তাহলে কি ভেক্টর বলা হয়? তাদেরকে শূন্য ভেক্টর বলা হয়, ঠিক আছে? বলছিলাম শূন্য ভেক্টরের কোনো ডিরেকশন নেই, যেখান থেকে শুরু সেখানেই শেষ। সমান ভেক্টরের বৈশিষ্ট্য কি? অবশ্যই তারা সমজাতীয় হওয়া লাগবে, মান সমান হওয়া লাগবে, দিক একই দিকে হওয়া লাগবে, ঠিক আছে? এই সবগুলাই কিন্তু আমরা পড়ে আসছি। আর দেখো সবগুলাই কিন্তু তোমার বোর্ড পরীক্ষায় আসছে অথবা অ্যাডমিশন টেস্টে আসছে, ঠিক আছে? 5i ভেক্টরের বিপরীত ভেক্টর কোনটি? তাহলে হচ্ছে কি জাস্ট আমরা তাকে কি করে দেব, গুণাত্মক বিপরীত করে দেব। তুমি প্রথম দেখাই কিন্তু বলতে পারো যে এটা কিন্তু সঠিক না, কারণ দেখো যে এটা আইটা কিন্তু নিচের দিকে, বিপরীত ভেক্টরের দিক কিন্তু একই দিকে। আর আমরা ভেক্টরের কিন্তু এই যে আই জে কে দ্বারা কোনো কিছু ভাগ করতে পারি না, মানে এই আই জে কে কখনোই নিচে থাকবে না, এটা অবশ্যই উপরে থাকবে। আর আমরা মানটা জাস্ট হচ্ছে উল্টা হবে। তাহলে 5 ছিল তার মান, ধরো 5i যে ভেক্টর, এই ভেক্টরের মান হচ্ছে 5, আর ডিরেকশন হচ্ছে x অক্ষ বরাবর। তাহলে ডিরেকশনটা ওই দিকেই থাকবে, মানে আই এর মতোই থাকবে, জাস্ট 5 যেটা এটা 1/5 হয়ে যাবে, ঠিক আছে? তাহলে 1/5i, এটা হচ্ছে তোমার সঠিক। এখান থেকে আরেকটা ব্যাপার তোমাকে আমি একটু ক্লিয়ার করে দিই। আমরা বিপরীত ভেক্টর নির্ণয় করার জন্য এই ভেক্টরটাকে তার মান দ্বারা আসলে 2বার ভাগ করতে হয়। ধরো 5 যে ভেক্টরটা ছিল 5i, এটাকে একবার আমি ভাগ করছি তার মান দ্বারা, তাহলে আমি কি পাইছি, জাস্ট আই পাইছি। আমি একবার ভাগ করছি, দ্বিতীয়বার যখন আমি ভাগ করতেছি এই আইকে আমি আবার কি করতেছি, আবার 5 দ্বারা ভাগ করতেছি, তাহলে এই যে হচ্ছে 1/5i পাইছি। তাহলে এই যে কথাটা, এই কথাটা আপাতত মানে এখন মনে হইতে পারে এটা তেমন কোনো গুরুত্বপূর্ণ কথা না, কিন্তু আমরা যখন ভেক্টরের গণিত পড়বো এই কথাটাকে তোমরা এটাকে মার্ক করে রাখো, এটাকে একটু স্টার মার্ক দিয়ে রাখো, যে এই কথাটাকে তোমাদের আমি আবার পরবর্তীতে আমি আবার একটা বিপরীত ভেক্টর তোমাদের আমি নির্ণয় করতে দেবো, ঠিক আছে? তখন তোমাদের এই কাজটা করে, মানে এই কনসেপ্টটা প্রয়োগ করে তখন তোমরা বিপরীত ভেক্টরটা নির্ণয় করতে হবে। কারণ আমাদের বোর্ড পরীক্ষায় জাস্ট হচ্ছে কি আই তাকে আমি কি করি, অতি সহজে তাকে 1/, মানে যে সংখ্যাটা থাকে এটা 1/, করে দিই। ধরো 5i ছিল, 1/5i করে দিয়েছি, ইজিলি বিপরীত ভেক্টর নির্ণয় করে ফেলছি। কিন্তু বিপরীত ভেক্টরও কিন্তু আরও কঠিনভাবে আসতে পারে, তো এই ব্যাপারটা আমাদের মাথায় রাখতে হবে। ওকে, তাহলে চলো আমরা পরবর্তী অংশে যাই। বিপরীত ভেক্টরের দিক আমরা বলছিলাম একই দিকে হইতে পারে, বিপরীত দিকে হইতে পারে, কিন্তু আমাদের একাডেমিক বইয়ে বিপরীত দিকের কথাটা উল্লেখ নেই।
আর এমসিকিউ আমি এখানে তোমাদের ব্র্যাকেটে একটা কথা লিখে দিছিলাম, যে আমাদের ব্র্যাকেটে লেখা ছিল এরকম যে এমসিকিউ আমাদের অলওয়েজ একই দিকের ব্যাপারটা থাকে, ঠিক আছে। তো আমরা এই ক্ষেত্রগুলোতে হইতে পারে একই দিকে এবং বিপরীত দিকে, কিন্তু আমাদের যে বোর্ড পরীক্ষা বা অ্যাডমিশন টেস্ট এখানে আমরা একই দিকে লিখব, মানে বিপরীত দিকে, মানে বিপরীত দিক যে হইতে পারে বিপরীত ভেক্টরের দিক, সেটা আমরা হচ্ছে চিন্তা করব না, ঠিক আছে। জাস্ট ওইটা হচ্ছে তোমাদের সাথে শেয়ার করা বা জানিয়ে রাখা। তো এই ছিল হচ্ছে আজকের আমাদের ক্লাসটি। আমি হচ্ছে তোমাদের ভেক্টর যে চ্যাপ্টারটা, এটা হচ্ছে তোমাদের 8 থেকে 10টি লেকচারে সবথেকে কম্প্যাক্টভাবে একাডেমিক এবং অ্যাডমিশন ওইরকমভাবে হচ্ছে কি টোটালি কমপ্লিট করে দেবো। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকবে। পরবর্তী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো। ধন্যবাদ সবাইকে।